সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। ৪৯তম স্পেশাল বিসিএস এর বিষয়ভিত্তিক যেই পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে লাইভ এমসিকিউ কর্তৃক আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বিষয়ভিত্তিক অংশের আমি মার্কেটিং বিষয়টা দেখছি। আমি বরাবরের মতো অলরেডি আপনারা আমাকে চিনেন। আমার নাম মাহফুজুর রহমান, আমি সহকারী অধ্যাপক হিসেবে আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে। আজকে আমরা যেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এটা আমাদের লেকচার নাম্বার 5 পার্ট 1-এর। তো আমরা পার্ট 1-এর টোটাল লেকচারের সংখ্যা নির্ধারণ করেছি 6টি। আমরা 6টি লেকচারের মাধ্যমে আমরা পার্ট 1টা শেষ করব এবং 4টি লেকচারের মাধ্যমে পার্ট 2টা শেষ করব। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, পার্ট 1 এবং পার্ট 2 উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের মার্কস হবে 50-50, মানে 50-50 করে মার্কস হবে। মানে দুইটারই মানে সমান ভ্যালু বা ওয়েট রয়েছে। কিন্তু যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে যে পার্ট 2-তে কম্পারেটিভলি টপিক একদম কম বলা যাবে না, কিন্তু পার্ট 1-এর টপিকগুলো অনেক ডিটেলসে আছে পার্ট 2 থেকে। তো সেই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা আলোচনা করব আমাদের যেই প্রিন্সিপালস অফ মার্কেটিং বইয়ের যে চ্যাপ্টার 10 এবং 11 আছে, যে প্রাইসিং স্ট্র্যাটেজিস, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং পাশাপাশি আমরা প্রমোশন মিক্স, মানে আমরা প্রমোশনের সম্পর্কে সবাই জানি, আমাদের মার্কেটিংয়ের যে 4টা পি নিয়ে আমাদের মার্কেটিং অ্যাক্টিভিটিসগুলো করা হয়, এর মধ্যে প্রমোশন মিক্স আছে একটি। তো এই প্রমোশন মিক্সের আমরা তিনটা টুল নিয়ে আজকে কথা বলবো: অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন এবং সেলস প্রমোশন। এই তিনটা নিয়ে আমরা কথা বলবো আজকে। পাশাপাশি আমরা আমাদের প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো প্রাইসিং স্ট্র্যাটেজি সম্পর্কে কথা বলার পূর্বেই আমি একটা বিষয় একটু আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা মার্কেটিং মিক্স বা মার্কেটিং প্রোগ্রাম বলতে আমরা যেটা বুঝি বা 4P আমরা জেনে থাকি, লাইক প্রোডাক্ট, প্রোডাক্ট প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। এই 4টা এলিমেন্ট দিয়ে কিন্তু একটা কোম্পানি তার কি অ্যাক্টিভিটিসগুলো করে থাকে, মানে তার মার্কেটিং প্রোগ্রামটা ডিজাইন করে। সে একটা প্রোডাক্ট তৈরি করে এবং সেটা একটা প্রাইস নির্ধারণ করে। দেন তার ডিস্ট্রিবিউশন, সে কীভাবে প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দেবে সেটা ঠিক করে। দেন তার প্রমোশন অ্যাক্টিভিটিস কমিউনিকেট করে মানুষের কাছে যে হ্যাঁ, আমি এই প্রোডাক্টটা বানিয়েছি আপনার নিডস এবং ওয়ান্টসকে ফুলফিল করার জন্য। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আমি কেন এখানে আলোচনা করছি আমাদের লেকচারে যাওয়ার আগে, যে আমাদের একমাত্র এলিমেন্ট হচ্ছে প্রাইস, যেটা কোম্পানির দ্যাট মিনস কোম্পানির রেভিনিউ হিসেবে, আর্ন হিসেবে কাজ করে, বা দ্যাট মিনস পজিটিভ থিং। আমরা যদি বলি প্রাইসটা হচ্ছে একটা পজিটিভ থিং। পজিটিভ থিং কেন? কারণ এটা দিয়ে কোম্পানি আর্ন করে। বাকি যে বিষয়গুলো আছে, প্রোডাক্ট বানাতে আপনাকে খরচ করতে হবে, আপনাকে ডিস্ট্রিবিউশন করার জন্য খরচ করতে হবে, আপনাকে প্রমোশন অ্যাক্টিভিটিস করার জন্য আপনাকে খরচ করতে হবে। দ্যাট মিনস রেস্ট অফ দ্য পিস, মানে যে পিগুলো আছে, বাকি যে পিগুলো আছে, এগুলো আমার হচ্ছে কস্ট, মানে কস্ট ক্রিয়েট করে। আর একমাত্র পি যেটা হচ্ছে প্রাইস, যেটা হচ্ছে আমার কোম্পানিকে সার্ভাইভ করতে হেল্প করে, অথবা সেটা আমাদের কি মানে আমাদের প্রফিটটা এনশিওর করে, বা সেটা দিয়ে আমরা একমাত্র পজিটিভ জিনিস, কোম্পানির আয় যদি বলি, আয় হচ্ছে প্রাইস আর ব্যয় হচ্ছে বাকি 3টা। এই কারণে এই বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে আজকের এই ক্লাসটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ কোম্পানিগুলো আলটিমেটলি তা সার্ভাইভ করতে পারে, বা কোম্পানি যেই উদ্দেশ্যে বা যেই অবজেক্টিভ নিয়ে সে তার অপারেশন বা তার যে অ্যাক্টিভিটিস করলে, বিজনেস অ্যাক্টিভিটিসগুলো করে, এটার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই প্রাইস। তো আজকে আমরা সেই প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তারপর আমরা একটা ছোটো অংশে প্রমোশনাল মিক্স নিয়ে কথা বলবো। তো আমরা আজকের ক্লাসটা একটু হয়তো বা বড় হবে, যেহেতু প্রাইসিং স্ট্র্যাটেজিস আমরা জানি 2টা চ্যাপ্টার আমাদের কভার করতে হবে, অনেকগুলো টপিক আপনাদের পিএসসি থেকে অ্যাসাইন করা হয়েছে। পাশাপাশি প্রমোশনাল মিক্সের যেহেতু আমরা 3টা টুল নিয়ে কথা বলবো, তো মোটামুটি একটু ক্লাসটা বড় হবে। কিন্তু আমি আপনাদেরকে এই জিনিসটা বলতে পারি যে এই যে পার্টটা প্রাইসিং থেকে, তো ডেফিনেটলি আমরা একটা ভালো অ্যামাউন্ট, একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের কোয়েশ্চেন আমরা পাবো, সেটা নিয়ে কোনো ভুল নেই। কারণ এখানে কিছু ক্যালকুলেশনের বিষয় থাকে বা অনেক ক্যালকুলেটিভ বিষয় থাকে, যার কারণে এখান থেকে অনেক বেশি আপনাদেরকে টেস্ট করা হতে পারে। সো প্রাইসিং স্ট্র্যাটেজিস এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি একটু বড় হলো। আমি অনেক সামারি করে আজকে নিয়ে আসছি, কিন্তু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আমি যে লেকচার পিডিএফটা আপনাদেরকে দিব, বা যে শিটটা বা লেকচার পিডিএফটা আপনারা পেয়ে যাবেন, এইটা আপনারা ইন ডিটেইলে পড়াশোনা করার চেষ্টা করবেন। পাশাপাশি আমি আবারও বলছি, অন্যান্য লেকচারে যে কথাটা বলেছি, যে প্রিন্সিপালস অফ মার্কেটিং বাই ফিলিপ কটলারের যে বইটা, ওখানে চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 11-এর উপরে আপনারা এই প্রাইসিং টপিকটা খুব ভালো করে পড়ে নেবেন। তো আমরা একটু পিএসসি সিলেবাস অনুযায়ী দেখি আমাদের কি কি বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে, সেই বিষয়গুলোকে আমরা ফোকাস করব। কারণ সিলেবাস যতটুকু আমাকে কভার করতে বলেছি সেটাই কভার করব। হ্যাঁ,
পাশাপাশি সিলেবাসের মানে অনেক জায়গায় আমি যেটা বিশ্লেষণ করে দেখেছি যে অনেক জায়গায় সিলেবাসটা একদম প্রপারলি মানে ডিরেকশনটা ক্লিয়ার না, যে হ্যাঁ আমি এতটুকু পড়লেই হবে। যেই কারণে আপনারা যেহেতু একটা খুবই আপনাদের কাঙ্ক্ষিত একটা স্বপ্নের দিকে আপনারা যাচ্ছেন, যেহেতু আপনারা অনেক পরিশ্রম করছেন, দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, তো আমি মনে করি আপনারা এই জায়গাটাতে কোনো গ্যাপ দেওয়াটা ঠিক হবে না। কিছু কিছু জায়গায় যদি একটু মানে আপনাদের ক্লিয়ারও না থাকে, আমি আপনাদেরকে সেটা গাইড করবো ওভার দ্য টাইম, যে হ্যাঁ কোন জায়গাগুলোতে একটু ভালো করে পড়াশোনা করতে হবে। আমি আপনাদেরকে টোটাল মানে আমি একটা বিশ্লেষণমূলক আপনাদের জন্য একটা অবশ্যই ভিডিও বা বিভিন্ন যেই ফরম্যাটে হয় সেভাবে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। তবে আমরা একটু চেষ্টা করবো মানে সিলেবাসটাকে মানে ফোকাস করে বা সিলেবাসটাকে ধরে আমাদের পড়াশোনাগুলোকে কমপ্লিট করার জন্য। যেমন আমরা যদি দেখি আমাদের প্রাইসিং অ্যাপ্রোচেস অ্যান্ড স্ট্র্যাটেজিস, আমাদের এখানে 2টা চ্যাপ্টারকে কভার করা হয়েছে। 2টা চ্যাপ্টার কী কী সিলেবাস দেওয়া আছে, যে হোয়াট ইজ প্রাইস, ফ্যাক্টর কনসিডার হোয়েন সেটিং প্রাইস, প্রাইস ক্যালকুলেশন কী কী মানে কী কী ফ্যাক্টর কনসিডার করতে হবে, জেনারেল প্রাইসিং স্ট্র্যাটেজিগুলো কী কী। তারপর আমাদের চ্যাপ্টার 11 ওনারা চলে গেছে। চ্যাপ্টার 11 ওনারা গিয়ে বলছে যে নিউ প্রাইসিং স্ট্র্যাটেজিস, প্রোডাক্ট উইক প্রাইসিং স্ট্র্যাটেজিস, প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজিস, এবং প্রাইস যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে কী ধরনের বিষয় তৈরি হতে পারে। এই একদম মানে প্রাইস স্ট্র্যাটেজি একদম ওরা ক্লিয়ার করে 4টা টপিকের উপরে আলোচনা করতে বলেছে, 4টা টপিক দিয়েছে। কিন্তু ফার্স্ট যে চ্যাপ্টারটা প্রাইসিং কনসিডারেশন অ্যাপ্রোচেস, এই চ্যাপ্টারটাতে যে কাজটা ওরা করেছেন, যে প্রাইসটা দিয়েছে, হোয়াট ইজ প্রাইস দিয়েছে, ফ্যাক্টরস দিয়েছে, জেনারেল প্রাইসিং স্ট্র্যাটেজি বলতে এখানে অনেক বিষয় আছে। ওনারা আসলে কতটুকু এখন কভার করতে বলেছে ওইটা একবার ওইভাবে প্রপারলি গাইডলাইনটা দেয়নি। যেই কারণে আমি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে বা আপনাদের কাছে আমার সাজেশন থাকবে যে আপনারা ডেফিনেটলি এই চ্যাপ্টার 10টা একটু ডিটেলে পড়ে নেবেন, কারণ কিছু কিছু জায়গায় ওরা এই জেনারেল প্রাইসিং অ্যাপ্রোচেস বলতে কতটুকু কভার করতে বলেছে সেটা কিন্তু ক্লিয়ার করেনি। তারপর আমরা আলোচনা করবো আমরা সিলেবাসের যেই বিষয়টা আছে অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন, পাবলিক রিলেশন। তো আমরা অ্যাডভার্টাইজিং পাবলিক রিলেশন একসাথে আলোচনা করবো, দেন আমরা সেলস প্রমোশনে চলে যাব। সরি, অ্যাডভার্টাইজিং এ যে বিষয়টা আমাকে বলছে যে অ্যাডভার্টাইজিং এর ডেফিনেশন, অ্যাডভার্টাইজিং অবজেক্টিভ, বাজেট, সেটিং অ্যাডভার্টাইজিং বাজেট, ডেভেলপিং অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি, কীভাবে একটা অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়, অ্যাডভার্টাইজিং কীভাবে ইভ্যালুয়েট করতে হয়। এই হচ্ছে অ্যাডভার্টাইজিং থেকে ওদের টপিক। সেলস প্রমোশন থেকে ওরা ক্লিয়ারলি বলেছে ডেফিনেশন, সেলস প্রমোশন অবজেক্টিভ, কী কী টুলস আছে, সেলস প্রমোশনের প্রোগ্রামটা কীভাবে ডেভেলপ করতে হয়, দ্যাটস ইট। দেন ওরা যে বিষয়টা বলেছে পাবলিক রিলেশন থেকে, পাবলিকেশন বলছে ডেফিনেশন, কী কী মানে কী রোল এবং ইম্প্যাক্ট আছে পাবলিকেশন, মেজর পাবলিকেশন টুলস, দ্যাটস ইট। এই হচ্ছে মোটামুটি আমাদের পিএসসি থেকে যে সিলেবাস আমাদেরকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা একটা ফ্রেমওয়ার্ক করে নিলাম। দেন আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে চলে যাই। আজকে আমরা ক্লাসে শিখবো যে প্রাইসিং স্ট্র্যাটেজিস এবং তাদের ফ্যাক্টরস কীভাবে প্রাইসিং স্ট্র্যাটেজি ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে। আমরা শিখবো ডিফারেন্ট প্রমোশনাল টুলস, আমরা শিখবো কীভাবে হাউ প্রাইসিং এন্ড প্রমোশন অ্যালাইন উইথ দ্য মার্কেটিং মিক্স। এটা অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি যে প্রাইসিং অনলি ওয়ান ভেরিয়েবল বা ওয়ান ফ্যাক্টর যেটা কি করে আর্নিং ইনশিওর করে কোম্পানির, আর বাকি সবগুলো আসলে আলটিমেটলি কোম্পানির জন্য একটা খরচ বা মানে কোম্পানির জায়গা থেকে একটু স্পেন্ডিচার তৈরি করে। প্রাইসিং এর অনেকভাবে ডিফাইন করা যায়। প্রাইসিং আসলে অনেক অনেক ভিউ পয়েন্ট থেকে প্রাইসকে দেখা যায়। সে ফর এক্সাম্পল আপনি যদি লাইভ এমসিকিউতে কোনো একটা সার্ভিস নিতে চান তাহলে ইউ হ্যাভ টু পে সামথিং, তাই না? যেখানে সাবস্ক্রিপশন ফ্রি বলছি। আপনি যদি সে ফর এক্সাম্পল আপনি বাসে কোথাও যাতায়াত করছেন, তাই না, তখন আপনাকে একটা অ্যামাউন্ট টাকা পে করতে হচ্ছে বাসে যাওয়ার কারণে। দ্যাট মিনস আপনি বাসের যেই ফেয়ার দিচ্ছেন বা রেন্ট, মানে আপনি বা কোনো একটা বাসায় থাকতেছেন বা কোনো মেসে থাকতেছেন, এখন সেই জায়গায় আপনাকে প্রাইস দিতে হচ্ছে, তাই না, রেন্ট আকারে দিতে হচ্ছে, আপনি বিদ্যুৎ বিল পে করতে হচ্ছে, প্রোডাক্ট কেনার জন্য প্রোডাক্টের প্রাইস দিতে হচ্ছে, আপনি টিউশন যখন আপনি নিজে করেন, আপনি যখন টিউশন থেকে টাকা পান, আপনি টিউশন একটা একটা প্রাইস হিসেবে কাউন্ট হচ্ছে। তো প্রাইসের অনেক প্রকারভেদ আছে, অনেকভাবে প্রাইসকে ডিফাইন করা যায়। যে আসলে প্রাইস বলতে আলটিমেটলি কি বোঝায়? প্রাইস বলতে আলটিমেটলি বোঝায় প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি চার্জ ফর এ প্রোডাক্ট অর সার্ভিস। এতটুকু আমাদের প্রাইসের ডেফিনেশনে আমাদের জন্য মোর দেন এনাফ। কোনো কিছুই মানে এনি কাইন্ড অফ মানে এনি অ্যামাউন্ট অফ মানি যদি চার্জ করা হয় প্রোডাক্ট সার্ভিসের জন্য সেটাই প্রাইস। এবার এটা যেটাই হোক, তাহলে আমরা প্রাইসের অনেক রকম নাম দেখতে পারি, এক এক জায়গায় নাম এক এক রকম, টিউশন ফিজ, রেন্ট, সাবস্ক্রিপশন ফি, ট্রানজ্যাকশন ফি, ফেয়ার, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রাইসকে ব্যবহার করা হয়। কিন্তু আলটিমেটলি কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আপনাকে যে অ্যামাউন্ট মানি কি করতে হয়, আপনাকে চার্জ করা হয়, সেটাই হচ্ছে প্রাইস। তারপর এখানে আরো একটু ডিফাইন করে বলা আছে দ্য সাম অফ অল দ্য ভ্যালুজ দ্যাট কাস্টমার এক্সচেঞ্জ ফর দ্য বেনিফিট অফ হ্যাভিং ইউজিং দ্য প্রোডাক্ট অর সার্ভিস। মানে যেটা কাস্টমার যেই মানে কোনো একটা বেনিফিট নেওয়ার জন্য এক্সচেঞ্জে যে জিনিসটা দেয় সেটাই হচ্ছে প্রাইস। তো এখন আমরা এই কথাটাই বলছিলাম যে প্রাইস ইজ দ্য অনলি এলিমেন্ট, অনলি এই জিনিসটা খেয়াল রাখেন আপনারা, অনলি এলিমেন্ট ইন দ্য মার্কেটিং মিক্স দ্যাট প্রডিউস রেভিনিউ, অল আদার এলিমেন্টস প্রেজেন্ট কস্ট। অন্য সব কিছু করে খরচ,
একমাত্র প্রাইস হচ্ছে একটা রেভিনিউ এলিমেন্ট। তাহলে আমাদের বা প্রাইসের ডেফিনেশনের পর আমাদের সেকেন্ড টপিক চলে আসলো যে ফ্যাক্টরস টু কনসিডার ওয়ান সেটিং প্রাইস। প্রাইস যখন সেট করে তখন কি কি ফ্যাক্টর কনসিডার করতে হয়? ফ্যাক্টর কনসিডার করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আমরা আস্তে আস্তে আলোচনা করব, কিন্তু এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি দেখিয়েছি, আপনারা এই জিনিসটা একটু ভালোভাবে দেখতে পারেন। আমিও তো এত ডিটেলে যাব না, কিন্তু মোটামুটি বেসিক একটা আইডিয়া আপনাদেরকে দিব যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা কনসেপ্টের কথা আলোচনা করবো আপনাদেরকে। একটা হচ্ছে প্রাইস ফ্লোর আর একটা হচ্ছে প্রাইস সিলিং। এটা পরে আসতেছি। আগে বলছি প্রাইস সেট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা কনসিডার করা হয় সেটা হচ্ছে দিস ওয়ান, তাই না? প্রোডাক্ট কস্ট। প্রোডাক্টের কস্ট একটা নর্মালি একটা মানুষ যখন যে কোনো একটা প্রোডাক্ট যখন বিক্রি করে, সে তখন তার প্রোডাক্টের কস্টের সাথে একটা প্রফিট অ্যাড করে আপনাকে প্রোডাক্টটা সেল করে। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ যে প্রোডাক্টের কস্টের সাথে কি করা হয়, এটা প্রাইস একটা প্রফিট রাখা হয়, প্রফিটের উপরে প্রাইসটা সেট করা হয়। আরেকটা জিনিস খেয়াল করে, কাস্টমার পারসেপশন অফ ভ্যালু। এখন দেখো আমরা আইফোনের কথা যদি বলি, আইফোন নিয়ে অনেক আলাপ আলোচনা আছে, অনেক বিষয় অনেক সময় বলা হয় যে আইফোনের প্রাইস ধরেন 1,50,000 টাকা। তা এখন বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় শুনি যে আইফোন একটা প্রডিউস করতে 40 থেকে 50,000 টাকা হয়তো খরচ হয়। মানে আমরা এটা জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা, বাট এরকম বিভিন্ন বিষয় বলা হয়। বা আমরা অনেক সময় যে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট যখন কিনতে যাই, দেখবেন আমরা আড়ংয়ের একটা পাঞ্জাবি কিনতে গেলে একটা আড়ংয়ের পাঞ্জাবির দাম হচ্ছে ধরেন 4,000 টাকা অথবা 5,000 টাকা, তাই না? তো এখন একটু চিন্তা করে দেখেন, আসলে কি আমাদের এই প্রোডাক্টগুলো যে তৈরি করা হচ্ছে, এটার খরচ কি আসলে 4,000-5,000 টাকা? এটা অনেকটাই আসলে ইম্পসিবল। আমরা এটা অনেকেই বুঝি যে এটা আসলে কখনোই সম্ভব না যে এই প্রাইসের প্রোডাক্টটা। আমরা অনেক সময় বিভিন্ন নিউজে দেখি, যেমন আপনার ইলিয়নের পাঞ্জাবির দাম একটা 10,000 টাকা, তারপর আমি বাটার অনেক সময় জুতোর দাম দেখি, একটা জুতোর দাম 5,000-6,000 টাকা। বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের সাধারণত যে প্রোডাক্টগুলো দেখি, এগুলো প্রাইস খুবই এক্সেসিভ থাকে। আমাদের কাছে মনে হয় যে কখনো এই প্রোডাক্টের প্রাইসটা এত খরচ হওয়ার কথা না, কিন্তু স্টিল আমরা কিন্তু ওই প্রোডাক্টগুলোকে 5,000, 6,000, 10,000 টাকা দিয়ে কিনছি। এই যে কেনাটা, এইটাই হচ্ছে কাস্টমার পারসেপশন অফ ভ্যালু। কাস্টমার পারসেপ্ট করছে যে হ্যাঁ এইটাই প্রাইসে প্রোডাক্টটা কেনা যায়। এখন আইফোন 1,50,000 টাকা মানুষ কিনছে, অ্যাভেলেবল কিনছে, এর খরচ যেমনই হোক, খরচ 40,000 হোক, 50,000 হোক, কিন্তু মানুষ কি করছে, সে কিন্তু 1,50,000 টাকা দিয়ে বা 1,00,000, 2,00,000 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছে। খরচ যেমনই হোক মানুষের দিতে প্রস্তুত। তাহলে শুধুমাত্র কস্ট না, শুধুমাত্র কি না কস্ট না, এটা হচ্ছে কি কাস্টমার পারসেপশন অফ ভ্যালু। কাস্টমার কি পারসেপ্ট করছে আপনার প্রোডাক্টটা নিয়ে, মানে তার পারসেপশন কি, কত টাকা ভ্যালু দিতে চায়, আমরা একটু পরে দেখবো প্রাইসিং স্ট্র্যাটেজির মধ্যে, সেইটাও এখানে কনসিডারেশন বিষয়। তাহলে দুইটা বিষয় গেল। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে, প্রাইস ফ্লোর। প্রাইস কস্টের সাথে জড়িত অনেকটা, এই কারণে এটা এখানে দেওয়া হয়েছে। প্রাইস ফ্লোর হচ্ছে নো প্রফিট বিলো দিস প্রাইস। আসলে মানে নো প্রফিট বিলো দিস প্রাইস বলতে এর নিচে আর কোনো প্রাইস আসলে সেট করা সম্ভব না। আপনার একটা প্রোডাক্ট মানে তৈরি করতে খরচ হয়েছে 100 টাকা, 100 টাকার নিচে প্রাইস সেট করার কোনো সুযোগ নাই। তাহলে বা আপনি শুধু 100 টাকা সেল লস, কারণ আপনি প্রোডাক্টটা বানিয়েছেন কিছু প্রফিটের উদ্দেশ্যে। কারণ প্রফিটও যদি না হয়, তাহলে আলটিমেটলি আপনার 100 টাকাতে প্রোডাক্টটা সেল করা তো আলটিমেটলি সম্ভব না আপনার দ্বারা, কারণ এটা তৈরি হয়েছে 100 টাকা দিয়ে। তাহলে 100 টাকার সাথে আপনি 10% মার্কআপ তৈরি করলে আর 10 টাকা অ্যাড হবে, তাহলে প্রাইস হবে কত, 110 টাকা। তাহলে 110 টাকা যদি প্রোডাক্টের প্রাইস হয়, তাহলে মানে 110 টাকার নিচে অথবা 100 টাকার নিচে তো আসলে প্রোডাক্টের প্রাইস কি সেট করা সম্ভব না। তাহলে এটা নিচে আর কোনো প্রফিটও নেই, কারণ 100 টাকার নিচে যদি প্রোডাক্টটা সেট করা হয় প্রাইস, তাহলে এটা নিচে আর কি নাই, কোনো প্রফিট নাই, এটা কেবল প্রাইস ফ্লোর। তাহলে প্রাইস ফ্লোর আমাকে খেয়াল রাখতে হবে যে আমার প্রাইস ফ্লোরটা কোথায়। মানে ফ্লোর বলতে বুঝেন তো, মানে এর নিচে যাওয়া সম্ভব না। একটা বাসায় যখন আমরা থাকি, বাসার ফ্লোর এবং আপনার যে সিলিং, এটার সাথে তুলনা করা হয়েছে আর কি, যে আমরা যখন কি একটা বাসায় থেকে আমরা ফ্লোরের নিচে যাওয়া সম্ভব না, কারণ ফ্লোরটা হচ্ছে আমার বেস। ঠিক এমনই ভাবে প্রাইস সিলিং হচ্ছে নো ডিমান্ড এমন দিস প্রাইস, মানে এর বেশি যদি আমরা প্রাইস চার্জ করি, মানুষের প্রোডাক্টটা কিন্তু ইন্টারেস্টেড না, এটাকে বলে প্রাইস সেলিং। মানে এর উপরে আর কোনো সম্ভব না। তো প্রাইস সেলিংটা কি হয়, এই কাস্টমার পারসেপশন দিয়ে প্রাইস সেলিংটা তৈরি হয়, যে মানুষ কত টাকা দিতে প্রস্তুত, 20,000 টাকা নাকি 30,000 টাকা। 30,000, আমরা সে ফর এক্সাম্পল ধরেন আইফোনের প্রাইস কত বললাম, 1,50,000 টাকা। এখন আপনি যে আইফোনের প্রাইস 2 লক্ষ টাকা সেট করেন, মানুষ তো কিনবে না, কারণ এটা হচ্ছে প্রাইস সেলিং। তো আপনাকে প্রাইস ফ্লোর এবং প্রাইস সেলিং দুইটাই খেয়াল রাখতে হবে, যে এর উপরে আর কি নাই, মানে প্রাইস সেলিং এর উপর আর কোনো ডিমান্ড নাই, আর প্রাইস ফ্লোরের নিচে কোনো প্রফিট নাই। এই কারণে আমরা প্রাইস ফ্লোরটা দেখবো যে কত থেকে, মানে ফ্লোরটা কত আর আমাদের সিলিংটা কত, এই হচ্ছে একটা বিষয়। কিন্তু এর বাইরেও কিছু আদার কিছু এক্সটার্নাল কিছু ইন্টারনাল এবং এক্সটার্নাল কিছু কনসিডারেশন যেগুলো আমাদের চিন্তা করতে হয়। মার্কেটিং স্ট্র্যাটেজি কি আমার কোম্পানির, যদি কোম্পানি একটু কস্ট সেভিং বা একটু লো প্রাইস
টাইপ একটা কোম্পানি হতে চায়, যেমন ওয়ালটন একটা এক্সাম্পল দিতে পারি বা প্রাণের এক্সাম্পল দিতে পারি, তাহলে অবশ্যই আমাকে ওইটাকে কনসিডারেশন নিতে হবে। আমার কোম্পানির অবজেক্টিভ কি, আমার মার্কেটিং মিক্সটা কীভাবে আমি তৈরি করছি, হ্যাঁ ওইটাকে প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশনটা কীভাবে ব্ল্যান্ড করছি সেটার উপর ডিপেন্ড করে। নেচার অফ দ্য মার্কেট অ্যান্ড ডিমান্ড, আমরা কোন মার্কেটে কাজ করছি, সে ফর আমরা কি বা পিওর কম্পিটিশন আছি বা অলিগোপলিস্টিক বা মনোপলিস্টিক, কোন মার্কেট আছে সেটা চিন্তা করতে এবং ডিমান্ডটা কেমন, ইলাস্টিক ইনইলাস্টিক বা ইলাস্টিক ইনইলাস্টিক বা ইউনিট ইলাস্টিক, মানে কোন ডিমান্ডটা কীরকম সেটাও আমাকে চিন্তা করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম্পিউটার স্ট্র্যাটেজিস অ্যান্ড প্রাইসেস, কম্পিউটার কেমন স্ট্র্যাটেজি আছে এবং প্রাইসেসগুলো কীরকম কম্পিউটারে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো এই হচ্ছে আমাদের ফ্যাক্টরস ইউ হ্যাভ টু কনসিডার হোয়েন এভার ইউ সেট দ্য প্রাইস। কিছু ইন্টারনাল এক্সটার্নাল ফ্যাক্টরের কথা এখানে বলেছি, আপনারা একটু ডিটেলসে দেখতে পারেন যে ইন্টারনাল ফ্যাক্টরসের মধ্যে কোম্পানির অবজেক্টিভ আছে, যে কোম্পানির অবজেক্টিভ কি প্রফিট ম্যাক্সিমাইজেশন করা নাকি মার্কেট শেয়ার করা। যদি মার্কেট শেয়ারের দিকে আপনি ফোকাস দেন তাহলে আপনাকে অবশ্যই একটু কিছুটা ল প্রাইসে মার্কেটে যেতে হবে যেন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়। নতুন কোম্পানিগুলো যখন আসে দেখবেন কিছুটা একটু ল প্রাইসে দেওয়ার চেষ্টা করে বা একটু কম প্রাইসে দেওয়ার চেষ্টা করে যেন মার্কেটটা ধরতে পারে। সে বলে যে না মার্কেটটা ধরার জন্য আসছি, হ্যাঁ ওই কমন ভাষা বলে না, দোকানদার যদি জিজ্ঞেস করেন ভাই এত কমে দিচ্ছেন যে, আমি তো আগে মার্কেটটা ধরবো এরপরে ব্যবসাটা করবো। তো এরকম আর কি। এখন প্রফিট ম্যাক্সিমাইজেশন নাকি মার্কেট শেয়ার সেটা খেয়াল রাখতে হবে। মার্কেটিং স্ট্র্যাটেজি কি, আপনার টার্গেট পজিশনিং কি, আপনি কি প্রিমিয়াম নাকি ইকোনমি, আপনি মানুষের মাইন্ডে কিভাবে জায়গা করে নিতে চান, লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছি পজিশনিংয়ে, তাই না, মানুষের মাইন্ডে কীভাবে জায়গা করে নিতে চান, ইকোনমি নাকি প্রিমিয়াম। প্রিমিয়াম হলে তো প্রাইস একটু হাই হবে, ইকোনমি হলে প্রাইসটা একটু কম হবে। কস্ট কেমন আছে আপনার, ভেরিয়েবল ফিক্সড কস্ট, এই ব্যাপারগুলো অর্গানাইজেশন কনসিডারেশন, হ্যাঁ মানে যিনি প্রাইসটা ডিসাইড করেন, হ্যাঁ যেভাবে প্রাইসিংয়ের কমিটি থাকে একটা বা একটা টিম থাকে, তারা এটা যেভাবে সাজেশন দেয় সেই ব্যাপারগুলোকে খেয়াল রেখে আসলে প্রাইসিংটা করতে হয়। প্রত্যেকটা ফ্যাক্টরি কী করে কনসিডার করতে হয়। এক্সটার্নাল ফ্যাক্টর অলরেডি আপনাদেরকে বলছি, নেচার অফ দ্য মার্কেট অ্যান্ড ডিমান্ড, মার্কেটের সেন্সিটিভ অফ দ্য বায়ার্স কি, আপনার ইলাস্টিসিটি অবশ্যই ইকোনমিক্সে বা বিভিন্ন কোর্সে পড়েছেন যে প্রাইস সেন্সিটিভিটি, যে কতটুকু প্রাইস বাড়লে কতটুকু ডিমান্ড বাড়ে, অথবা কতটুকু প্রাইস কমলে কতটুকু ডিমান্ড, কতটুকু প্রাইস কমালে কতটুকু ডিমান্ড বাড়ে আর কতটুকু প্রাইস বাড়ালে কতটুকু ডিমান্ড কমে। এই যে বিভিন্ন ধরনের সেন্সিটিভিটি, প্রাইস সেন্সিটিভিটি বলা হয়, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলা হয়, সেটাও আপনাকে এখানে কনসিডার করতে হবে। ইলাস্টিসিটির কথা বলা হয়েছে, কম্পিউটার চার্জেস, মার্কেটটা কীরকম কম্পিটিশন, হ্যাঁ এটা কি অলিগোপলিস্টিক মনোপলিস্টিক বা পিওর কম্পিটিশন কিনা, হ্যাঁ এই ব্যাপারগুলো আমাকে ডুওপলি কিনা, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়। কম্পিটিশন কেমন আছে মার্কেটে, কম্পিউটাররা কীরকম, আদার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের কথা চিন্তা করতে হয়, ইনফ্লেশন কেমন আছে, রেগুলেশন কেমন, গভর্নমেন্টের প্রাইসের কন্ট্রোলটা কেমন, এই ব্যাপারগুলোকে খেয়াল রেখে আলটিমেটলি প্রাইসটা সেট করতে হয়। এই হচ্ছে আমাদের ফ্যাক্টরস কনসিডারেশন whenever you set the price। ওই যে ডায়াগ্রামটা আপনারা মনে রাখবেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। নর্মালি প্রাইস আমরা এই টপিকটা আবার আসবো, আমি একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিয়ে আপনার প্রাইসিং ওই যে আমরা জেনারেল অ্যাপ্রোচেস অফ প্রাইসেস যেই টপিকটা আছে 3 নম্বর টপিক, এই টপিকটা আমরা এখান থেকে শুরু করছি। তো এই টপিকটাতে যে জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, যে প্রাইসিংয়ের বেসিক প্রাইসিং স্ট্র্যাটেজিসগুলো, জেনারেল প্রাইসিং অ্যাপ্রোচেস বলা হয়েছে আপনাদের সিলেবাসে। সো এই জায়গাগুলো দেখবো। তো আমরা নর্মালি একটা কমন যদি আমরা বলি যে ভাই কীভাবে প্রাইসিং করা যায়, প্রাইসিং একবারে ইউনিভার্সাল, মানে গ্লোবালি হোক, পৃথিবীতে একদম পৃথিবীর যখন থেকে প্রোডাক্টের প্রাইস ধরা শুরু হয়েছে তখন থেকে একটা কমন থিং হচ্ছে কস্ট বেস প্রাইসিং, মানে কস্ট প্লাস প্রাইসিং, কস্ট প্লাস মার্কআপ ইজ ইকুয়াল টু প্রাইস, তাই না। তাহলে কস্ট হচ্ছে আমার প্রোডাক্টের কস্ট আর মার্কআপ হচ্ছে প্রফিট, আর এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস। এটা এইভাবে কিন্তু একদম একটা কমন থিং, এটাকে কস্ট বেস প্রাইসিং বলা হয়। তো কস্ট বেস প্রাইসিং এর বেসিক স্ট্র্যাটেজি হচ্ছে নর্মালি দুইটা ভিউতে আসলে কস্ট বেস প্রাইসিং গুলো করা হয়, যে কস্ট প্লাস মার্কআপ প্রাইসিং কি, এডিং এ স্ট্যান্ডার্ড মার্কআপ টু দ্য কস্ট। স্ট্যান্ডার্ড মার্কআপ মানে স্ট্যান্ডার্ড একটা প্রফিট আর কি। ইফ মেকিং এ শার্ট কস্ট 400, একটা শার্ট যদি 400 টাকা খরচ হয়, হ্যাঁ তো এটা যদি আমরা 25% যদি প্রফিট রাখি তাহলে এটা অবশ্যই 500 টাকা হবে। 40 মানে 4 ইন্টু ধরেন 2.25, তো দ্যাট মিনস হচ্ছে যে 500, তাই না। তো এইভাবে ক্যালকুলেশন করে, দ্যাট মিনস 400 ইন্টু 0.25 যদি আমরা বলি বা 1.25, তাহলে আমাদের এটা হচ্ছে 500। তো 500 টাকা হবে আমাদের প্রাইস। কেন? কারণ ওই 25% মার্কেট, তাহলে খরচ হচ্ছে 400 টাকা, 400 প্লাস 100 ইকুয়াল টু 500। এই হচ্ছে আমাদের মার্কআপ যেই টেকনিক, এটা আমরা কমন জিনিস, এটা আমরা সবাই কম বেশি জানি। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্রেক ইভেন অথবা টার্গেট প্রফিট প্রাইসিং। এটা আপনারা ডিটেলসে বইয়ে খুবই ডিটেলসে, আমি চেষ্টা করবো কিছুটা ডিটেলসে আমাদের গ্রাফিক্যালি দেখানোর জন্য। এইটা আলটিমেটলি ব্রেক ইভেন পয়েন্ট কোনটা, যেখানে আমরা জানি টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল রেভিনিউ। আমার যখন টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউটা ইকুয়াল করে যে জায়গায় সেম হয়, সমান হয়, সেটাকে আমরা বলছি ব্রেক ইভেন পয়েন্ট।
তো ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন প্রাইসিং এটাকে বলা হয়। টার্গেট প্রফিট প্রাইসিং আলটিমেটলি আমরা কোন যেই প্রফিটটা যেই টার্গেটটা করবো সেই টার্গেটটা দিয়ে আমরা টার্গেট প্রফিট প্রাইসিংটা করতে পারি। মানে টার্গেট প্রফিট প্রাইসিং হচ্ছে দ্যাট মিনস ডিটারমাইন দ্য প্রাইস ইন হুইচ ইউ ব্রেক ইভেন অর হিট এ টার্গেট প্রফিট গিভেন এক্সপেক্টেড সেলস ভলিউম। তো বলা হচ্ছে এখানে দেখেন, ইফ ইউ এম ফর এ 10 লাখ টাকা প্রফিট অ্যান্ড এক্সপেক্ট টু সেল 50,000, হাউ মাচ অ্যাবাউট কস্ট মাস্ট উই প্রাইস। এখন আমি যদি যেমন টার্গেট প্রফিট কোনো যেটা আমরা টার্গেট করি যে আমরা এত টাকা প্রফিট করতে চাই বা এত ইউনিট প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে আপনি 10 লাখ টাকা প্রফিট করতে চান, 50,000 ইউনিট প্রোডাক্ট সেল করতে চান, তাহলে আপনাকে প্রাইসটা কত সেট করতে হবে। এই জিনিসটা আমরা হয়তো একটু সামনে দেখবো, বা আমাকে বেসিক আইডিয়ার জন্য এটা দিয়েছি। নেক্সট অ্যাপ্রোচে চলে যাই, কাস্টমার ভ্যালু বেসড প্রাইসিং। যে কথাটা অলরেডি বলে আসছিলাম যে শুধু কস্ট না, মানুষের ভ্যালু, মানে মানুষ কত টাকা, মানে আপনার প্রোডাক্টটা সে কত টাকা দিতে প্রস্তুত, বা সে আলটিমেটলি বায়ার্স পারসেপশন অফ ভ্যালু রেদার দেন সেলার্স কস্ট। মানে কস্ট না, এখানে বায়ার্স পারসেপশন অফ ভ্যালু, মানে মানুষ এখানে কস্ট কনসিডার করে না। যেমন আমি আইফোনের কথা বারবার কেন বলছি, কারণ আইফোন একটা গুড এক্সাম্পল এই সিচুয়েশনের ক্ষেত্রে, যে আইফোনের প্রাইসটা মানুষ দিতে কত টাকা প্রস্তুত, বা আমরা আরঙের পাঞ্জাবি বলতে পারি, বা সেইলরের একটা টি শার্টের কথা বলতে পারি, বা একটা শার্টের কথা বলতে পারি, ব্র্যান্ডের যে কোনো জুতা থেকে শুরু করে কসমেটিক্স, একটা কসমেটিক্স চিন্তা করেন, নর্মালি একটা কসমেটিক্সের দাম একটা ধরেন একটা লিপস্টিকের দাম কম্পারেটিভলি একটা ভালো, যদি আপনি একটা ম্যাক বা আদার যে ব্র্যান্ডগুলো আছে, খুব নাম করা পপুলার যে ব্র্যান্ডগুলো আছে, বা লেকমি বা এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে, তাদের একটা নর্মাল লিপস্টিকের প্রাইস কিন্তু অনেক হাই। এর অর্থ এই না এটা কিন্তু তাদের কস্টটা এরকম। এখন ব্র্যান্ডের প্রোডাক্টের ক্ষেত্রে এটাই একটা সুবিধা, মানে ব্র্যান্ড কনসেপ্টটা কেন এত বেশি জনপ্রিয় হয়েছে, কারণ ব্র্যান্ড শব্দটা যখনই মানুষের তখন আস্থা, ক্রেডিবিলিটি, মানুষের ট্রাস্ট আছে, তখন মানুষ একটু এক্সট্রা পে করতে চায়, মানে এক্সট্রা পে করতে ইন্টারেস্টেড থাকে, যে আমি এটাকে এক্সট্রা পে করবো। আমরা অনেক সময় দেখি অনেক বিভিন্ন মানে ইলেকট্রনিক্স আইটেম, হ্যাঁ, বিশেষ করে মোবাইল ফোনের ক্ষেত্রে আমরা বলতে পারি, যারা একটু হাই, স্যামসাং বা আইফোন, একটু হাই ক্যাটাগরি যারা ফোন বানায়, তাদের ফোনের কোস্টিং কিন্তু এরকম হওয়াটা খুবই অস্বাভাবিক, আমরা আমাদের কমন সেন্স থেকে বলতে পারি। তো এখন ভ্যালু বেসড প্রাইসিং হচ্ছে ওই প্রাইসিংটা কি বায়ার পারসেপশন অফ ভ্যালু রেদার দেন সেলার কস্ট। সেলারের কস্ট কত ইস ইম্পর্টেন্ট না, আমার প্রোডাক্টের কস্ট হচ্ছে 100 টাকা, কিন্তু এটা এখানে কনসিডারেবল ইস্যু না। ইস্যু হচ্ছে মানুষ আমার প্রোডাক্টটা কি 400 টাকা দিতে প্রস্তুত, এবং প্রোডাক্ট কস্ট 100 সাথে যদি আমি 20% মার্কআপ করি বা 50% মার্কআপ করি, তাহলে আমাদের প্রাইস আছে 150 টাকা, কিন্তু আমার কি মার্কআপটা কি মোর দ্যান 50%, মানে 100% উপরে বা 200% মতো অলরেডি মার্কআপ আমার চলে আসছে। তো এই যে বিষয়টা, এই ব্যাপারটাকে আলটিমেটলি ভ্যালু বেসড প্রাইসিং বলে। ভ্যালু বেসড প্রাইসিংটা কাস্টমার ড্রাইভেন হয়, কাস্টমার উপর ডিপেন্ড করে কাস্টমার কত টাকা দিতে প্রস্তুত, কোম্পানিগুলো সেটা অ্যানালাইসিস করে এবং সেই অনুযায়ী প্রাইসিং করে। কস্ট বেসড প্রাইসিংটা হচ্ছে আসলে প্রোডাক্ট ড্রাইভেন, কারণ মানে প্রোডাক্টের কস্ট প্লাস মার্কআপ, এটা হচ্ছে ওদের কাজ। এখানে মেইন কাজ হচ্ছে কি কাস্টমারকে ফোকাস দেয়, এখানে মেইন কাজ হচ্ছে প্রোডাক্টকে ফোকাস দেয় কস্ট বেসড প্রাইসিং, মানে আমরা যেটা পরে আসলাম। আর ভ্যালু বেসড প্রাইসিং ফোকাস দেওয়া হয় কাস্টমারকে। প্রাইসিং ইজ সেট টু ম্যাচ পারসিভ ভ্যালু শব্দটা এক্সপেকটেশন, মানুষ যেটা আশা করে যে আমি এই প্রোডাক্টটা থেকে এই ভ্যালুটা পাবো, তাই না? তো এই যে এই জিনিসটা, এইটাকে ম্যাচ করতে হয়, কারণ প্রাইস যদি পারসিভ ভ্যালুর সাথে ম্যাচ না হয়, যে মানুষ যেটা আশা করছে তার একটা পারসিভ ভ্যালু আছে, যে আমি এই প্রোডাক্টের জন্য এত টাকা দিতে প্রস্তুত বা এত টাকা আমি ইন্টারেস্টেড দিতে, হ্যাঁ, এখন প্রাইস কোস্ট যেমনই হোক, কিন্তু আমি প্রোডাক্টের জন্য এই টাকাটা দিতে প্রস্তুত, সেটা আসলে ম্যাচ করতে হয়। এখানে একটা বেসিক আমি ডিফারেন্সিয়েশন দেখাইছি আপনাদের, এটা মার্কেটিং বই থেকেই নেয়া, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন যে কস্ট বেসড প্রাইসিং আর ভ্যালু বেসড প্রাইসিংটা ডিফারেন্সটা কি। এটা কিন্তু অনেক বেশি আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, কারণ এটার ডিফারেন্সিয়েশন আপনার ভালো করে বুঝতে হবে যে কোন প্রোডাক্ট বা কোন সিনারিওতে বা কোন সিচুয়েশনে কোন প্রাইসিংটা বেস্ট, তাই না? আপনি কিন্তু জিজ্ঞেস করবেন না এটা কি কস্ট বেসড প্রাইসিং নাকি ভ্যালু বেসড প্রাইসিং, পরীক্ষা আসতে পারে যে এই কোন সিচুয়েশনের জন্য, মানে এই সিচুয়েশনের জন্য কোন প্রোডাক্টটা প্রয়োজন আর কোন সিচুয়েশনের জন্য কোন প্রাইসিংটা প্রয়োজন, মানে কস্ট বেসড প্রাইসিং কোথায় প্রয়োজন আর ভ্যালু বেসড প্রাইসিং কোথায় প্রয়োজন, কোথায় কস্ট বেসড প্রাইসিংটা বেস্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে আর কোথায় ভ্যালু বেসড প্রাইসিংটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। কস্ট বেসড প্রাইসিং স্টার্ট ফ্রম ডিজাইন এ গুড প্রোডাক্ট। একটা প্রোডাক্ট ডিজাইন করা হয় এবং এটার প্রোডাক্টের কস্ট আইডেন্টিফাই করা হয়, দেন সেট প্রাইস বেসড অন দ্য কস্ট। এখন কত খরচ হয়েছে, ধরেন একটা আমরা প্রোডাক্ট ডিজাইন করলাম, প্রোডাক্টের কস্ট তৈরি করলাম আমরা 100 টাকা, এটার যেই মার্কআপ আছে 10%, 110 টাকা। তারপর কনভিন্স বায়ার্স অফ প্রোডাক্টস ভ্যালু। এখন 110 টাকা দিয়ে আপনি ভালো একটা জিনিস পাচ্ছেন, এটা কনভিন্স করতে হয় কাকে? কাস্টমারকে, যে হ্যাঁ আমি একটা প্রোডাক্ট বানাইছি যেটার প্রাইস হচ্ছে মাত্র 110 টাকা, আপনি এটা অবশ্যই এটা কিনলে খুবই উপকৃত হবেন এবং বেনিফিট পাবেন। এটা হচ্ছে কস্ট বেসড প্রাইসিং এর প্রসেস। ভ্যালু বেসড প্রাইসিং কি করা হয়, একদম প্রথমে হচ্ছে কাস্টমারের নিড এবং ভ্যালু পারসেপশন অ্যাসেস করা হয়,
যে মানুষ আসলে কি চাচ্ছে এবং কি টাকায় চাচ্ছে, মানে কোন প্রোডাক্ট কি পরিমাণে চাচ্ছে এটাকে অ্যাসেস করা হয়। মানুষের মানে পারসেপশনটা কিরকম, যে আমি এই জাতীয় আমি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবো কিন্তু কত টাকা দিতে প্রস্তুত, তাই না? যেমন আপনার লাইভ এমসিকিউতে আপনারা যখন সাবস্ক্রাইব করেন খুবই একটা মিনিমাম অ্যামাউন্টে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, তাই না? এটার একটা রিজন কি, কারণ মানে তাদের একটা অবজেক্টিভ হচ্ছে যে হ্যাঁ আপনারা কত টাকা দিতে প্রস্তুত বা কেমন প্রোডাক্টটা দিতে চান, সেই অনুযায়ী ওরা কি করে আপনাকে অ্যাসেস করে, এরপর কিন্তু প্রাইসিংটা করে। ওনারা কিন্তু কখনোই যে প্রাইসটা সেট করে আপনাদেরকে দেওয়া হয় না যে প্রোডাক্টের কস্ট কত হয়েছে এবং এই অনুযায়ী কত প্রাইস হয়। আমাদের ইনস্ট্রাক্টররা আছে, ওনাদের কোস্টিং সব কিছু মিলিয়ে আমাদের কত টাকা কস্ট আসছে সেই অনুযায়ী কিন্তু আপনারা ওনারা প্রাইসিং করেন। ওনারা প্রাইসিং করে কোথায়? ভ্যালু বেসড প্রাইসিং। কেন? কারণ ওরা ওনাদের কাস্টমারকে অ্যাসেস করে ওরা কত টাকা দিতে চায় বা ওরা পারসেপশনটা কীরকম সেই অনুযায়ী প্রাইসিং ডিজাইনটা ওরা করে থাকে। দেন সেট টার্গেট প্রাইস টু ম্যাচ কাস্টমার পারসিভ ভ্যালু। এই যখন অ্যাসেস করা হয় যে মানুষ কি দিতে পারে কি দিতে চায় এরকম মানুষের পারসেপশন অ্যাসেস করার পরে এরপর একটা প্রাইস সেট করা হয়, যে প্রাইস সেটটা কাস্টমারের পারসিভ ভ্যালু, মানুষ যেটা আশা করছে আমার থেকে পাবে সেই অনুযায়ী কি প্রাইস হইতে পারে সেই প্রাইসটা সেট করা হয়। ডিটারমাইন কস্ট দ্যাট ক্যান বি ইনকার্ড। এখন মানে এর অর্থ এই না যে একবারে কস্টকে মানে ডিটারমাইন করা হবে না, কিন্তু কস্ট অনুযায়ী প্রাইসিংটা হবে না ভ্যালু বেসড প্রাইসিং, কিন্তু কস্টকে অবশ্যই কি করতে হবে? ডিটারমাইন করতে হবে। কারণ কি, তার লাইভ এমসিকিউ কি তার খরচটাকে কনসিডার করছে না? করছে। হয়তো আপনার থেকে সেটা চার্জ করছে না, বিকজ সে চাচ্ছে তার কাস্টমারকে সার্ভিসটা প্রোভাইড করার জন্য প্রপারলি, তারপর সে ভ্যালু বেসড প্রাইসিং অনুযায়ী আস্তে আস্তে হয়তো সে তার প্রাইসিং এর জায়গাটা অ্যাডজাস্ট করবে। কিন্তু যখন ভ্যালু বেসড প্রাইসিং যেটা হয় যে তার ডিটারমাইন কস্ট দ্যাট ক্যান বি ইনকার্ড, মানে কি খরচ হইতে পারে, কত টাকার মধ্যে সার্ভিসটা প্রডিউস হতে পারে সেটা কিন্তু সে ডিটারমাইন করে। ডিজাইন প্রোডাক্ট টু ডেলিভার ডিজায়ার্ড ভ্যালু আর টার্গেট প্রাইস, এবং এই যে টার্গেট প্রাইসটা ওরা সেট করে দেয় সেই অনুযায়ী ওরা ভ্যালুটা ডিজাইন করে এবং সেই অনুযায়ী কি মার্কেটে প্রোডাক্টটা ছাড়ে। তাহলে দেখা যাচ্ছে কি আপনার কাস্টমার কত টাকা দিতে প্রস্তুত সেই অনুযায়ী প্রাইস সেট করে এবং সেই অনুযায়ী কস্টটা সেট করে, সেই অনুযায়ী প্রোডাক্টটা ডিজাইন করে মার্কেটে দেওয়া। তার জন্য কাস্টমারকে কি তখন কাস্টমার অটোমেটিকলি কি তার প্রোডাক্টটা পারচেস করে, তাকে কিন্তু এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না। কাস্টমার ভ্যালুস প্রাইসিং আরো কিছু প্রাইসিং স্ট্র্যাটেজি আছে, এটা আপনারা গুরুত্বপূর্ণভাবে এটা আপনারা মানে এগুলো পড়বেন, এগুলো কাজে লাগবে আপনাদের অনেকগুলো প্রাইসিং স্ট্র্যাটেজি। এর মধ্যে গুড ভ্যালু প্রাইসিং একটা গুরুত্বপূর্ণ প্রাইসিং স্ট্র্যাটেজি ইজ অফারিং জাস্ট দ্য রাইট কম্বিনেশন অফ কোয়ালিটি অ্যান্ড গুড সার্ভিস অ্যাট দ্য ফেয়ার প্রাইস। তাহলে তিনটা জিনিস আমাকে এখানে খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে রাইট কম্বিনেশন, একটা ভালো কম্বিনেশন কিন্তু হবে গুড কোয়ালিটি, মানে কোয়ালিটি এবং গুড সার্ভিস, অ্যাট ফেয়ার প্রাইস। ফেয়ার প্রাইস শব্দটা আসলে খুবই সাবজেক্টিভ, কারণ ফেয়ার প্রাইস বলতে কি বোঝায়, কিন্তু কাস্টমারের ওই যে পারসেপশন অনুযায়ী আপনি যদি একটা ভালো প্রোডাক্ট কম প্রাইসের কথা কিন্তু বলা হয় না, লো প্রাইসের কথা একবার আসে নাই, বলছে ফেয়ার প্রাইস, কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি সার্ভিস উইথ ফেয়ার প্রাইস। যদি একটা ফেয়ার প্রাইস, জাস্টিফাইড প্রাইস বা মানুষের জন্য অ্যাফোর্ডেবল প্রাইস, মানে মানুষের পারসেপশন অনুযায়ী বা আপনি যে সার্ভিস প্রোভাইড করছেন সেই অনুযায়ী যদি একটা ফেয়ার প্রাইস দেন, সেই প্রাইসটাকে বলা হচ্ছে গুড ভ্যালু প্রাইসিং, মানে রাইট কম্বিনেশন অফ কোয়ালিটি গুড সার্ভিস অ্যাট ফেয়ার প্রাইস। এভরিডে ল প্রাইস, এটা খুবই একটা জনপ্রিয় একটা কনসেপ্ট, বিশেষ করে সুপার শপগুলোতে এটা আমরা অনেক বেশি দেখি, যে ইনভলভ চার্জিং আ কনস্ট্যান্ট এভরিডে ল প্রাইস উইথ ফিওর নো টেম্পোরারি প্রাইস ডিসকাউন্ট, মানে প্রতিদিন কিছু না কিছু প্রোডাক্টের প্রাইস কম রাখা। দেখবেন আপনি যেমন সুপার শপগুলো, স্বপ্ন, আগোরা, মিনা বাজার, এগুলোতে কি আপনি দেখবেন যে কনস্ট্যান্টলি ল প্রাইস অফার করা হয় উইথ ফিওর নো টেম্পোরারি প্রাইস ডিসকাউন্ট। নির্দিষ্টভাবে কোনো প্রাইস ডিসকাউন্ট থাকে না, প্রতিদিনই কিছু না কিছু অফার থাকে, এরকম কিছু ডিসকাউন্টেড প্রাইস, বা দেখবেন বাটার অনেকগুলো দোকান আছে ডিসকাউন্টেড, কিছু না কিছু ডিসকাউন্ট থাকে। এখন প্রত্যেকটা দোকানেই দেখবেন, বিশেষ করে সুপার শপগুলোতে ছোটো ছোটো করে অল্প এভরিডে ল প্রাইস, মানে ছোটো ছোটো করে কিছু ডিসকাউন্ট প্রোভাইড করা হয়, যেগুলো আসলে কাস্টমারকে ভ্যালু অ্যাড করে। হয়তো অ্যামাউন্টটা অনেক বড় না, কিন্তু মানুষ দেখতেছে প্রতিদিনই কোনো কোনো বেনিফিট পাচ্ছে প্রাইসের দিক থেকে, তখন এটাকে আসলে সে একটা ভ্যালু বেসড কাস্টমার মানে প্রাইসিং হিসেবে সে কাউন্ট করে থাকে। হাইলো প্রাইসিং, এটা অনেক সময় স্কিপ করে অনেক স্টুডেন্টরা, অথবা এটা মিলাই ফেলে অন্য টপিকের সাথে। এটা আসলে মানে এটা আসলে একটু ভুল হয় অনেক সময়, আমি খেয়াল করে দেখলাম। এই কনসেপ্টটা আপনারা একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন, যে বলছে হাইলো প্রাইসিং, চার্জিং হায়ার প্রাইসেস অন অ্যান এভরিডে বেসিস বাট রানিং ফ্রিকোয়েন্ট প্রমোশন টু লোয়ার প্রাইসেস টেম্পোরারি সিলেক্টেড আইটেমস। এখন হাইলো প্রাইসিংটা খুব ইন্টারেস্টিং একটা প্রাইসিং। দেখেন, অন এভরিডে বেসিস, অন এভরিডে বেসিস বাট রানিং ফ্রিকোয়েন্ট প্রমোশন টু লোয়ার প্রাইসেস টেম্পোরারি অন সিলেক্টেড আইটেমস। এখন দেখবেন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা মানে খুবই হাই প্রাইস সেট করে বা হাই প্রাইস দেয়, আবার প্রতিদিনেই কি আবার কিছু না কিছু ডিসকাউন্ট কোনো না কোনো একটা আইটেমে বা 50% বা একটা বিগ অ্যামাউন্ট ডিসকাউন্ট সবসময় রানিং থাকে কোনো না কোনোভাবে। বিশেষ করে বড় বড় ব্র্যান্ড শপগুলোতে দেখবেন
কিছুদিন পর পরই একটা বড় ধরনের ছাড় দেওয়া হয়। তারা প্রাইস কিন্তু হাই রাখে, প্রোডাক্টের প্রাইস হাই রাখে, কিন্তু রেখে আবার কি একটা নির্দিষ্ট ডিসকাউন্ট অফার করে, মানে একটা 12 অ্যামাউন্টের ডিসকাউন্ট ফ্রিকোয়েন্টলি সেটা থাকে, চার্জিং হায়ার প্রাইস অন এন এভরিডে বেসিস বাট রানিং ফ্রিকোয়েন্টলি প্রমোশন টু লোয়ার প্রাইসেস টেম্পোরারি সিলেক্টেড আইটেমস। সিলেক্টেড কিছু আইটেমের উপর তারা সবসময় ডিসকাউন্ট রাখে, মানুষ ওই সিলেক্টেড আইটেমগুলোর জন্য যায়, হয়তো সিলেক্টেড আইটেমগুলো পছন্দ হয় না, কিন্তু তখন কি ওই রেগুলার আইটেমটাই কিনে ফেলে। তো বিশেষ করে ব্র্যান্ড শপগুলোতে এই ক্লথিং আইটেমগুলো, বিশেষ করে সেইলর দেখবেন, বা ধরেন এক্সটেসি, অথবা ধরেন 12 থেকে শুরু করে, বা রিচম্যান, ইনফিনিটি, যতগুলো আছে, মানে যতগুলো আমার অনেকগুলো হয়তো বা ব্র্যান্ডের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, বাট যেগুলো সবগুলোতেই দেখবেন এই ধরনের এই ডিসকাউন্ট অফারটা ওরা সবসময়, এই হাই লো প্রাইসিংটা ওরা সবসময় করে থাকে। ভ্যালু অ্যাডেড প্রাইস, ভ্যালু অ্যাডেড প্রাইস এটাও একটা মানে ইন্টারেস্টিং একটা প্রাইসিং স্ট্র্যাটেজি। ভ্যালু অ্যাডেড ফিচার্স অ্যান্ড সার্ভিসেস ডিফারেন্সিয়েট দ্য কোম্পানিজ অফার ফার্স্ট দেয়ার হায়ার প্রাইসেস। এখন ভ্যালু অ্যাড মানেই ডিফারেন্ট বিভিন্ন ভ্যালু অ্যাড করে। ধরেন অনেক সময় হয় কি, বিশেষ করে রেস্টুরেন্টগুলো দেখবেন একটা বার্গারের সাথে বিভিন্ন ধরনের ওরা বিভিন্ন আরও বিভিন্ন অ্যাডন্স অ্যাড করে, তো অ্যাডন্স অ্যাড করে এটার প্রাইসটা অনেক সময় বাড়ায়। অথবা দেখবেন যখন কোনো একটা গ্যাজেট আইটেমে যাবেন, গ্যাজেট আইটেমে গিয়ে হয়তো তারা মানে বিশেষ করে মোবাইল ফোনগুলো কি করে, দেখা যাচ্ছে তাদের নতুন নতুন ভেরিয়েশন আনে, ভেরিয়েশনটা কিন্তু খুব বেশি মেজর চেঞ্জেস থাকে না, কিন্তু নতুন নতুন দিয়ে একটা ফিচার্স এনে তারা কিন্তু প্রাইসটাকে জাস্টিফাইস করে ফেলে। তো ভ্যালু অ্যাড করা, তো ভ্যালু অ্যাড করে যখনই নতুন মডেল চেঞ্জ করে তারা কিন্তু কিছু ভ্যালু অ্যাড করে ফেলে, তো ভ্যালু অ্যাডটা করে প্রাইসটাকে জাস্টিফাই করে ফেলে। যে সে ফর এক্সাম্পল লাইভ এমসিকিউ যদি আপনাদেরকে আরও বেশি বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ সার্ভিস প্রোভাইড করে এবং আরও বেশি বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনাদেরকে প্রোভাইড করে, আপনাদের পড়াশোনার জন্য আরও বেশি হেল্প করে, ডেফিনেটলি তারা যদি আপনাকে প্রাইসটা এখানে হাই করে, তখন কিন্তু আপনি জাস্টিফাই মনে করবেন যে হ্যাঁ শুধু নতুন নতুন ভ্যালু অ্যাড করছে, নতুন নতুন সার্ভিস অ্যাড করছে, নতুন নতুন ফিচার্স অ্যাড করছে। সো দেখবেন যখনই বড় বড় প্রতিষ্ঠান, বিশেষ করে ফুড পান্ডা থেকে শুরু করে অথবা উবার, যত প্রতিষ্ঠানে দেখবেন যারাই নতুন নতুন একটু ফিচার্স বা ভ্যালু অ্যাড করে, তাতে প্রাইসটা ইনক্রিজ করে এবং প্রাইসটা জাস্টিফাইড হয়ে যায়, এটাকে বলো ভ্যালু অ্যাড প্রাইসিং। সো আমরা আবারও একটু কস্ট বেস প্রাইসিংটাকে আবার একটু রিভিউ করি, কারণ আমরা অলরেডি বলছি যে কস্ট বেস প্রাইসিংয়ে একটু কয়েকটা বিষয় আছে সেগুলো একটু আলোচনা করবো। সেট প্রাইসেস বেসড অন দ্য কস্ট ফর প্রডিউসিং, ডিস্ট্রিবিউটিং অ্যান্ড সেলিং দ্য প্রোডাক্ট প্লাস এ ফেয়ার রেট অফ রিটার্ন ফর এফোর্ড অ্যান্ড রিস্ক, মানে একটা কস্টের সাথে কস্ট প্লাস মার্কআপ, তাই না, কস্ট প্লাস মার্কআপ, এটাই হচ্ছে আমার কি কস্ট বেস প্রাইসিং, দ্যাটস ইট। কস্ট বেস প্রাইসিং এ তিনটা আমরা কস্টের নাম জানি, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এবং টোটাল কস্ট। তো ফিক্সড কস্ট বলতে বুঝাচ্ছি আমরা কস্ট দ্যাট আর ডু নট ভেরি উইথ দ্য প্রোডাকশন, যেটা প্রোডাকশনের সাথে ভেরি করে না, অর সেলস লেভেল, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রোডাকশনের সাথে ভেরি করে না, যেটা সেটাই ফিক্সড কস্ট। যেমন আপনাকে প্রোডাকশন যতই করেন আপনাকে র্যান্ট সমান দিতে হবে, হিট দিতে হবে, মানে মানে যে হিট বলতে এখানে ওই যে এখানে র মেটেরিয়ালস বা পাওয়ারকে বোঝানো হয়েছে, ইন্টারেস্ট দিতে হবে, এক্সিকিউটিভ স্যালারি যারা থাকবে তাদেরকে দিতে হবে। তাহলে ফিক্সড কস্ট যেগুলো ভেরি করে না প্রোডাকশনের সাথে, সেটাকে আমরা বলছি ফিক্সড কস্ট, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আর কি। ভেরিয়েবল কস্ট কি, যেটা প্রোডাকশনের সাথে ভেরি করে, যে আমরা 10 ইউনিট উৎপাদন করি, আমরা যদি খরচ 100 টাকা, তাহলে 20 ইউনিট উৎপাদন করে আমার খরচ 180 টাকা বা 200 টাকা এরকম হবে, মানে প্রোডাকশন ইউনিটের সাথে কি, প্রোডাকশন ইউনিটের সাথে ভেরি করে। যেমন ভেরি ডাইরেক্টলি উইথ দ্য লেভেল অফ প্রোডাকশনের সাথে ভেরি করে যেটা, সেটাই হচ্ছে কি ভেরিয়েবল কস্ট। যেমন র মেটেরিয়ালস, প্যাকেজিং, এখন আমার প্রোডাক্ট 10টা ইউনিট প্রোডাক্ট উৎপাদন করে যে র মেটেরিয়াল লাগবে, ডেফিনেটলি 20টা উৎপাদন করতে বেশি লাগবে, সো আমার খরচ বাড়বে। প্যাকেজিং এর ক্ষেত্রেও সেম। সো এই দুইটা কস্টকে, ফিক্সড এবং ভেরিয়েবল কস্টকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে টোটাল কস্ট, দ্য সাম অফ ফিক্সড এন্ড ভেরিয়েবল কস্ট ফর এনি গিভেন লেভেল অফ প্রোডাকশন। একটা নির্দিষ্ট লেভেল অফ প্রোডাকশনের যেই ফিক্সড এবং ভেরিয়েবল কস্টটা আসে, সেটা হচ্ছে কি আমার টোটাল কস্ট। এই বেশিগুলো আপনার অন্যান্য জায়গায় পড়েছেন, তারপর আমি একটু আপনাকে রিভিউ করে দিচ্ছি। যে পয়েন্টটা একটু পড়াতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা টার্গেট রিটার্ন প্রাইসিং ইজ সেটিং প্রাইস টু ব্রেক ইভেন অর কস্ট অর টু মেক এ টার্গেট রিটার্ন। এখন একটা জিনিস মনে আছে আপনাদের, যে ব্রেক ইভেন শব্দটা কি বলছি, যে টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল রেভিনিউ, মানে দ্যাট মিনস আমার টোটাল কস্টটা যে টোটাল রেভিনিউতে চলে আসবে। ব্রেক ইভেন বলতে কি বোঝায়, মানে আমি যেখানে ব্রেক আমার যে খরচ হয়েছে খরচটা উঠে আসবে, মানে যেখানে আমরা টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ কি সমান, তাহলে এরপরে ব্রেক ইভেনের পর থেকে হচ্ছে মানুষের প্রফিট এনশিওর করতে হবে। ব্রেক ইভেনের আগে মানুষ কি থাকে, লসে থাকে, ব্রেক ইভেনের পরে মানুষ কি প্রফিট এনশিওর করে। এটা গ্রাফিক্যালি একটু দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখেন এখানে হচ্ছে সেলসের ভলিউম, যে কত ইউনিট সেল হবে, 200, 400, 600, 800, আর হচ্ছে প্রাইস বিলিয়নস অফ, মানে দ্যাট মিনস হচ্ছে টোটাল কস্ট, মানে টোটাল রেভিনিউটাকে বোঝাচ্ছে আর কি, রেভিনিউর একটা কনফিগারেশনে দেওয়া হয়েছে। একটা হচ্ছে টোটাল রেভিনিউ, এই যে লাইনটা টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ শূন্য থেকে শুরু হয়, আস্তে আস্তে বের হয়। আর ফিক্সড কস্ট, ডেফিনেটলি একটা ফিক্সড কস্ট থাকে কোম্পানির যে প্রোডাক্টটা তৈরি করতে, এবং ফিক্সড কস্টটা কখনো ভেরি করে না। এই যে দেখেন, এই কারণে লাইনটা এরকম হয়েছে যে আপনি যদি 200 ইউনিট প্রোডাক্ট সেলস করেন, যে ফিক্সড কস্ট 400-তে সেম, 600-তে সেম, 800-তে সেম, মানে
ফিক্সড কস্টটা কি করে না ফেরত, আর ফিক্সড কস্টের পরের থেকে যে কস্টটা অ্যাড হয় সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর এই ফিক্সড কস্টের পরে যেটা থাকে এই লাইনটা এটা হচ্ছে টোটাল কস্ট, মানে ভেরিয়েবল প্রতি ইউনিটে ভেরিয়েবল কস্টটা অ্যাড হয়ে হয়ে টোটাল কস্টটা হয়। এই যে পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 600 ইউনিট প্রোডাক্ট, আর আমার এখানে সেল হচ্ছে কত ইউনিট, আমি সো সরি, এখানে আমার সেল হয়েছে কত, ধরেন আমার এখানে সেল হয়েছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আমার এখানে টোটাল ইউনিট হচ্ছে আমাদের 600, আর এখানে হচ্ছে ধরেন কত আমার এই 8 থেকে 9 হতে পারে, ধরেন কথা কথা 9 আমরা বলছি, 9 ধরেন, হ্যাঁ, বা 8-9 হতে পারে। তো এখন $9 মিলিয়ন যদি আমাদের প্রফিট হয় এবং সাথে যদি কি হয় সেলস ভলিউম আমাদের 600 ইউনিট যদি আমরা সেল করতে পারি, সরি 1000, তো তাহলে 600,000 মানে 6 লাখ আমরা সেল করতে পারি, তখন আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। তার ব্রেক ইভেন পয়েন্টে দেখেন টোটাল কস্ট আর টোটাল রেভিনিউ কি সমান, এই যে টোটাল রেভিনিউ, এই হচ্ছে টোটাল রেভিনিউ, আর হচ্ছে টোটাল কস্ট, এটা কি আর টোটাল কস্টটা, তো টোটাল কস্ট আর রেভিনিউটা যেখানে সেট হবে সেটাই আমার কি টোটাল, মানে আমার ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্ট থেকে পরেই কিন্তু মানুষের কি প্রফিট এনশিওর করা শুরু হয়। যেমন টার্গেট, এই যেমন দেখেন আমার টোটাল কস্ট হচ্ছে এখানে আর টোটাল রিটার্ন হচ্ছে এটা, তো এটার ডিফারেন্স হচ্ছে 2 মিলিয়ন, তাই না, 2 মিলিয়ন না, 10 আর 12 ডিফারেন্স হচ্ছে 2 মিলিয়ন, তাই 2 মিলিয়ন আমার টার্গেট রিটার্ন, মানে আমি 2 মিলিয়ন টাকা কি করতে চাচ্ছি, আমার রিটার্ন করতে চাচ্ছি। 2 মিলিয়ন টাকা রিটার্নের জন্য আমাকে 800 মানে 8 লাখ মানে 800,000 আমরা যদি 1000 দিই তাহলে 8 লাখ প্রোডাক্ট আমাকে সেল করতে হবে, আর টোটাল কস্ট আসবে এত, টোটাল রেভিনিউ আসবে এত। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। তাহলে ব্রেক ইভেনটা হয় কি, যখন টোটাল কস্টটা টোটাল রেভিনিউটাকে মানে ইন্টারসেক্ট করে তখন এটা ব্রেক ইভেন পয়েন্ট আমরা হিসেবে ধরতে পারি। আমি একটা গ্রাফিক্যালি একটু আপনাদেরকে দেখিয়েছি, এটা আমি একটু ডিটেলসে আপনাদের বইয়ে আছে, তারপর আমি একটু আলোচনা করে দিচ্ছি। যখন আমরা প্রাইস সেট করলাম 14 টাকা, মার্কেটে ডিমান্ড আছে 75,000 ইউনিটের, ইউনিট ডিমান্ড নিডেড টু ব্রেক ইভেন, সরি মানে ইউনিট ডিমান্ড আমাদের 75,000 সেল করলে আমার ব্রেক ইভেন আসবে, 75,000 যদি সেল করি তাহলে আমার কি আসবে ব্রেক ইভেন আসবে, কিন্তু মার্কেটে এক্সপেক্টেড ডিমান্ড আছে 71,000। তাহলে আমরা যদি আমরা মার্কেটে যেটা আছে, হ্যাঁ, তো এইটার সাথে তো আমরা কি করবো প্রাইস যোগ করবো, কারণ আমাদের তো 75,000 আমাদের কি ব্রেক ইভেন লাগবে, 75,000 সেল করলে কি আসবে ওই যে টোটাল রেভিনিউটা উঠে আসবে, টোটাল কস্টের সমান হয়ে যাবে, তাই না। তো এখন কারণ 75 × 4 দিলে আপনি বুঝবেন কত টাকা লাগবে আপনার ব্রেক ইভেন হইতে। তো এখন দেখেন আমরা কি করছি, আমরা কি করেছি, আমরা করেছি যে আমাদের ডিমান্ড আছে 71,000 মার্কেটে, তাহলে 14 × 71 9,94,000, এই হচ্ছে আমার কি, এই হচ্ছে আমার টোটাল রেভিনিউ, কিন্তু আমার টোটাল রেভিনিউ কত 9,94,000, কিন্তু আমার টোটাল কস্ট কত, কারণ 75,000 তো আমার ব্রেক ইভেনে লাগবেই, মানে টোটাল মানে আমার টোটাল কস্টটা, সরি আমার টোটাল কস্টটা এখানে আমি হয়তো ফাইন্ড আউট করি নাই, এটা হয়তো সেপারেটলি ভাবে দিয়েছি। ধরেন আমার 14 করে প্রতি ইউনিটে খরচ করলে আমার টোটাল কস্ট হচ্ছে 1,10,000 টাকা আমার খরচ হয়। তাহলে 1,10,000 যদি খরচ হয়, আমার 9,94,000 আছে, 16,000 অবশ্যই ডিপোজিট আছে, কারণ টোটাল রেভিনিউ আমার টোটাল বিক্রি হচ্ছে কত 71,000 ডিমান্ড আছে, কিন্তু আমার দরকার 75,000 ইউনিট, 75,000 ইউনিট যদি হয় তাহলে আমরা এই প্রাইস যদি সেট করি তাহলে এই হচ্ছে আমাদের সিনারিও, তাহলে আমাদের হবে না। তাহলে আমরা 14 টাকা যদি প্রোডাক্টের প্রাইস সেট করি 14 টাকা, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হচ্ছে না, মানে আমাদের ব্রেক ইভেন আসতেছে না। তাহলে আমরা আবার একটু প্রাইসটা বাড়াই, তাহলে 16 টাকা করি, তাহলে 16 টাকায় আমার ব্রেক ইভেন লাগবে 50,000 ইউনিট সেল করলে আমার কি আমার ব্রেক ইভেন চলে আসবে। এখন যেহেতু প্রাইস কমাইছি তাহলে অবশ্যই প্রোডাক্টের ডিমান্ডটা সরি 16 টাকা, সরি প্রাইস যেহেতু বাড়িয়েছি প্রোডাক্টের ডিমান্ড অবশ্যই কমে যাবে। তো আমার মাত্র 16,000 ইউনিটের ডিমান্ড, 67,000 67,000 ইউনিটের ডিমান্ড আছে। তাহলে আমরা যদি 67,000-এর সাথে 16 টাকা দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো কি 1,72,000। তাহলে আমার টোটাল 1,72,000 হচ্ছে আমার কি 1,72,000 হচ্ছে আমার টোটাল রেভিনিউ। তো আমার 1,72,000 টোটাল রেভিনিউ, আমার টোটাল কস্ট হচ্ছে কত 9,70,000 টাকা টোটাল কস্ট। তাহলে দুটো ডিফারেন্স কত 1,02,000 টাকা। তাহলে দেখা গেছে আমার কি প্রফিট 1,02,000 টাকা প্রফিট হচ্ছে, রাইট। আবার আমি প্রাইস বাড়ালাম 2 টাকা, তখন আমার ডিমান্ড কত, মানে আমার লাগবে 37,500, কারণ যতই প্রাইস যদি বাড়াই দিই তাহলে কি আমার টাকা বেশি আসবে না, প্রফিট বেশি আসবে না, প্রফিট বেশি আসলে আমার ব্রেক ইভেন তো তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর রেভিনিউ পরিমাণ বেড়ে যাবে, টোটাল কস্টের পরিমাণের সাথে এটা কি অ্যাডজাস্ট করে ফেলবে তাড়াতাড়ি প্রাইস। তো এখন দেখা গেছে এরকম আমরা তাহলে কি করবো, প্রাইস বাড়াতে থাকবো এরকম প্রফিট বাড়ানোর জন্য না। একটা সময় গিয়ে আমাদের যেমন আমরা 18 টাকা যখন প্রাইস বাড়াইছি তখন আমাদের প্রফিট হচ্ছে 1,80,000 টাকা। আমরা যখন 18 টাকা প্রফিট প্রাইস সেট করছি তখন আমাদের প্রফিট কত 1,80,000। ঠিক এমনই ভাবে যখন আমরা 20 টাকা প্রফিট বাড়াইছি তখন দেখেন আমার প্রফিট কিন্তু কমে গেছে, 1,20,000 চলে আসছে। কেন, কারণ মানুষের তো প্রাইস বাড়লে তো প্রোডাক্টের ডিমান্ড একটা সময় কমে যাবে, প্রাইস বাড়লে ডিমান্ড অবশ্যই কমে, এই যে আমাদের এক্সপেক্টেড ডিমান্ড তো কমতেছে,
কিন্তু কমলো আমাদের লাভ ছিল কি, যে আমাদের প্রাইস বেশি হওয়ার কারণে আমাদের কাভার হয়ে যেত। কিন্তু যখন আমরা বাড়াতে বাড়াতে 22-এ চলে গেলাম, আমাদের ব্রেক ইভেন লাগবে মাত্র 25,000 প্রোডাক্ট বিক্রি করলে আমাদের ব্রেক ইভেন হয়ে যাবে, কিন্তু আমাদের ডিমান্ড আছে কত, 23,000। 23,000 ডিমান্ড হলে আমাদের আলটিমেটলি লস হয়ে যায় কত, 24,000। তাহলে প্রাইস বাড়াইলেই যেই আমাদের মানে প্রফিট বেশি হয়ে যাবে এরকম না, আপনাকে একটা নির্দিষ্ট পয়েন্ট জানতে হবে যে কোখানে আমাকে, কোন জায়গায় আমাকে থামতে হবে। তাহলে আমরা দেখছি এখন সবচেয়ে প্রফিট দিচ্ছে 1,80,000 টাকা, এবং প্রাইস যদি আমরা 18 টাকা করি, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট একটা সিদ্ধান্ত হবে আমাদের প্রোডাক্টের জন্য। আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। তারপর এটা বইতে ইন ডিটেলস এই গ্রাফটা, এই ডাটাটা দিয়ে দেয়া আছে। সো আপনারা যদি একটু কাইন্ডলি ওইটা গিয়ে দেখেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হয়ে যাবে। আরেকটা, এটা আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের লাস্ট খুব সম্ভবত আমাদের টপিক, মানে সরি স্ট্র্যাটেজি প্রাইসিং এর, কম্পিটিশন বেসড প্রাইসিং। তো কম্পিটিশন বেসড প্রাইসিং এটা একটা খুবই কমন একটা বিষয়, কারণ আমরা একটা ধরেন আমরা ফ্রুটো জুস কিনি, তাই না, কয় টাকা, 20 টাকা বা 25 টাকা, আমি শিওর না, এরকম হতে পারে। তো 25 টাকাতে একটা ফ্রুটো জুস কিনি, এখন আপনি একটা আমের জুস নিয়ে আসলেন, এনে বললেন 40 টাকা, কেউ কিনবে? হয়তো আপনার কোয়ালিটি খুব ভালো, টপ ক্লাস কোয়ালিটি, যেমন কিছুদিন আগে পেপসি একটা নিয়ে আসছিল ট্রপিকানা জুস, তাই না, 30 টাকা আমের জুস, ভালো কোয়ালিটি, ভালো বিষয়। আমি জানি না মার্কেটের বর্তমান অবস্থা কি, বাট আমি যদি এখন 30-40 টাকাতে একটা জুস নিয়ে আসি, তাহলে আমার জন্য এটা মার্কেটে সার্ভাইভ করানো খুব কঠিন। কারণ কি, মানুষ, এবং আপনি পানি নিয়ে আসেন, দেখেন কিছু কিছু পানি দেখবেন একদম লোকাল অঞ্চলে আপনাদের এলাকায় তৈরি করে, যেমন আমার এলাকায় তৈরি করে বা আপনাদের এলাকায় তৈরি করে, ঢাকায় লোকালি তৈরি করে, অথবা চিটাগাংয়ে লোকালি তৈরি করে, অথবা সিলেটে লোকালি তৈরি করে, রাজশাহীতে লোকালি তৈরি করে, বা খুলনায় লোকালি তৈরি করে, বা রংপুরে লোকালি তৈরি করে, এরকম লোকালি দেখবেন প্রডিউস করে। সেও দেখবেন এই যে ফ্রেশ, মাম বা স্পা, এই জাতীয় যে বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে, ওরা যেমন 20 টাকা রাখে, সেও কিন্তু 20 টাকা প্রোডাক্ট তৈরি করছে, কারণ সে, তার কিন্তু এত খরচ বেশি না, তার কিন্তু ফ্রেশের মধ্যে এত বড় মেশিন বা এত কিছু, এত বড় সেট আপ বা এত কিছু প্রয়োজন নেই। তারপর সে পানির দাম কেন, একটা পানির দাম কেন 20 টাকা রাখতে জানেন? কারণ এই কম্পিটিশন বেসড প্রাইসিং এর ক্ষেত্রে মার্কেটে কোনটা চলতেছে, কম্পিটিশন বেসড প্রাইসিংটা হচ্ছে কম্পিউটার যে প্রাইসটাতে সেট করতেছে ওই অনুযায়ী প্রোডাক্টের প্রাইসটা সেট করা, এটাকে কম্পিটিশন বেসড প্রাইসিং বলে। কারণ আপনাকে অবশ্যই প্রাইস সেট করার সময় কম্পিটিটরের যে প্রাইসটা আছে সেটাকেও মাথায় নিতে হবে। কারণ আপনি 20 টাকার জুস, মানুষের মাথায় আছে যে কম্পিউটার সবাই 20 টাকায় দিচ্ছে, আপনি যতই করেন এটাকে 40 টাকা, যত হাই কোয়ালিটি নিয়ে আসেন, মার্কেটে সার্ভাইভ করা একটু কঠিন হবে, বাট ইম্পসিবল না। ঠিক এমনইভাবে আপনি যত লো কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করেন না কেন, আপনাকে ওই যে 20 টাকায় পানির বোতল সেল করতে আপনি পারবেন। সাম আদার কিছু কনসিডারেশন অলরেডি আমরা আলোচনা করেছি, তারপর আমি আরেকবার একটু বলে দিই যে আদার কিছু কনসিডারেশন প্রাইসের ক্ষেত্রে চিন্তা করতে হয় যে ইকোনমিক কন্ডিশন কেমন। একটা দেশের ইকোনমিক কন্ডিশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে ইকোনমিক কন্ডিশনের উপর প্রাইসিংটা হয়। এখন যেগুলো একটু পুর কান্ট্রি, আমরা এক সময় ধরেন অনেক আন্ডার ডেভেলপ কান্ট্রি ছিলাম, বা খুবই একটা মানে মোটামুটি পুর কান্ট্রির মধ্যে ছিলাম, তখন কিন্তু আমাদের ইকোনমিক কন্ডিশনের উপর আমাদের কিন্তু হাই প্রাইসের প্রোডাক্ট তেমন বেশি মার্কেটে চলতো না। এখন কিন্তু মানুষের আসলে একটু ক্রয় ক্ষমতা বেড়েছে, পারচেজিং পাওয়ার মোটামুটি বেড়েছে, যার কারণে মানুষ কিন্তু একটু হাই প্রাইস বা একটু প্রিমিয়াম প্রোডাক্ট প্রাইসগুলো মানুষ কিনতে পারে। সো ইকোনমিক কন্ডিশন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। রিসেলার রেসপন্স টু প্রাইস, দ্যাট মিনস আমি তো আসলে কোম্পানিতে নিজেকে প্রোডাক্টটা সেল করবে না, সেল করবে হোলসেলার, ডিলার বা রিটেলারকে দিয়ে, বা যারা দোকানে আছে তাদেরকে দিয়ে। তারা কিন্তু প্রোডাক্টের সাথে কি করে, রেসপন্স করে যে ভাই এই প্রাইসে আসলে এই প্রোডাক্টটা চালানো যাবে না, বা এই প্রাইসে প্রোডাক্টটা মার্কেটে চলবে না। তো তাদের এই ব্যাপারটা কিন্তু মাথায় কনসিডারেশন নিতে হয়, কারণ তারা আলটিমেটলি মার্কেটটা জানে। নাম্বার 3 হচ্ছে গভর্নমেন্ট। অবশ্যই গভর্নমেন্টের রুলস রেগুলেশন আছে। দেখবেন আমরা সিগারেটের প্রাইসের কথা যদি বলি, অনেক হাই থাকে সবসময়, কেন, প্রতি বছরই বাড়ছে, বিকজ কারণ গভর্নমেন্ট একটা স্ট্রং রেগুলেশন এখানে রাখে, খুবই হাই ট্যাক্স করে, কারণ গভর্নমেন্ট চায় দেশে মানুষ এই ক্ষতিকারক জিনিসটা না খাক, বা ক্ষতিকারক জিনিসটাতে মানুষের জন্য ক্ষতিটা আরও না বাড়ে। প্রাইসিংটা আবার গভর্নমেন্ট একটা রেগুলেশন নিয়ে আসে। ঠিক এরকম অনেক বিষয় আছে যেগুলো গভর্নমেন্টের রেগুলেশনের কারণে প্রাইস অনেক সময় বেড়ে যায়, যেমন ট্যাক্স, একটা ব্যাড ট্যাক্স, এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। সোশ্যাল কনসার্ন, সোসাইটি কোন প্রাইসিংটাকে কীভাবে নিচ্ছে দেখেছে। আমি যখন যে সোসাইটি, যেমন ঢাকাতে গুলশান, বনানী, ওই অঞ্চলগুলোতে যে রেস্টুরেন্ট বা ক্যাফেগুলো হচ্ছে, বা যে এখানে, ওখানে প্রাইসিং স্ট্রেটেজি যেমন হবে, কুমিল্লাতে সেম প্রাইসিং স্ট্রেটেজি হবে না, বা চিটাগংয়ে সেম প্রাইসিং স্ট্রেটেজি হবে না, বা ধরেন বরিশালে একরকম হবে, বা রাজশাহীতে একরকম হবে, সিলেট একরকম হবে, খুলনা একরকম হবে, রংপুর একরকম হবে, এরকম বিভিন্ন জায়গাগুলোতে, বা ময়মনসিংহ একরকম হবে। এই বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন ফরম্যাটে ব্যাপারগুলো ঘটে থাকে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে, বা জেনারেল অ্যাপ্রোচ অফ প্রাইসিং নিয়ে আমাদের টপিক। আমরা সরাসরি কিছু কোশ্চেনে চলে যাই। আমাদের এই টপিকগুলো নিয়ে আমরা যে পড়াশোনা করলাম, যে আসলে আমরা কি কি, এখানে অ্যান্সার সহ আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখেন অ্যান্সারগুলো আছে। অ্যান্সারগুলোতে আপনারা এখানে আমি একটা একটা করে একটু আপনাদেরকে আইডিয়াটা দিচ্ছি যে আসলে কোন টপিকটা কীভাবে, আসলে কোন অ্যান্সারগুলো কীভাবে হয়েছে। হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ প্রাইসিং ইন দ্য মার্কেটিং মিক্স? আমি একটা জিনিস আপনাদের বলি, এমসিকিউতে বিশেষ করে মার্কেটিংয়ের ক্ষেত্রে, যেহেতু এটা কনসেপচুয়াল বেসড এমসিকিউ হবে, আপনারা ডেফিনেটলি কোনো একটা প্রশ্নে
পেয়ে সাথে সাথে অ্যান্সারটা দেখে অ্যান্সারটা দাগায় ফেলবেন বা অ্যান্সারটা সেটাকে অ্যান্সার করবেন, আপনি সেটা কনসিডারেশন রাখবেন, হ্যাঁ মেবি এটা হতে পারে, এটা কনসিডারেশন রাখেন, রেখে দেন আপনি নেক্সট অপশনে যান, কিন্তু সাথে সাথে অপশনটা দেখেই কি অ্যান্সার করতে হবে, কারণ এটা অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ প্রাইস ইন দ্য মার্কেটিং মিক্স? মার্কেটিং মিক্সের মধ্যে প্রাইসের রোলটা কি? জেনারেট কস্ট? অবশ্যই না, সে কস্ট জেনারেট করে না। ইট রিডিউস, অবশ্যই প্রফিট রিডিউস করে না। জেনারেট রেভিনিউ, হ্যাঁ এটা আমরা রাখতে পারি। ড্রাইভস কাস্টমার লয়ালিটি, না প্রাইসের সাথে লয়ালিটির সম্পর্ক আছে, কিন্তু এটা লয়ালিটি তৈরি করতে হেল্প করে এই ধরনের বিষয়। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট একটা অপশন আছে, দেখছেন এখানে কিন্তু একটা দুইটা অপশন কিন্তু কনফিউজিং, সি এবং ডি, বা এই কাস্টমার লয়ালিটি বাড়ায় কিনা এরকম একটা বিষয়, কিন্তু আলটিমেটলি প্রাইস কি রেভিনিউ জেনারেট করে। আবার ওই যে নট কোয়েশ্চেন, গত লেকচারগুলোতে আপনাদেরকে বলছি, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এই নট কোয়েশ্চেনটা খুবই খুবই সেন্সিটিভভাবে আসবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফ্যাক্টর টু কনসিডার হোয়েন সেটিং প্রাইস? প্রাইস সেট করার সময় কোন বিষয়টাকে আমরা কনসিডার করবো না, মানে কোনটা ফ্যাক্টর কনসিডার করবে না, মানে কোনটা ফ্যাক্টর না আর কি। প্রোডাক্ট কস্ট, ডেফিনেটলি আমাদের প্রোডাক্ট কস্ট তো অবশ্যই কনসিডার করতে হবে। কম্পিউটার প্রাইস কনসিডার করতে হবে। ডিস্ট্রিবিউশন ইন্টেন্সিটি, এইটা আমরা শুনি নাই। কাস্টমার পারসিভ ভ্যালু, ডেফিনেটলি কাস্টমার পারসেপশন খেয়াল রাখতে হবে, কম্পিউটারের কথা খেয়াল রাখতে হবে, প্রোডাক্ট কস্ট খেয়াল রাখতে হবে। তাহলে অ্যান্সার ইজ সি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ডিস্ট্রিবিউশন ইন্টেন্সিটি আমাকে কি রাখতে, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না প্রাইস সেটিং এর করার ক্ষেত্রে। নাম্বার 3, ইন ভ্যালু বেসড প্রাইসিং প্রাইস ইজ ডিটারমাইন্ড বেসড অন, ভ্যালু বেসড প্রাইসিং এর প্রাইস ডিটারমাইন হয় কিভাবে? ভ্যালু বেসড প্রাইসিং, তাহলে ভ্যালু বেসড প্রাইসিংটা যখনই মাথায় আসবে তখনই আমাদেরকে মাথা থেকে কস্ট সাথে রিলেটেড যতগুলো অপশন সবগুলো বাদ দিয়ে দিতে হবে, মানে কস্ট আর এখানে আসবে না। কস্ট অফ প্রোডাকশন বাদ, পাস সেলস বাদ, কাস্টমার পারসিভ ভ্যালু, মার্কেট শেয়ার এখানে তেমন গুরুত্ব নেই, তাহলে কাস্টমার পারসিভ ভ্যালু, দ্যাট অ্যান্সার ইজ সি। এইভাবে কোয়েশ্চেনগুলো অ্যান্সার আপনারা করতে পারেন এবং আপনার জন্য অনেক বেশি ইজি হতে পারে। লাস্ট কোয়েশ্চেন, দ্য কোম্পানি সেট প্রাইসেস বেসড অন হোয়াট কম্পিউটার চার্জিং? কম্পিউটাররা যা চার্জ করে এটার উপরে যে প্রাইসিং করে সেটাকে কি বলে? আমরা এটা জানি কম্পিটিশন বেসড প্রাইসিং। এটা প্রশ্নটা অনেক বেশি সহজ ছিল। ওকে, আচ্ছা আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, নিউ প্রোডাক্ট প্রাইসিং স্টাডিজ। আমাদের যে প্রাইসিং এর সেকেন্ড যে ফেজটা, আমাদের সিলেবাসে প্রাইসিং এর দুইটা পার্ট ছিল, একটা পার্ট আমরা শেষ করেছি, সেকেন্ড যে ফেজটা সে শুরু করেছে নিউ প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি। এখন একটা কোম্পানির জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কখন? যখন সে নতুন একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে এবং তার ওই প্রোডাক্টের প্রাইসিংটা করতে হয়। এখন নতুন যে প্রোডাক্টটা আমরা মার্কেটে লঞ্চ করেছি বা নিয়ে আসছি, এই প্রোডাক্টটা প্রাইসিং করাটা একটু চ্যালেঞ্জিং। যদিও সাধারণত দুই ধরনের প্রাইসিং আমরা একদম সাধারণ, যদি জেনারেল মাইন্ডে একদম মার্কেটিং এর আমাদের মাইন্ড লাগবে না, আমরা সাধারণ মাইন্ডে কি বলে, মানে সাধারণ মানুষজন কি বলে যে আমি যখন মার্কেটে একটা নতুন প্রোডাক্ট আসবে প্রাইস কত রকম হতে পারে? দুই রকম, তাই না? নর্মালি একটা হচ্ছে লো প্রাইস, একটা হাই প্রাইস। আমরা হয়তো বেশি দাম দিয়ে করতে পারি অথবা কম দাম দিতে পারি, দুইটার একটা। এছাড়া তো আসলে মানে মিডিয়াম দাম বলতে আসলে ওইভাবে আসলে কোনো অ্যাকচুয়ালি আসলে বলা একটু ডিফিকাল্ট, হয়তো হাই হয় না লো হয়, হ্যাঁ এরকম একটা বিষয়। বা মানে আপনি হাই প্রাইস সেট করতে পারি, নতুন প্রোডাক্ট যখন আনবো মার্কেটে প্রোডাক্টটা একটু হাই প্রাইসে রাখতে পারি অথবা লো প্রাইসে রাখতে পারি, এই একটা ভিউ পয়েন্ট থেকে করা যায়। সো ঠিক মার্কেটের প্রাইসিং স্ট্র্যাটেজি দুইটা আপনাদের বইয়ে আছে এবং আপনারা পড়েছেন হয়তো বা, এটা খুব ডিটেলসে আপনারা হয়তো এটা জানেন, আমি এটা খুব বেশি যে বলবো এরকম না। একটা হচ্ছে মার্কেট স্কিমিং প্রাইসিং, একটা হচ্ছে মার্কেট পেনিট্রেশন প্রাইসিং। তো মার্কেট স্কিমিং যে প্রাইসিংটা, এটা ওয়ার্ডটা দিয়ে বুঝে স্কিম, মানে স্কিম দ্যাট মিনস মানে লেয়ারে লেয়ারে যখন প্রাইসগুলোকে মার্কেট থেকে কি করা হয়, প্রডিউস করা বা নিয়ে নেওয়া হয়। মার্কেট স্কিমিং প্রাইসিং স্টাডিজ সেট হাই ইনিশিয়াল প্রাইসেস টু স্কিম রেভিনিউ লেয়ার ফ্রম দ্য মার্কেট। তাহলে হাই ইনিশিয়াল প্রাইস, মানে হাই ইনিশিয়াল প্রাইস, ইনিশিয়ালি হাই প্রাইস সেট করে, যেটা কি করে স্কিম রেভিনিউটাকে স্তরে স্তরে নিয়ে আসে লেয়ার ফ্রম দ্য মার্কেটে যখন আমরা একসময় যখন বিশেষ করে স্পেশালি স্মার্টফোনগুলো যখন মার্কেটে আসে, যে নতুন মডেলটা, স্পেশালি আইফোনের কথা আবারও বলছি, যখন নতুন মডেলটা নিয়ে আসে, ধরেন এখন কত আইফোন 16 or 16 Pro Max এই জাতীয় কিছু, আমার খুব বেশি আইডিয়া নাই। তো এই মডেলটা যখন মার্কেটে মানে লঞ্চ করা হয়, এটার যে প্রাইস ছিল এখন প্রাইসটা কি অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। 13, 14, 15 এই যে সিরিজগুলো আসছে, এগুলো কিন্তু এখন দেখা গেছে 13 যেটা মার্কেটে হয়তো, জাস্ট এক্সাম্পল আকারে বলছি, যে 1,30,000 টাকা যে ফোনটা প্রাইস ছিল, এটা হয়তো অলমোস্ট এখন 50%-এর নিচে চলে আসছে, 60 to 50%, 50,000 টাকা হয়তো প্রোডাক্টের প্রাইস চলে আসছে। তাহলে এই যে স্কিমিং প্রাইসিং, বিশেষ করে যখনই ইনোভেটিভ, মানে আমরা স্কিমিং কখন করা, এটা আমি মন চাইলে স্কিমিং করে ফেলবো এরকম না, মানুষ তো প্রোডাক্ট কিনতে হবে, তাই না?
তো বিশেষ করে টেকনিক্যাল কোম্পানিগুলো সাধারণত এই স্ট্র্যাটেজিটা বেশি ব্যবহার করে থাকে, যে ইনিশিয়ালি সেট হাই প্রাইস, আস্তে 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 সেই প্রাইসটা কমিয়ে আনে এবং তার একটা বড় প্রফিট সে এনশিওর করতে পারে। সো এটা আসলে প্রোডাক্টের কোয়ালিটি যদি ওইরকম হয়, মানুষ তখন দেখা গেছে আইফোনের 1,30,000 টাকা মানুষ কেন দিতে প্রস্তুত শুরুতে, কারণ সে সেটা মানে বিলং করে যে এই প্রাইসে প্রোডাক্টটা হতে পারে। বায়ার মাস্ট ওয়ান্ট দ্য প্রোডাক্ট অ্যাট দ্যাট প্রাইস। বায়ার অবশ্যই এই প্রাইসে প্রোডাক্টটা চাইতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বায়ার যদি এই প্রাইসে প্রোডাক্ট না চায়, তাহলে আলটিমেটলি এই স্কিমিং করার কোনো সুযোগ নাই। আপনাদের বইয়ে সোনির একটা এক্সাম্পল দেওয়া আছে, ফিলিপ কটলারের বইতে সবসময় দেখবেন এই সোনির এক্সাম্পলটা দেওয়া হয়, যে একটা সোনি টিভি যেটা ছিল ধরেন অলমোস্ট 1,43,000, আমার যদি অ্যামাউন্টটা ভুল না হয়, এরকমই আমার যতটুকু মনে আছে, $1,43,000। ইটস নট আ প্রাইস। ফার্স্ট যখন সোনি তার এলইডি, হ্যাঁ, যে এলইডি টিভিটার কনসেপ্টটা নিয়ে আসছে, ফার্স্ট ইনোভেশন, তখন 1,43,000 টাকা সে প্রাইসটা চার্জ করে। ঠিক এইটাই 2 বছর বা 3 বছর পরে, মেবি বা 10 বছর, আমি খেয়াল নাই, এটা প্রাইস চলে আসছে অনলি $3,000 or $4,000। তাহলে কত ডিফারেন্স! তাহলে বোঝা যাচ্ছে যে স্কিমিংটা হচ্ছে কি একটা ইনিশিয়াল হাই প্রাইসের, এবং এটা আস্তে আস্তে করে লেয়ার করে ওরা সেম প্রোডাক্টটা আবার কি একটা সময় গিয়ে প্রাইসটা অনেক লো হয়ে যায়। মোবাইল ভার্সনগুলো এটা সবচেয়ে বেশি একটা ভালো একটা মানে আপনি একটা এক্সাম্পল আগে নিতে পারেন। এখানে আমরা অ্যাপলে এক্সাম্পল দিয়েছি, ইনিশিয়াল প্রাইসিং একটা থাকে, পরবর্তীতে অনেক লো প্রাইসে প্রোডাক্টটা চলে আসে। নাম্বার 2 হচ্ছে মার্কেট পেনিট্রেশন প্রাইসিং। এটা হচ্ছে উল্টাটা, ল প্রাইস সেট করা, যে ইনভলভ সেটিং ল প্রাইস। যে নতুন প্রোডাক্টে আপনি হাই প্রাইস তো বললাম, স্কিমিং করতে পারেন, আবার কি করতে পারেন, ল প্রাইস ফর এ নিউ প্রোডাক্ট ইন অর্ডার টু অ্যাট্রাক্ট এ লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড এ লার্জ মার্কেট শেয়ার। দুইটা কারণে, একটা হচ্ছে লার্জ নাম্বার অফ বায়ারকে অ্যাট্রাক্ট করা, মানে আমি মার্কেটে যখন নতুন প্রোডাক্টটা নিয়ে আসছি, এখন ওয়ালটন যদি ফ্রিজ আনে, বলতো যে ফ্রিজ আমরা এটা 50,000 বা 60,000 বা 70,000 টাকা, মানুষ কিনতো, কারণ স্যামসাং বা আদার অলরেডি ওগুলো 50, 60, 70, 80,000 টাকা দিয়ে মানুষ কিনছে। এন্ড ওয়ালটন যদি বলতো যে আমি একটা ফ্রিজ নিয়ে আসছি, আপনি এটা কিনেন এই প্রাইসে, মানুষ কিনতো না। কিন্তু ওয়ালটন কি করেছে? ওয়ালটন করেছে যে মার্কেট পেনিট্রেট করেছে, এই মার্কেটকে পেনিট্রেশন দিয়েছে। দ্যাট মিনস এসে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য ল প্রাইসে প্রোডাক্টটা দিয়েছে, ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়েছে ডেফিনেটলি, এবং মার্কেট শেয়ারটা বাড়ানোর জন্য। দেখছে ফ্রিজের মার্কেটে এখন বাংলাদেশে, আমার যতটুকু ইনফরমেশন আছে বা আমি যতটুকু, আমার কাছে কত ভুল হতে পারে, মার্কেট শেয়ারে সবচেয়ে বেশি মানে সবচেয়ে হাইস্ট লেভেলে আছে কে? ওয়ালটন। ফ্রিজ মার্কেটে বাংলাদেশে যে ফ্রিজের মার্কেটটা আছে, ওই মার্কেটের মধ্যে মার্কেট লিডার কে? ওয়ালটন। কেন? কারণ সে কিন্তু স্কিমিং করে না, কারণ তার স্কিমিং করলে মানুষ হয়তো তাকে অ্যাকসেপ্ট করতো না, কারণ মানুষ মানে বুঝতোই না তার প্রোডাক্টটা ভালো না খারাপ, কারণ বলতে না এত প্রাইস না কিনে আমরা স্যামসাং এর ফ্রিজ কিনি, ওয়ালটন কুই বাংলাদেশের কোম্পানি, এগুলো ভালো হবে না কি হবে, এই ব্যাপারগুলো চলে আসতো। কিন্তু সে করছে মার্কেট পেনিট্রেট করছে, পেনিট্রেশন প্রাইসিং দিয়েছে। তো ওয়ালটন একটা বড় এক্সাম্পল এই মার্কেট পেনিট্রেশন ক্ষেত্রে বাংলাদেশের মার্কেটে। তাহলে মার্কেট পেনিট্রেশন হচ্ছে কোনটা? একটু লো প্রাইসে প্রোডাক্টের প্রাইস সেট করা এবং মার্কেটকে পেনিট্রেট করা, মানে যেন একটা কি লার্জ নাম্বার অফ বায়ারকে সে অ্যাট্রাক্ট করতে পারে, মার্কেট শেয়ার সে বাড়াতে পারে। যে আমার টোটাল 100 জন কাস্টমার আছে প্রোডাক্টের, এই 100 জন প্রোডাক্টের মধ্যে আমার আছে 60 জন, তাই 60% মার্কেট আমার আছে, তাই না? ওকে, তাহলে আমরা একটা গ্রাফিক্যালি একটু দেখি যে আসলে মার্কেট পেনিট্রেশন কোথায়, মার্কেট স্কিমিং কোথায়। তো মার্কেট স্কিমিং এর ক্ষেত্রে দেখেন, ইনিশিয়ালি হাই প্রাইস ফর দ্য হাই রেভিনিউ, আর মার্কেট পেনিট্রেশন হয় লো প্রাইসে, মার্কেট শেয়ারের জন্য ওরা ফোকাস থাকে। কখন এটা কাজ করে? ধরেন আপনার যদি প্রোডাক্টের কোয়ালিটি, যেমন আইফোনের, মানুষ কেন আইফোন এত দাম দিয়ে কিনতেছে, তাই না? নতুন মডেলটা লঞ্চ হলে মানুষ এত টাকা পে করে কেন কিনছে? বিকজ সুপিরিয়র কোয়ালিটি অ্যান্ড ইমেজ। আইফোনের সাথে আপনি দেখেন 3টা জিনিস মিলে কিনা, এনাফ বায়ার আছে ওর, কম্পিউটার্স ক্যান নট চার্জ লোয়ার প্রাইস। এখন যদি আইফোনের কম্পিউটার যারা কারা আছে, ধরেন স্যামসাং বা আদার ফোন, বা ধরেন মানে যেই মোবাইল কোম্পানিগুলো আমাদের দেশে আছে, বা হুয়াওয়ে আছে, বা ওপ্পো, অথবা ধরেন ভিভো বা আদার যে ফোনগুলো আছে, এখন ওরা যদি বলে আমরা লো প্রাইসে দিচ্ছি, আমাদেরটা কিনে আইফোনটা কিনে, মানুষ কিনবে না। কারণ এইটা কম্পিউটার, মানে ওর এটা সরাসরি কম্পিউটারই না, আর সে যে ফোন বানায় আর সে বা তার সাথে তার ফোনের কোনো ডিফারেন্স, অনেক ডিফারেন্স। তাহলে এই 3টা শর্ত যখন মিলে যায়, তখন এটা মার্কেট স্কিমিং করতে পারেন। আপনি যদি প্রোডাক্টটা আপনার কি হয় সুপিরিয়র কোয়ালিটি, এবং সেটা যদি এনাফ বায়ার থাকে, আপনার প্রোডাক্ট যদি কিনতে, আপনি কেন স্কিমিং করবেন না? ওকে, এটা হচ্ছে স্কিমিং করা। আর কখন পেনিট্রেশন কাজ করে? যখন মার্কেটটা প্রাইস সেন্সিটিভ। আপনি সব মার্কেটে কি পেনিট্রেশন দিলে হবে না। আপনি গিয়ে যদি বলেন যে ভাই আইফোনের সেম ফিচার আমি আপনাকে লো প্রাইসে দিচ্ছি, মানুষ মানে কিনবে না। বা ওষুধ যদি বলেন যে আপনি ওষুধে গিয়ে যদি বলেন যে হ্যাঁ আমি কম দামে ওষুধ আনছি, মানুষ কিনবে না। এটা অবশ্যই প্রাইস সেন্সিটিভ মার্কেট হতে হবে, যেখানে মানুষ প্রাইস দিয়ে বিবেচনা করে সবকিছু, যে হ্যাঁ এর প্রাইসটা কমলে মানুষ বেশি কিনে, প্রাইসটা আবার বাড়লে মানুষ কম কিনে, এরকম প্রাইস সেন্সিটিভ মার্কেট হতে হবে।
কস্ট ফল উইথ লার্জ ভলিউম। এখন আপনি ধরেন না, যদি মার্কেট পেনিট্রেশন কি করে, যেমন কথার কথা ওয়ালটনের কথা বলি, ওয়ালটন করছে প্রতি ফ্রিজে আমি 1,000 টাকা করে লাভ করি, কথার কথা বলছি, এক্সাম্পল এগুলো কোনোভাবে নেওয়ার কিছু নেই। তো 1,000 টাকা যদি লাভ করি, তাহলে আমার যদি আমি 10,000 যদি ফ্রিজ বিক্রি করি, তাহলে আমার হয়ে যাবে 1,00,000 টাকা লাভ, ধরেন কথার কথা বলছি, না সরি আরো বেশি হবে, ধরেন 10,000 আর 3 শূন্য, তো 3 শূন্য তো অনেক টাকা, ধরেন হয়তো 1 কোটি টাকা বা 10 লাখ টাকা। এখন ফ্যাক্ট হচ্ছে এটা হচ্ছে ওয়ালটনের প্রফিটটা। এখন কিন্তু অন্যান্য যে, এখন সে এটার কারণে সে বুঝে, আমি অনেক সময় দেখবেন মার্কেটে বলে যে বেশি বিক্রি বা বেশি বেচা কম প্রফিট, তো হয় কি আমার অনেক প্রফিট হয়ে যায়, কারণ অনেক যখন বেশি জন বিক্রি করতে পারবেন, তখন কিন্তু আপনার কি প্রফিটের অ্যামাউন্টটা অনেক বড় হয়ে যাবে। এই কাজটা কিন্তু মার্কেট পেনিট্রেশনে যদি এরকম হয়, মার্কেটের নেচারটা এরকম হয়, তখন আপনি মার্কেট পেনিট্রেশন করতে পারবেন। কম্পিটিশন কিপ আউট, এখন আপনি ল প্রাইস দিলেন, যেমন ওয়ালটন কি করছে, ওয়ালটন ফ্রিজে যখন ল প্রাইস দিচ্ছে, তখন কিন্তু তার মার্কেটে কম্পিটিশন অনেক কমে গেছে, বা অনেক কম্পিটিশন মার্কেট আর টিকতে পারে নাই, বা অনেক কোম্পানি হয়তো বা এত ভালো আর করতে পারেনি। এখন এই কারণে কম্পিটিশন কি মানে বাইরে আউট হয়ে গেছে। ল প্রাইস ক্যান বি মেনটেন, আপনি ল প্রাইসটা একবার দিচ্ছেন। এখন যে ওয়ালটন বলে যে হঠাৎ করে যে ওয়ালটনের ফ্রিজ ধরেন যেটা ছিল 20,000 টাকা, কথার কথা, এটা যদি সে হঠাৎ করে এখন 60,000 টাকা করে ফেলে, তাহলে কিন্তু আবার এই মার্কেটটা সে সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে। যেমন শাওমি ফোন একটা বড় এক্সাম্পল এই মার্কেট পেনিট্রেশনে, সে অনেক একটা ল প্রাইস নিয়ে মার্কেটে যখন আসছে, তেমন মার্কেট পেনিট্রেট করছে, মার্কেট শেয়ার বাড়াইছে, এবং এই যে শর্তগুলো আসে দেখবেন সবগুলো একটু মিলিয়ে নিয়েন আপনি, সবগুলো শর্ত শাওমির ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের সেকেন্ড টপিক চলে আসছে প্রাইসিং এর, আমাদের সরি নিউ যে আমরা যেই প্রাইসের সেকেন্ড ফেজের সেকেন্ড টপিক চলে আসছে, সেটা হচ্ছে প্রোডাক্ট মিক্স প্রাইসিং হিসেবে। আমরা প্রোডাক্ট মিক্স গত লেকচারে খুব ভালো করে পড়ছি, যেটা কোম্পানির ডিফারেন্ট যেই মানে যেই যতগুলো প্রোডাক্ট কোম্পানি অফার করে, এটা লেন্থ, ডেপথ, উইথ, এই অনুযায়ী কনসিস্টেন্সি অনুযায়ী প্রোডাক্ট যে অফার করে, এই সবগুলো কম্বিনেশনকে আমরা বলছি প্রোডাক্ট মিক্স। এই প্রোডাক্ট মিক্সেরও আবার কি প্রাইসিং স্ট্র্যাটেজি আছে, 5টা প্রোডাক্ট মিক্সের প্রাইসিং স্ট্র্যাটেজি। এটা হচ্ছে প্রোডাক্ট লাইন প্রাইসিং, অপশনাল প্রোডাক্ট প্রাইসিং, ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং, বাই প্রোডাক্ট প্রাইসিং, প্রোডাক্ট বান্ডেল প্রাইসিং। এগুলো আপনারা অলরেডি হয়তো বিভিন্ন কোর্সে বিভিন্ন জায়গায় পড়েছেন, তারপর আমি চেষ্টা করেছি একটা বেসিক আইডিয়া আপনাদের দেওয়ার জন্য। প্রোডাক্ট লাইন প্রাইসিং দ্যাট মিনস হচ্ছে একটা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট লাইন থাকে, ধরেন স্মল, মিডিয়াম, লার্জ, হ্যাঁ, যেমন আইফোন প্রো ম্যাক্স, এরকম বিভিন্ন জায়গায় থাকে। ঠিক এমনইভাবে বিভিন্ন সাইজের থাকে, হ্যাঁ, সাইজে ধরেন 100 ml, 200 ml, এরকম বিভিন্ন, এক একটার প্রাইস কিন্তু এক এক রকম হয়, এটাকে আমরা প্রোডাক্ট লাইন প্রাইসিং বলছি। অপশনাল প্রোডাক্ট প্রাইসিং বলতে বোঝানো হচ্ছে একটা কোম্পানি যখন তার কোনো একটা প্রোডাক্টের সাথে এক্সট্রা যখন কোনো ফিচার্স আপনি অ্যাড করবেন, সে ফর এক্সাম্পল ধরেন আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই, যদি আমরা একটা মোবাইল ফোনের সাথে মোবাইলের অ্যাক্সেসরিজ কিনি সাথে, তো স্বাভাবিকভাবে ওভারঅল প্রোডাক্টের মানে মোবাইলের প্রাইসটা অবশ্যই বেশি হয়। ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং যেটা হচ্ছে অবশ্যই প্রোডাক্টের সাথে ইউজ করতে হবে অল্টারনেটিভ, যেমন আমরা যদি আমরা বলি যে আমরা মানে টুনারের কথা বলতে পারি, হ্যাঁ, টুনার বিভিন্ন ধরনের, আবার এখন অনেক ধরনের দেখবেন কম্পিউটার এখন বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হচ্ছে, বিশেষ করে অ্যাপলের যে ম্যাকবুকগুলো আছে, এগুলোতে কিছু আপনার প্রাইস কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হয়, যেগুলো আপনি অথবা অন্য পাইরেটেড ব্যবহার করতে পারবেন না। এখন টোনারটা হচ্ছে একটা বড় এক্সাম্পল। টোনার, রেজারের সাথে ধরেন রেজারের সাথে ব্লেড। এখন আমরা একটা জিলেটের একটা এক্সাম্পল দিয়ে হয়তো এটা বুঝতে পারবো খুব সহজে, আমরা পরে এটা আমরা যাচ্ছি এটার এক্সাম্পলে। তাহলে ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং যেটা অবশ্যই প্রোডাক্টের সাথে অবশ্যই কি যেটা মানে অবশ্যই প্রোডাক্টের সাথে যেটা অবশ্যই ইউজ করতে হবে, ওই প্রোডাক্টের প্রাইসিংটাকে বলা হচ্ছে ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং। অনেক টেকনিক্যাল কোম্পানি আছে যে এইটা অনেক বেশি মানে অনেক ভাবে এটা ব্যবহার করছে, মানে এটা খুবই একটা ক্রিয়েটিভ একটা প্রাইসিং স্ট্র্যাটেজি আকারে ব্যবহার করা যায়। বাই প্রোডাক্ট প্রাইসিং কি, একটা মেইন প্রোডাক্টের সাথে যে অ্যাক্সেসরিজ প্রোডাক্টগুলো তৈরি হয়, ধরেন একটা বাই প্রোডাক্ট, যেমন আমরা যদি ধরেন কথা বলছি, ধরেন বিশেষ করে গার্মেন্টসের জুট আইটেম, যেটা এটা একটা ভালো এক্সাম্পল ধরেন বাই প্রোডাক্টের ক্ষেত্রে। যেমন গার্মেন্টসের জুট আইটেমটা কিন্তু প্রচুর ভালো টাকায় সেল হয়, আপনি দেখবেন নিউজে অনেক দেখবেন মারামারি হয় জুট আইটেম নিয়ে। কেন? কারণ প্রোডাক্ট এই যে এক্সট্রা যে প্রোডাক্ট উৎপাদন হয়, এটা কিন্তু অনেক বেশি আবার মার্কেটে এটা ব্যবহার করা যায়, মার্কেটে ব্যবহার করতে আবার এটা বেশি ব্যবহার হয়। যেমন আমরা মিষ্টি দোকানে বলতে পারি, মিষ্টি দোকানে মিষ্টি যখন প্রডিউস হয়, ছানার পরে যে পানিটা থাকে বা রসটা থাকে, ওইটা দিয়ে আবার সে আরেকটা জিনিস ব্যবহার করে। ফাস্টফুড দোকানে আমরা যে চিকেনের কথা ব্যবহার করি, চিকেন ফ্রাই ব্যবহার করবো এক্সট্রা যে জিনিসগুলো, বা হোটেলে যখন সে যে তেলটা এক্সট্রা থাকে সেটা দিয়ে আবার আরেকটা প্রোডাক্ট সে বানায় ফেলে। তো এই বাই প্রোডাক্ট প্রাইসিংটা সাধারণত লুব্রিকেন্ট যেই আমরা যে তেলের যে খনিগুলো আছে, ওখানে কিন্তু অনেক রকমের প্রোডাক্ট পাওয়া যায়, 6, 7, 8, 10, 15 রকমের প্রোডাক্ট পাওয়া যায়, আরো বেশি হইতে পারে, আমি কনফার্ম করে বলছি না। তো বাই প্রোডাক্ট প্রাইসিংটা হচ্ছে ওই এক্সট্রা যে প্রোডাক্ট উৎপাদন হয়, প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে ওই প্রোডাক্টটা বিক্রি করা হয়, তাই হলো কি মেইন প্রোডাক্টের প্রাইসটা কি একটু কম্পিটিটিভ হয়, এই ব্যাপারটা। আর বান্ডেল প্রোডাক্ট প্রাইসিং মানে একসাথে যখন বান্ডেল করে প্রোডাক্টটা সেল করা হয়,
তাই না? ধরেন আমরা মানে একটা সে ফর এক্সাম্পল একটা কথার কথা বলছি, একটা হারপিক, একটা ব্রাশ, একটা মগ মিলে একটা প্রাইসিং করলাম। তারপর এর অনেক সময় দেখবেন আপনি বান্ডেল প্রাইস প্রাইসিং, 3টা প্রোডাক্ট একসাথে বিক্রি করা হয়, 4টা প্রোডাক্ট একসাথে বিক্রি করা হয়। মানে যে 4টা ধরেন যেমন ল্যাক্সাস বিস্কিট আমরা যখনই দেখি যে কোনো শোরুমে যাই, এটা সবসময় খালি বান্ডেল প্রাইসিং এ বিক্রি করে 3টা একসাথে, যে তিনটা তিনটা কত 300 টাকা, আর তাহলে 3টা ওরা প্রাইস দিয়ে কত 200 টাকা, তাহলে একটা কিনলে একটা ফ্রি। হ্যাঁ, যদি এটার মধ্যে আবার একটু কন্ট্রোভার্সিয়াল আছে, সেটা আবার অন্য বিষয়। ওকে, একটু আমরা শর্ট করে একটু বাই ডেফিনেশনে পড়ি যে প্রোডাক্ট লাইন প্রাইসিং কি, সেটিং প্রাইস সিস্টেম বিটুইন দ্য প্রোডাক্ট লাইন্স আইটেম। প্রত্যেকটা প্রোডাক্ট লাইন আইটেমের যে প্রাইসগুলো সেট করা হয়, এটা অলরেডি আমরা বললাম। আর অপশনাল প্রোডাক্ট প্রাইসিংটা কি, অপশনাল বা অ্যাক্সেসরি, মানে কোনো প্রোডাক্টের সাথে অ্যাক্সেসরিজগুলো আমরা কিনি, গাড়ির সাথে ধরেন অনেক অ্যাক্সেসরিজ কিনা যায়। আপনি গাড়ির সাথে মানে আপনি গাড়ির অনেক ইকুইপমেন্ট এক্সট্রা লাগালেন, বা ল্যাপটপ যখন আমরা কিনি, ল্যাপটপ একটা ব্যাগ কিনি, ল্যাপটপের একটা স্ক্রিন প্রোটেক্টর কিনি, বা মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর কিনি, এই যে অ্যাক্সেসরিজগুলো পারচেস করে, যদি কিনতে হবে এরকম না, কিন্তু যদি কিনে তখন প্রাইসটা ওই ওই প্রোডাক্টের প্রাইসগুলো আসলে অনেক সময় দেখবেন এটা মানে বেশি প্রাইস করে। যেমন আপনার মোবাইলে হয়তো সে কি, আপনার মোবাইলে হয়তো আপনি মোবাইলটা কিনছেন অনেক দামাদামি করে 20,000 টাকা, তখন সে হয়তো আপনাকে অ্যাক্সেসরিজ আরো 3,000 টাকার অ্যাক্সেসরিজ বিক্রি করে দিচ্ছে। ওই 3,000 টাকা অ্যাক্সেসরিজ থেকে দেখা গেছে ওর 1,500 টাকায় লাভ হয়েছে, না মোবাইলে হয়তো 500 টাকা লাভ হয়েছে। মানে ব্যাপারগুলো এভাবে টেকনিক্যালি অনেক সময় ব্যবহার করা হয়। কেপটিভ প্রোডাক্ট প্রাইসিং, প্রাইসিং প্রোডাক্ট দ্যাট মাস্ট বি ইউজড উইথ দ্য মেইন প্রোডাক্ট। মেইন প্রোডাক্টের সাথে যে প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করতে হবে। টোনার, হ্যাঁ দেখবেন আপনি, আপনারা জানেন কি না যে প্রিন্টারের প্রাইস কিন্তু খুব বেশি দাম না আমাদের দেশে, মানে পার্সপেক্টিভ আমি যতটুকু আইডিয়া আছে, ধরেন 7 থেকে 8 হাজার টাকা হলে আপনি প্রিন্টার কিন্তু কিনতে পারবেন। এখন বিজনেস হচ্ছে যে ওই আলটিমেটলি আমাদের দেশে তার অরিজিনাল টোনার ইউজ করা হয় না, কিন্তু বিদেশে ওরা কিন্তু প্রিন্টারটা খুবই সস্তায় দিয়ে দেয়। কারণ কি, ওই টোনারটা পরে কিনতে হবে, প্রতিটা টোনার কিনতে কিনতে দেখা গেছে একটা মানে ভালো অ্যামাউন্টের টাকা চলে যায়। যেমন আমি জিলেটের যদি চিন্তা করেন, আমি জিলেটের কথা যদি বলি, জিলেটে দেখবেন, জিলেটের যেই আমরা রেজার কিনি, ওই রেজার দেখবেন খুবই হয়তো একটা একটা মিনিমাম প্রাইসে, কিন্তু যেমন ম্যাক 3 টার্বো বা এই ধরনের গুলা, এটা হয়তো কত 300-400 টাকা। আবার অনেক সময় দেখা গেছে ফ্রি তো দিয়ে দেয়, অল্প টাকা দিয়ে দেয়, কিন্তু ওদের যে ব্লেডটা পরে আবার রিউজ করার জন্য আবার ব্লেডটা ইউজ করতে হয়, ওইটা দেখবেন আবার এক একটার দাম 100 টাকা বা 150 টাকা করে। তাহলে আপনি এই জীবন দশায় এই রেজারটা যতদিন ব্যবহার করবেন, কতগুলো ব্লেড ব্যবহার করবেন, তাই না? তো ওইটা ওদের প্রফিট, কারণ ওই ব্লেডটা তো ওরা ছাড়া আর কেউ দিতে পারবে না। তো ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিংটা খুবই একটা মানে খুবই একটা চমৎকার প্রাইসিং স্ট্র্যাটেজি। কোম্পানিগুলো এই যে প্রোডাক্টটা অবশ্যই ব্যবহার করতে হবে মেন প্রোডাক্টের সাথে, নাহলে মেন প্রোডাক্ট চলবে না, ওই প্রোডাক্টের প্রাইসিংটা এই টেকনিক্যালি কাজটা করে। বাই প্রোডাক্ট প্রাইসিং, প্রাইসিং ল ভ্যালু বাই প্রোডাক্টস টু গেট রিড অফ দ্যাম, মানে আমরা ওই পাশাপাশি যে প্রোডাক্ট উৎপাদন হয় সেই প্রোডাক্টটার একটা প্রাইসিং করে আমাদের মেন প্রোডাক্টটা একটু কম প্রাইসে আমরা বিক্রি করতে পারি। প্রোডাক্ট বান্ডেল প্রাইসিং, প্রাইসিং বাউন্ডলেস অফ প্রোডাক্ট সোল্ড টুগেদার, মানে মাল্টিপল প্রোডাক্ট একসাথে সেল করা, ওইটাকে আমরা এটাকে বান্ডেল প্রাইসিং বলছি। বাংলাদেশে আমি এক্সাম্পল আকারে এখানে নিয়ে এসেছি, আপনার এই ডায়াগ্রামটা খুবই মনোযোগ সহকারে পড়বেন, আমি এগুলো ডিটেলস আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি। যেমন ওয়ালটন ফ্রিজের দেখেন বিভিন্ন মডেলের 32,000, 42,000, 50, সবগুলো ফ্রিজে এক একটা এক প্রাইস। অপশনাল প্রোডাক্ট প্রাইসিং কি, যেমন আপনি যদি একটা মোটরসাইকেল কিনে, রানারের হেলমেট, সিট কাভার, হ্যাঁ, তারপর আপনি অ্যান্ড সাইড বক্স যদি নেন এক্সট্রা, এগুলো এক্সট্রা খরচ লাগবে, তাই না? এগুলোকে অপশনাল প্রোডাক্ট প্রাইসিং। ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং হচ্ছে ওই যে আমরা যেটা অলরেডি বলে আসছি, ইঙ্কগুলা, যেমন আপনি যদি এখন এইচপির একটা প্রিন্টার কিনেন, কালার প্রিন্টার কিনেন, যে ইঙ্কটা লাগবে, এই এইচপি কালার প্রিন্টার কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ না, খুব দাম না, কিন্তু আপনি যে ইঙ্কটা প্রতি মাসে বা যতক্ষণ আপনার প্রিন্টিং করবেন ততক্ষণ যে ইঙ্কটা ব্যবহার করবেন, ওটা কিন্তু একটা ভালো অ্যামাউন্টের খরচ আপনার চলে আসবে, কারণ ওই ইঙ্কের দাম কিন্তু অনেক বেশি, এবং এটা কিন্তু যে এইচপি থেকে আসে, মানে এটা অন্যরা আবার সহজে ইউজ করতে পারে বা মেশিনের জন্য ক্ষতি হয়ে যায়। সো এইচপি কি করে, কম প্রাইসে প্রিন্টারটা দিয়ে আবার বলে যে আমি আবার ইঙ্ক বিক্রি করে করে সে অনেক টাকা প্রফিট করতে পারে। বাই প্রোডাক্ট প্রাইসিং, ধরেন সেলস চিকেন মেনু, যেমন এই যে বিশেষ করে এই যে আপনার আমরা যে ফ্রোজেন আইটেমগুলো দেখি, হ্যাঁ দেখুন বিশেষ করে সিপি বা 5 স্টার এই দোকানগুলোতে আপনারা যখন যান, স্পেশালি যখন চিকেন আইটেম বা ধরেন কাজী ফার্মস বা গোল্ডেন হার্বে যারা চিকেনের আইটেমগুলো বিক্রি করে, দেখবেন তারা সব আইটেম, মানে তাদের সাথে এই যে দেখবেন ওই মানে চিকেন বলটা কি, এই যে এক্সট্রা যে বিষয়গুলো থাকে, চামড়া টামড়া থাকে, ওগুলোকে ব্লেন্ডিং করে ওরা এটাতে চিকেন বল বানায়। তো কোনো আইটেমে কিন্তু তারা বাদ যায় না, মানে প্রত্যেকটা জিনিসকে ওরা কি প্রপারলি ইউজ করে। যেমন মানে দেখা গেছে চিকেনের, যেমন আমরা অনেক সময় মানে আলটিমেটলি যেমন কাজী ফার্ম সেখানে যেটা বলছে, সেল চিকেন মেনিউর অ্যাজ অর্গানিক ফার্টিলাইজার টু ফার্মার্স, এটা ওই মানে অর্গানিক ফার্টিলাইজার, ওরা ওই যে ওদের যেই চিকেনের যেই ফার্ম টার্ম থাকে ওখানে যে উদ্দিষ্ট থাকে সেটা থেকে আবার কি সে একটা একটা জিনিস উৎপাদন করে সেটা এবং বিক্রি করা হয়, তাই না? ধরেন সে ফর এক্সাম্পল ধরেন আপনি হাঁস মুরগি পালন করতেছেন উপরে পুকুরের উপরে, আর পুকুরের নিচে মাছ, তাহলে হাঁস মুরগি থেকে যে বিষটা আসতেছে সেটা আবার পুকুরে মাছে ব্যবহার হচ্ছে, এটা একটা অপশনাল প্রোডাক্ট হিসাবেও কাউন্ট হতে পারে। জাস্ট এক্সাম্পল আকারে বলছে। অপশনাল প্রোডাক্ট হচ্ছে, সরি বাই প্রোডাক্টটা হচ্ছে, বাই প্রোডাক্ট সবসময় রাখবেন যে এক্সট্রা যে প্রোডাক্ট উৎপাদন হয় ওইটা বিক্রি করে আবার মেইন প্রোডাক্টের প্রাইসটা একটু কম রাখা যায়, আদারওয়াইজ সেটা কি অনেক দাম হয়ে যায়।
বান্ডেল প্রাইসিং তো আমরা বুঝি যে স্মার্টফোন, ব্লুটুথ স্পিকার, ফোন, এই সব মিলে যদি একটা অফার তৈরি করা হয় সেটাকে আমরা বান্ডেল প্রাইসিং বলে। এটা কমন থিং, এটা আপনারা সবাই জানার কথা। আমার থার্ড টপিক হচ্ছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজিস। এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা অলরেডি জানেন, আমি খুব বেশি এগুলা ডিটেলসে যাব না। ডিটেলসে গেলে আসলে অলরেডি ক্লাসের সময় অলরেডি অনেক হয়ে গেছে, আরও তো আমাদের অনেক টপিক রয়ে গেছে, আরও অনেকগুলো টপিক আছে। সো আমরা একটু খুব চেষ্টা করবো র্যাপ আপ করে যাওয়ার জন্য, যেন আপনাদের কোনো কিছু বুঝতে আপনাদের প্রবলেম হবে না, কারণ এনাফ ম্যাটেরিয়ালস এবং এনাফ ইনফরমেশন দিয়ে এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে এবং লেকচার নোটগুলো তৈরি করা হয়েছে। ডিসকাউন্ট অ্যালাউন্স, প্রাইস অ্যাডজাস্টমেন্ট কি এটাকে বুঝে নেন, প্রাইসকে অ্যাডজাস্ট করা, যে বিভিন্নভাবে প্রাইসকে অ্যাডজাস্ট করা, যেমন ডিসকাউন্ট অ্যালাউন্স, সেগমেন্ট প্রাইসিং, সাইকোলজিক্যাল প্রাইসিং, প্রমোশনাল প্রাইসিং, জিওগ্রাফিক, ডাইনামিক, ইন্টারন্যাশনাল প্রাইসিং। প্রত্যেকটা জিনিস আমি খুব শর্ট করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ডিসকাউন্ট হচ্ছে রিডিউস দ্য প্রাইস, মানে ডিসকাউন্ট আমরা বুঝি, তো ডিসকাউন্ট দেওয়া হয় কাস্টমারদের জন্য, আর অ্যালাউন্সটা দেওয়া হয় রিটেলারদের জন্য বা B2B যারা করে। ধরেন আমি রিটেলারকে বললাম যে ভাই তুমি যদি আমার থেকে 10 বক্স প্রোডাক্ট নাও, দেখবেন আপনি ওই যে অনেক সময় সেন্টার ফ্রুটের যে বক্স থাকে না, বড় যেই ইয়েটা থাকে, যেটা যেই জারটা থাকে, ওই জারের উপরে লেখা থাকবে যে 10টি ফ্রি, এই বোতলের সাথে 10টি সেন্টার ফ্রেশ ফ্রি। এটা কার জন্য? এটা কিন্তু আমার আপনার জন্য না, এটা হচ্ছে রিটেলারদের জন্য। তো এই বিভিন্ন অ্যালাউন্স দেওয়া হয়। আর ডিসকাউন্টে সরাসরি কাস্টমারের জন্য দেওয়া হয়, যে প্রাইস থেকে রিডিউস করা। ডিসকাউন্টের তো আমরা অনেক ধরনের ভেরিয়েশন জানি, সেটা হয়তো আপনি বুঝতে পেরেছেন। সেগমেন্টেড প্রাইসিংটা ইন্টারেস্টিং, এটা আমি ডিটেলস আপনাদের জন্য নিয়ে আসছি। সেগমেন্ট প্রাইসিং আমি ডিটেলসে বুঝাই দিব আপনাদেরকে। এটা হচ্ছে বিভিন্ন কাস্টমার, প্রোডাক্ট এবং লোকেশন অনুযায়ী যে প্রাইসিংটা হয়, তাই না? সে বিমানের, ধরুন আমরা বিমান দিয়ে তো সবাই এক দেশে যাই, এক জায়গায় যাই, বা ট্রেনে বা বাসে। হ্যাঁ, দেখবেন মানে আমরা ট্রেনে উঠলাম, তাই না? ট্রেনে তো বিভিন্ন বগিতে, কোনো এসি বগি থাকে, কোনো স্লিপার থাকে, কোনো চেয়ার কোচ থাকে, কিন্তু আমরা যাচ্ছি একই ডেস্টিনেশন, সার্ভিসও একই রকম নিচ্ছি, কিন্তু ওই লোকেশনের কারণে, মানে ট্রেনের যেই আমরা কামরাগুলোর লোকেশনের কারণে প্রাইসিংটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। সিনেমা হলে ঠিক এমনই ভাবে সামনে পিছনে সিটের উপর একটা আলাদা ডিফারেন্ট হয়। ঠিক এমনই ভাবে যেমন আপনি কোনো মিউজিয়ামে যান বা কোনো থিম পার্কে যান, বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না, অথবা 50% টিকিট দিলে হয়, তাই না? এখন কাস্টমারের প্যাটার্ন অনুযায়ী। আবার ধরেন আপনি যদি আপনি কথার কথা খুবই ঐতিহ্যবাহী কোনো জায়গায় যান, যে বগুড়ার মহাস্তনগরে যান, ওখানে দেখবেন আপনার বাংলাদেশি মানুষদের জন্য একরকম টিকিট আর ফরেনারদের জন্য আরেক রকম টিকিট। তো এটাও কিন্তু, এই সবগুলোকে সেগমেন্টেড প্রাইসিং বলে। সেগমেন্টেড প্রাইসিং। সাইকোলজিক্যাল প্রাইসিং হচ্ছে কাস্টমার অ্যাডজাস্ট দ্য প্রাইসেস ফর সাইকোলজিক্যাল এফেক্ট, মানুষের সাইকোলজি এফেক্ট করে এরকম আর কি। যেমন আমরা যদি 99 একটা টাকা একটা প্রোডাক্টের প্রাইস ধরি, সে 99 মনে হয়, এটাকে 100 মনে হয় না, যে এটা না 3 ডিজিটের না। বা 999 যদি বলি, আমরা বলি না এটা 1000 চেয়ে কম, এটাকে সাইকোলজিক্যাল প্রাইসিং এর মধ্যে ফেলা যায়। প্রমোশনাল প্রাইসিং, টেম্পোরারি রিডিউসিং প্রাইস টু ইনক্রিজ দ্য শর্ট টার্ম। যখন প্রমোশনাল প্রাইসিং একটা নির্দিষ্ট সময়ের জন্য যখন একটা স্পেশাল প্রাইস দেওয়া হয়, যে আগামী 5 দিনের জন্য, যে দেখবেন দ্বারা যে ফ্ল্যাশ সেল চলতে থাকে, 1 ঘন্টায় প্রাইসটা থাকবে, তো আগামী 1 দিন বা 10 দিন, 15 দিন, 20 দিন এই প্রাইসিংটা থাকবে, এগুলো প্রমোশনাল প্রাইসিং বলে। জিওগ্রাফিক্যাল প্রাইসিং, এর নামটা শুনে বোঝা যাচ্ছে জিওগ্রাফিক্যাল প্রাইসিং, যে অ্যাডজাস্টমেন্ট প্রাইস টু অ্যাকাউন্ট ফর জিওগ্রাফিক লোকেশন অফ কাস্টমার লোকেশন অনুযায়ী যে প্রাইসিংটা করা হয়, তাই না? এই সেই অনুযায়ী, এটা আমাদের দেশে হয়তো খুব বেশি না, কিন্তু বিদেশের, পৃথিবীর অনেক দেশেই এই জিওগ্রাফিক্যাল প্রাইসিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাইসিং স্ট্র্যাটেজি। Dynamic pricing, adjusting prices continually to meet the characteristics and needs of individual customer situation. মানে ডাইনামিক প্রাইসিংটা হচ্ছে মানে যে বিমানের ফেয়ার, বিমানের যে প্রাইসটা থাকে, যেমন আপনি আজকে দেখছেন, 1 সপ্তাহ পরে দেখবেন চেঞ্জ হয়ে গেছে, ডাইনামিক প্রাইসিং হয়। বা আমরা ফুড পান্ডার কথা বলতে পারি, আমরা দারাজের, আমরা ফুড পান্ডার কথা বলতে পারি, আমরা বলতে পারি যে উবারের কথা। কেন এগুলো বলতে পারি? কারণ এগুলো ডাইনামিক প্রাইসিং করে। দেখবেন আপনি উবারে দেখলেন 1 ঘন্টা আগে একটা প্রাইস, 1 ঘন্টা পরে দেখবেন অফিস ছুটির টাইম হয়েছে, তখন প্রাইসটা বেড়ে গেছে। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট প্রাইসিং হয়, এটাকে ডাইনামিক প্রাইসিং বলে, মানে গোয়িং রেট প্রাইসিং আর কি এটা হয়। আর ইন্টারন্যাশনাল প্রাইসিং হচ্ছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টের জন্য যে প্রাইসিংটা করা হয়, সেটা ইন্টারন্যাশনাল প্রাইসিং। ঠিক সেম ভাবে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এক্সাম্পল দিয়েছি, ডিসকাউন্টের এক্সাম্পল দিয়েছি, যেমন সেগমেন্টেড প্রাইসিং, বিমান বাংলাদেশের জন্য স্টুডেন্ট, কর্পোরেট এবং রেগুলার ফেয়ারের জন্য আলাদা আলাদা যেটা করে। সাইকোলজিক্যাল প্রাইসিং এ যে বলছি 19.99 মানে 20 টাকা না, এরকম আর কি একটা বিষয়, বা 99। দারাজের ঈদ ক্যাম্পেইনে প্রমোশনাল 20 থেকে 50% যে ডিসকাউন্টটা হয়। জিওগ্রাফিক্যাল প্রাইসিং এর ক্ষেত্রে যেমন সুন্দরবন, কিন্তু দেখবেন আমাদের দেশে যেমন কুরিয়ার সার্ভিসটা বা ডেলিভারি সার্ভিস যারা প্রোভাইড করে, তার একটা বড় এক্সাম্পল জিওগ্রাফিক্যাল প্রাইসিং এর ক্ষেত্রে, তাই না? ঢাকার ভিতরে এক প্রাইস, ঢাকার বাইরে এক প্রাইস, এই এলাকায় এক প্রাইস, ওই এলাকায় এক প্রাইস, বিভিন্ন। এবং দারাজে দেখবেন ডেলিভারি প্রাইসটা কিন্তু ডিফারেন্ট হয়, বিকজ লোকেশনের উপর ডিপেন্ড করে। এটা জিওগ্রাফিক্যাল প্রাইসিং এর মধ্যে পড়ে। ডাইনামিক প্রাইসিং, আমরা উবারের এখানে কারিমের কথা বলে আসছে, কারিম একটা গ্লোবাল ব্র্যান্ড, এটা অন্যান্য দেশে করিম নামে চলে, অনেক সময় কারিম, এটা সৌদি আরবে আছে। তো রাইড ফেয়ার্স ভেরি বাই ট্রাফিক অ্যান্ড ডিমান্ড অ্যান্ড টাইম। হ্যাঁ, ট্রাফিক, ডিমান্ড অ্যান্ড টাইম অনুযায়ী যেই ডাইনামিক প্রাইসিং হয়, উবারের প্রাইসিংটা আপ অ্যান্ড ডাউন করে। আর ইন্টারন্যাশনাল প্রাইসিং তো বললাম, প্রাণ ম্যাঙ্গো জুস যখন পৃথিবীর বিভিন্ন দেশে যায় এবং ওখানে যে প্রাইসিংটা করে, সেটাকে ইন্টারন্যাশনাল প্রাইসিং বলে।
সেগমেন্ট প্রাইসিংটা একটু ডিটেলসে আপনারা পড়বেন, এই জন্য আমি আলাদা করে এটা স্লাইডে দিয়ে দিয়েছি। সেগমেন্ট প্রাইসিংটা অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে লোকেশন অনুযায়ী যে সেগমেন্টের প্রাইসিংটা হয়, যে কাস্টমারের সেগমেন্ট, স্টুডেন্ট সিনিয়র সিটিজেনের জন্য এক ধরনের প্রাইসিং করা হয় প্রোডাক্টের ফর্ম অনুযায়ী। হ্যাঁ, যেমন আপনি পিক পিক ধরেন আপনার ধরেন প্রোডাক্টের ফর্ম অনুযায়ী, দ্যাট মিনস ডিফারেন্টলি এন ইকোনমি বিজনেস ক্লাস দেখবেন, বিজনেস ক্লাসে এক প্রাইস, ইকোনমিতে এক প্রাইস, সেম সার্ভিস, মানে আমরা ফ্লাইংই করছি কিন্তু প্রাইস ডিফারেন্ট হচ্ছে। লোকেশন বেসড, অলরেডি আপনাদের বলছি যে লোকাল এবং ফরেন, যেমন বিদেশে দেখবেন যখন আপনার বাইরে পড়াশোনা করতে যাবেন তখন দেখবেন এক মানে বিদেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক রেট বা একটা টিউশন ফিস, আর ওই দেশের যে লোকাল যে স্টুডেন্ট আছে তাদের জন্য একটা টিউশন ফিস। টাইম পিক অফ পিক সিজন, আমরা কক্সবাজারের সিনারিটা বুঝতে পারি যে পিক অফ সিজনের উপর কি করে প্রাইসিং ডিপেন্ড করে। জিওগ্রাফিক্যালটা এখানে 6টা জিওগ্রাফিক্যাল, 5টা জিওগ্রাফিক্যাল পয়েন্টের কথা বলা আছে জিওগ্রাফিক্যাল প্রাইসিংয়ের। তো আপনারা এটা খুব ডিটেলসে পড়বেন, আমি আমার লেকচার নোটে এটা খুব ডিটেলসে দিয়ে দিয়েছি, আপনারা আশা করি ওখানে পেয়ে যাবেন। সো এই জিওগ্রাফিক্যাল প্রাইসিং লোকেশন ভিত্তিক, এটার মধ্যে জোন প্রাইসিং আছে, ইউনিফর্ম ডেলিভারি প্রাইসিং, বেজিং পয়েন্ট, ফ্রেট অ্যাবজর্বিং, এই ব্যাপারগুলো, এফওবি অরিজিন প্রাইসিং, হ্যাঁ কাস্টমার এটা কি বায়ার বেয়ার করবে প্রাইস নাকি সেলার বেয়ার করবে, এই ব্যাপারগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। ডাইনামিক প্রাইসিংটা মূলত বিভিন্ন জিনিস করে কম্পিউটার অ্যাভেলেবিলিটি, ডিমান্ড, ফোরকাস্ট, এভাবে দিয়ে ডাইনামিক প্রাইসিংটা হয়। তো ডাইনামিক প্রাইসিং বিশেষ করে ই কমার্স ইন্ডাস্ট্রিগুলোতে ডাইনামিক প্রাইসিং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে আসছে, বিশেষ করে উবার বা ফুড পান্ডা, পাঠাও, এই ব্যাপারগুলো, এই সার্ভিসগুলো সাধারণত ডাইনামিক প্রাইসিংয়ের মধ্যে হয়। যেমন ডাইনামিক প্রাইসিংয়ের একটা বড় এক্সাম্পল হচ্ছে সিকিউরিটি, মানে এই যে আমরা যে শেয়ার বাজার দেখি স্টক এক্সচেঞ্জ, এখানে ডাইনামিক প্রাইসিং হয়। সো এইটা একটা এক্সাম্পল আকারে নিতে পারেন। ওকে, সো অলমোস্ট লাস্ট টপিক প্রাইসিং থেকে, যে প্রাইস যদি চেঞ্জেস হয় যে কী ধরনের সিচুয়েশন তৈরি হয়। প্রাইস মানে এটা হচ্ছে কাট, মানে হচ্ছে ডিক্রেস, আর এটা ইনক্রেস। হ্যাঁ, শর্ট করে বুঝাবো খুব, মানে এটা কারণ এটা খুব ডিটেলসের টপিক, এত ডিটেলসে যাওয়া যাবে না, এটা শর্ট করে বুঝালে আপনাদের মনে থাকবে। প্রাইস কাট এবং প্রাইস কি ইনক্রেস। তো প্রাইস কাট হয় কখন? যখন আমি যখন দেখি যে আমার প্রচুর প্রোডাক্ট হয়ে গেছে, মানে যেমন দেখবেন স্টক হয়ে যায়, যেমন কোভিডের সময় ক্লোথিং কোম্পানিগুলোর কাছে অনেক স্টক জমে গেছিলো, তখন তারা কিন্তু এটি ক্লিয়ার করার জন্য পরবর্তী ডিসকাউন্টের মাধ্যমে প্রাইস কমিয়ে প্রোডাক্টগুলো ছেড়েছে। তো ক্যাপাসিটি যখন বেড়ে যায় আপনার, তখন কিন্তু আপনি প্রাইস অবশ্যই কী করতে হবে, ডাউন করতে হবে, কাট করতে হয়। ইনক্রিজ মার্কেট শেয়ার বাড়ানোর জন্য ওই যে পেনিট্রেশন করা, এটাও আসলে ইনক্রিজ মার্কেট শেয়ারের মধ্যে পড়ে। ইনক্রিজ মার্কেট শেয়ারের মাধ্যমে আপনি প্রাইস কি কমাতে পারেন, যে আমি আমার মার্কেটে শেয়ার বাড়াতে চাই, তাহলে ডেফিনেটলি প্রাইসটা কমিয়ে একটু লো প্রাইস দিলে মার্কেটের শেয়ারটা বেড়ে যাবে। প্রাইস ইনক্রিজ অকার ডিউ টু, কখন আসলে প্রাইস বাড়ে? হ্যাঁ, বাড়ে হচ্ছে কস্টের ইনফ্লেশন। এই যেমন কিছুদিন আগে যেমন আমাদের ইনফ্লেশন বাড়ার কারণে সকল প্রোডাক্টেরই টুকটাক কিছু না কিছু প্রাইস বেড়েছে। যেমন 15 টাকা পানির বোতল ছিল, এটা এখন 20 টাকা হয়ে গিয়েছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো আসলে সাধারণত অনেক সময় ইনফ্লেশনের কারণে হয়। যদিও আমাদের দেশে আসলে কী কারণে প্রাইস বাড়ে এটা আসলে আমরা নিজেরও ক্লিয়ার না, যে আসলে কী কারণে প্রাইসটা বাড়ে এক্স্যাক্টলি। যদি ইনফ্লেশনের কারণে বাড়ে সেটা আমাদেরকে তো বুঝেই বলতে হবে যে এত ইনফ্লেশন হয়েছে এই কারণে এত টাকা বাড়ছে, এইভাবে তো আমাদের জিনিসটা বুঝিয়ে ফেলতে হবে। আবার ডিমান্ড বেড়ে গেলে, আমাদের দেশে এটাই সবচেয়ে বেস্ট অপশন, ডিমান্ড বেড়ে গেলে আর ল্যাক অফ সাপ্লাই কমে গেলে, এই দুইটা কারণে দেখবেন যখন বাজারে যখন গিয়ে দেখেন একজন মাছ বিক্রি করতেছে, তাই না, সাপ্লাই একজনের, তো 5-6 জন জিজ্ঞেস করলো যে ভাই মাছটার দাম কত, ভাই মাছটার দাম কত, দেখবেন সে প্রথম বলছে 150 টাকা, যখন পরপর 3-4 জন বলতেছে তখন বলছে 200 টাকা, এর নিচে বিক্রি করবেন, কারণ সাপ্লাই কম ডিমান্ড বেশি। তো এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে যে আসলে প্রাইস, এবং আসলে সারা ওয়ার্ল্ডেই ডিমান্ড এবং সাপ্লাইয়ের কারণে প্রাইস বাড়ে, এটা অনেক সময় দেখা যায়, কিন্তু স্টিল ওখানে জাস্টিফিকেশন থাকে, যেটা আমাদের দেশে একটু কম। এই হচ্ছে প্রাইসের বিষয়, যে রেসপন্ড টু প্রাইস চেঞ্জেস। প্রাইস যদি আমরা চেঞ্জ করি তাহলে কি কি সিচুয়েশন তৈরি হয়, কেন আমরা প্রাইস ইনক্রিজ করি, কেন প্রাইস আমরা ডিক্রিজ করি, দুইটা বিষয় অলরেডি আমরা আলোচনা করে ফেলছি, এখন আর না যাচ্ছি। এখন কাস্টমারের রিয়াকশন কি হয় যখন প্রাইস বাড়ে? কাস্টমার রিয়াকশন হয় যে কাস্টমার মনে করে ও কোয়ালিটি মনে ভালো, প্রাইস বাড়লে মনে করে যে না একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট আসতেছে, এই কারণে তো প্রাইসটা বাড়িয়েছে, এখনই বিক্রি করতে হবে, কোম্পানি ইজ গ্রিডি। আবার অনেকে মনে করে না কোম্পানিটা ওই খালি প্রফিট কামাতে চায়, এই ধরনের ঘটনাগুলো ঘটে। আর যদি প্রাইস কমায় তো অনেক সময় অনেকে মনে করে ও আচ্ছা কোয়ালিটি মানে ভালো না, এই কারণে প্রাইস কমাই দিছে। নিউ মডেলস কামিং, হয়তো নতুন মডেল আনবে এই কারণে পুরান মডেলের প্রাইস কমাই দিছে। সো প্রাইস মে কাম ডাউন ফার্দার, মানে প্রাইস মে বি আরো আসতে পারে প্রাইসের, মানে দ্যাট মিনস প্রাইস মে কাম ডাউন ফার্দার, আরো কমতে পারে, অনেকে মনে করে প্রাইসটা কি আরো কমতে পারে, এই একটা বিষয়। কম্পিউটার্সের রিয়াকশনটা কি হয়? কম্পিউটার কোম্পানি নোজ মার্কেট বেটার, কম্পিউটার বলে যে হয়তো কোম্পানি হয়তো মার্কেটটা মানে ভালো করে বুঝতেছে, কোম্পানি ওয়ান্টস টু প্রাইস লিডার, কোম্পানি হয়তো বা প্রাইস লিডার হইতে যাচ্ছে,
কোম্পানি হয়তো প্রাইস লিড হতে যাচ্ছে, কোম্পানি হয়তো প্রাইস মানে প্রাইস দিয়ে মার্কেটে একটা অবস্থান তৈরি করতে যাচ্ছে, এটা কম্পিউটার একটা রিয়াকশন থাকে যদি প্রাইস বাড়ায়। প্রাইস বাড়ালে এই রিয়াকশনগুলো থাকে। যখন প্রাইস কমায় কোনো কোম্পানি, তো আরেক কোম্পানির রিয়াকশনটা থাকে যে কোম্পানি ওয়ান্টস লার্জার মার্কেট শেয়ার, তো কমাইতে চায়। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইস লিডার হতে চায়। প্রাইস লিডার মানে কি, মানে সে ডমিনেন্ট, সে সবচেয়ে দামি ব্র্যান্ড। হ্যাঁ, সে আইফোনের দাম অনেক বেশি, মানে আইফোন অনেক ভালো, এরকম একটা ভিউ পয়েন্ট থাকে। তো কোম্পানি কিন্তু এটাই মনে করে, কোম্পানি ওয়ান্টস ইন্ডাস্ট্রি টু রিডিউস প্রাইস এন্ড ইনক্রিজ টোটাল ডিমান্ড। তাহলে কোম্পানি চাইতেছে, মানে এরকম মনে হচ্ছে কোম্পানি তো প্রাইসটা কমাই দিচ্ছে, কারণ যেহেতু ডিমান্ডটা বাড়ে মার্কেটে, সবাই যেন মানে আরো বেশি প্রোডাক্টটা কিনতে আগ্রহী হয়, এই চিন্তাগুলো সাধারণত করে থাকে। এখন যদি কম্পিউটার প্রাইস যদি কাট করে, যদি কাট করে, ইয়েস অন্য, যদি প্রাইস, আমার কম্পিউটার ধরেন ফ্রুটু আর ফ্রুটিকা, তাই না, দুইটা জুসের দুইটা কম্পিউটার ব্র্যান্ড, বা এটা হয়তো একটু আপনাদের জন্য কঠিন হতে পারে। আচ্ছা, আমি একটু সহজ এক্সাম্পল দিচ্ছি। ধরেন জিপি আর রবি, তাই না, এই দুইটা এক্সাম্পল আকারে ক্লিয়ার। যদি দেখা গেছে জিপির কথা চিন্তা করি, জিপি যদি কম্পিউটার হয়, সে চিন্তা করি রবি কি প্রাইস কমাইছে নাকি কমায় নাই, তাহলে যেটা আছে আমি এখানেই থাকি। সে যে হোল কারেন্ট প্রাইস কন্টিনিউ মনিটর কম্পিউটার, সে চুপচাপ বসে থাকবে, দেখবে যে রবি কিছু করে কিনা। যদি দেখে যে রবি প্রাইস চেঞ্জ করছে, মানে আসলে কাট প্রাইস মানে কমাইছে, উইল আর লোয়ার প্রাইস নেগেটিভলি, যেটা নগদার, সরি ভালো একটা এক্সাম্পল হবে এটা নগদার বিকাশের মাধ্যমে, তাহলে আপনাদের মনে থাকবেন একদিন। তো বিকাশ কি করছে, বিকাশ দেখছে যে নগদ কি প্রাইস কমাইছে, হ্যাঁ কমাইছে, এই যে ক্যাশ আউট চার্জ কমাইছে। তো সে তখন প্রশ্ন করছে, উইল আর লোয়ার প্রাইস নেগেটিভলি এফেক্ট আওয়ার মার্কেট শেয়ার এন্ড প্রফিট, তা সে যে প্রাইসটা কমাইছে এই কারণে কি আমাদের মার্কেট শেয়ার কমবে অথবা আমাদের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে? যদি না পড়ে, এই যে না বলছে, যদি অ্যান্সার হয় না, তখন সে কি করছে, ওই তার যে অবস্থা ছিল সে এখানে বসেছিল, যে না ঠিক আছে, যদি আমার না পড়ে তার দরকার নেই আমার কোনো রেসপন্স করার। যদি ইয়েস হয় যে না হ্যাঁ ইম্প্যাক্ট পড়তেছে, তখন ক্যান শুড ইফেক্টিভ অ্যাকশন টেকেন, আমরা কি কোনো অ্যাকশন নিতে পারি? তখন এটা বিকাশ নিজে নিজে প্রশ্ন করবে। যদি বলে যে না কোনো অ্যাকশন নিতে পারি না, তখন আমরা যেই প্রাইসে আছে সেই প্রাইসে থাকবো। আর যে অ্যাকশন নিতে পারি, তাহলে আমরা কি করতে পারি, প্রাইস রিডিউস করতে পারি, পার্সিভ ভ্যালু, কাস্টমারের ভ্যালুয়েটেড প্রাইসেস থেকে চলে যেতে পারি, যে মানুষ আমার সম্বন্ধে ভালো জানবে সেইভাবে। ইমপ্রুভ কোয়ালিটি অ্যান্ড ইনক্রিজ প্রাইস, আমরা কোয়ালিটি ইমপ্রুভ করে আরও প্রাইস আরও ইনক্রিজ করে দেবো, যে না আমরা লোয়ার কোম্পানি না, আমরা কোয়ালিটি বিশ্বাস করি, কোয়ালিটি বাড়াবো, প্রাইসও বাড়বে। লঞ্চ লো প্রাইস ফাইটিং ব্র্যান্ড, সে অন্য একটা হয়তো ছোট একটা ফাইটিং ব্র্যান্ড যেটা অনেক সময় এই কাজটা করে, যেমন এই কাজটা করেছিল আপনার ওয়ান প্লাস করেছে কি, যে ও তো লো প্রাইসে প্রোডাক্ট বানাইতে পারবে না, কিন্তু মানুষ তো আসলে ওয়ান প্লাসকে আইফোন বা স্যামসাং না কিনে ওয়ান প্লাস কিনবে এরকমও না, সে একটা পড়ছে একটা ভালো ঝামেলা। কিছু মানুষ কিনেছে তার মোবাইল ফোন অনেকে কিনতেছে ওয়ান প্লাস, কিন্তু তারটা তো হাই প্রাইসের ওইরকম না, এই কারণে সে একটা কি করছে, ফাইটিং ব্র্যান্ড নিয়ে আসছে। তার ফাইটিং ব্র্যান্ডের নাম ছিল নর্ড নামে একটা ব্র্যান্ড নিয়ে আসছে মার্কেটে, সে সেটা দিয়ে চলছে। ঠিক এমনই ভাবে যেমন আপনার ভিভো, ওপ্পো, ওদের কিন্তু কি আছে, রিয়েলমি, ওদের ফাইটিং ব্র্যান্ড আছে, যে রিয়েলমিটা ওদের সেম ব্র্যান্ড, একই কোম্পানি, ওয়ান প্লাস একই কোম্পানি থেকে। তো ওয়ান প্লাস করছে কি, নর্ড নামে একটা ব্র্যান্ড নিয়ে আসছে, যেন মানুষ মোটামুটি 20 থেকে 30,000-এর মধ্যে ফোন কিনতে পারে এবং ওয়ান প্লাসের ফোনটা ইউজ করতে পারে, মানে এটা ফাইটিং ব্র্যান্ড, কারণ সে তো তার প্রোডাক্টের প্রাইস কমাবে না। আইফোন হয়তো এরকম হয়তো স্ট্র্যাটেজি ভবিষ্যতে আমরা দেখতে পাবো, যে সে হয়তো আইফোনের প্রাইস কমে, কিন্তু আইফোনের কোম্পানি থেকে একটা হয়তো নতুন ফাইটিং ব্র্যান্ড সে নিয়ে আসতে পারে। এই হচ্ছে কম্পিউটারের রেসপন্স। তাহলে আমরা কিছু কোয়েশ্চেনে চলে যাই, যা যা বললাম, যে হুইচ প্রাইসিং স্ট্র্যাটেজি সেট এ হাই ইনিশিয়াল প্রাইস টু স্কিম ম্যাক্সিমাম রেভিনিউ ফ্রম সেগমেন্ট উইলিং টু পে মোর। স্কিম তো বলেই দিছে, তাহলে আমরা জানি যে স্কিমিং প্রাইসিং, সরি, বলা হচ্ছে অফারিং আ বান্ডেল অফ প্রোডাক্টস এট এ রিডিউস প্রাইস ইজ এন এক্সাম্পল। তাহলে বান্ডেল অফ প্রোডাক্টস একসাথে হয়, তাহলে সেটা অবশ্যই প্রোডাক্ট বান্ডেল প্রাইসিং। আমরা এগুলো আসলে মানে খুব বেশি ডিফিকাল্ট না, একটু জাস্ট কনসেন্ট্রেশন রাখতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ এ প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি। প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি মানে যেগুলোতে প্রাইস অ্যাডজাস্ট করা হয়, স্কিমিং দিয়ে প্রাইস অ্যাডজাস্ট করা হয় না, তাহলে এটা অ্যান্সার হবে না। লাইন এক্সটেনশন প্রাইসিং এটা হবে না, কস্ট বেস প্রাইসিং হবে না, অ্যাডজাস্ট করা হয়। তাহলে অ্যাডজাস্ট করা ডাইনামিক প্রাইসিং দিয়ে। অ্যাডজাস্ট মানে কি, মানে এটা প্রাইসটা বাড়ছে কমছে এরকম একটা বিষয় মনে রাখার জন্য আর কি। A firm noticed that a computer has reduced its product price. Okay, the company decide to do the same. Company same decide করবে। This is an example of, তাহলে একটা কম্পিউটার প্রোডাক্টের প্রাইস কি করেছে, রিডিউস করেছে। এখন একটা কোম্পানি চিন্তা করলো যে আমিও প্রোডাক্টের প্রাইস রিডিউস করবো, তাহলে এটা কিসের এক্সাম্পল? এটা এক্সাম্পল হচ্ছে রেসপন্ডিং টু প্রাইস চেঞ্জেস, রেসপন্ডিং অফ প্রাইস চেঞ্জেস, মানে প্রাইস চেঞ্জেসের কারণে আমি রেসপন্ড করলাম, এটাকে রেসপন্ডিং প্রাইস চেঞ্জেস বলা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রাইসিং এর টপিক। প্রাইসিং এর টপিকগুলো আমি আবারও বলছি, এটা অনেকটাই মুখস্থ করার বিষয় আছে, কিছু একটু মেমোরাইজ রাখবেন আপনারা।
এবং বিশেষ করে অ্যাডজাস্টমেন্ট, নিউ প্রাইসিং স্ট্র্যাটেজি, প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি, তিনটা জিনিসের মধ্যে আপনাদের কনফিউশন তৈরি হতে পারে। হ্যাঁ, নিউ প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি কি? স্কিমিং আর হচ্ছে পেনিট্রেশন। শেষ। প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি কি হয়? প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি হবে আমার কি, লাইন প্রাইসিং, তারপর অপশনাল, তারপর ক্যাপটিভ, বাই, আর হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে কি বান্ডেল। এগুলো হচ্ছে প্রোডাক্ট মিক্স প্রাইসিং, মানে প্রোডাক্টগুলোকে বিভিন্ন বান্ডেল মানে মিক্সিং এর মাধ্যমে যেই প্রোডাক্টটা করা হয়। আর অ্যাডজাস্টমেন্ট যেটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট, এইটাই অনেক সময় ভুলটা হয়। প্রাইস অ্যাডজাস্টমেন্টকে আমাদেরকে কি ডিসকাউন্ট, অ্যালোয়েন্স, ডাইনামিক প্রাইসিং, সেগমেন্টেড প্রাইসিং, তারপর আমরা কি বললাম, ডাইনামিক, সেগমেন্টেড, প্রমোশনাল, ইন্টারন্যাশনাল প্রাইসিং, এই বিষয়গুলো, রাইট? এই বা জিওগ্রাফিক্যাল প্রাইসিং, এই ব্যাপারগুলো, এবার কিন্তু জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ এইটার মধ্যে কিছু কনফিউশন তৈরি হতে পারে, জিনিসটা যেন আপনাদের না হয়। ওকে, তাহলে আমাদের মোটামুটি প্রাইসিং এর যেই বেসিক যে টপিকগুলো সিলেবাস আমাদেরকে দিয়েছিল সেগুলো আমরা কমপ্লিট করেছি, রাইট? এখন আমরা আমাদের প্রমোশন মিক্সের যে তিনটা টুল আছে, অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন অ্যান্ড সেলস প্রমোশন, এই তিনটা টুল আমরা পরে আজকের মতো এই লেকচারটা আমরা শেষ করবো। অলরেডি লেকচার একটু বড় হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন অ্যান্ড পাবলিক রিলেশন। তো আমরা জানি আমাদের যে 4টা পি আছে, দ্যাট মিনস প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, তাই না? তো প্রোডাক্ট আমরা জানি যে প্রোডাক্ট সার্ভিস যেটা আমরা অফার করি কাস্টমারের নিডস এবং ওয়ান্টসকে ফুলফিল করার জন্য। প্রাইস অ্যামাউন্ট অফ মানি চার্জ করি যেটা প্রোডাক্টের জন্য। প্লেস হচ্ছে যে অ্যাভেলেবিলিটি, যে মানুষের জন্য প্রোডাক্টটা পায় তার নিচে। আর প্রমোশন হচ্ছে কমিউনিকেশন। প্রমোশন আরেক নাম কি? কমিউনিকেশন। এখন আমি একটা প্রোডাক্ট বানালাম যেটা একদম ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট আমাদের মার্কেটে, তাই না? এই প্রোডাক্টটা মানুষ তো জানতে হবে যে আমি আপনার জন্য একটা বেস্ট সলিউশন নিয়ে আসছি। লাইভ এমসিকিউ আপনাদের প্রস্তুতিকে অনেক বেশি সহজ করছে বা সহজ করে দিচ্ছে। এখন লাইভ এমসিকিউ কি প্রচুর দেখবেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিটিস করে বা অনেক বেশি দেখবেন প্রমোশনাল অ্যাক্টিভিটিস চালায়। এটা কেন চালায়? বিকজ আপনাকে তো জানতে হবে লাইভ এমসিকিউর কাজগুলো, যে উনি মানে লাইভ এমসিকিউ কিভাবে আপনাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন, এই স্বপ্নের সারথি কিভাবে হচ্ছে বা কিভাবে আপনাদের প্রবলেমগুলো সলভ করছে। তো লাইভ এমসিকিউ কিন্তু এই প্রমোশনাল এই কাজগুলো এই কারণে করে যেন আপনি খুব সহজেই তার ইনফরমেশনটা জানতে পারেন। তো ঠিক এই যে টোটাল যেই বিষয়গুলো আছে এই সবগুলোকে আমরা বলছি প্রমোশন। আর এই প্রমোশন যতগুলো টুল আছে সবগুলোকে একসাথে মিক্সিং করে যে একটা প্রমোশনাল যে একটা স্ট্র্যাটেজি তৈরি করা, সেটাকে বলছে প্রমোশনাল মিক্স। আজকে আমরা দেখবো অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন, পাবলিক রিলেশন, এন্ড পরবর্তী আমাদের যে লেকচারগুলো আছে ওখানে আমরা বাকি যে টুলগুলো আছে সেটা দেখবো, যেমন ডিরেক্ট মার্কেটিং, পার্সোনাল সেলিং, সেটা আমরা পরে দেখবো। তো আজকে আমরা দেখছি অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন, পাবলিক রিলেশন। তো শুরু করি অ্যাডভার্টাইজিং থেকে। এখানে সবগুলো আছে। আমরা আজকে এইটা পড়বো, সেলস প্রমোশন পড়বো, আর হচ্ছে পাবলিক রিলেশন পড়বো। পার্সোনাল সেলিং এবং ডাইরেক্ট এবং ডিজিটাল মার্কেটিং এটা আমরা পড়বো আরেকটা লেকচারে। ওকে, সো এবং আমাদের সিলেবাসটা এভাবে করা হয়েছে। আমি জানি না এই সিলেবাসটা কেন কিভাবে কি করেছেন, বাট আমার কাছে এই টুলগুলো দিয়েছে পরে পার্ট 2-তে, আর এইগুলো দিয়েছে পার্ট 1-এ। তো আমরা সিলেবাস যেভাবে দিয়েছি সেভাবে আমরা ডিজাইন করার চেষ্টা করেছি আমাদের কোর্সটা, আপনারা সেভাবে দেখবেন। সো পেড প্রমোশন, অ্যাডভার্টাইজিং, পেড প্রমোশন, টিভি, রেডিও, অনলাইন, আমরা নর্মালি যেটা জানি। সেলস প্রমোশন হচ্ছে শর্ট টার্ম ইনসেন্টিভ, বিভিন্ন ধরনের শর্ট টার্ম ইনসেন্টিভ দিয়ে সেলসকে বাড়ানো। আর পাবলিক রিলেশন হচ্ছে গেটিং ফেভারেবল পাবলিসিটি, প্রেস রিলিজ, সিএসআর, মানে পাবলিক রিলেশন তো বুঝেছে, মানে জেনারেল পিপলদের সাথে যে রিলেশনটা বিল্ড আপ করা বা সম্পর্কটা তৈরি করা। সো আমরা অ্যাডভার্টাইজিং দেখি। অ্যাডভার্টাইজিং ইজ এনি প্ল্যাটফর্ম ফর নন পার্সোনাল প্রেজেন্টেশন। নন পার্সোনাল বলতে বোঝানো হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য অ্যাডভার্টাইজিং দেওয়া হয় না। লাইভ এমসিকিউতে ফেসবুকে যেই অ্যাডগুলো বা যে ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো দেওয়া হয়, এটা আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য আসলে দেওয়া হয় না, সবার জন্য ওপেন থাকে। তো এটা নন পার্সোনাল প্রেজেন্টেশন অ্যান্ড প্রমোশন অফ আইডিয়াস, গুডস অ্যান্ড সার্ভিসেস বাই 95 স্পন্সর। আমরা তো অ্যাডভার্টাইজ সম্বন্ধে আমাদের আইডিয়া আছে, কিন্তু ফর্মাল ডেফিনেশনটা না জানলে আমার জন্য পরীক্ষা বসে অ্যান্সার করা একটু কঠিন হয়ে যেতে পারে। তো এটা কি এনি প্ল্যাটফর্ম নন পার্সোনাল প্রেজেন্টেশন, মানে ইন্ডিভিজুয়াল কোনো পার্সোনাল প্রেজেন্টেশনটা দেওয়া হয় না। এবং এটা এবং প্রেজেন্টেশন অ্যান্ড প্রমোশন কি আইডিয়া হইতে পারে বা গুডস হইতে পারে বা সার্ভিস হইতে পারে। যেমন অনেক সময় পলিটিক্যাল যে পার্টিসগুলো যখন বিভিন্ন অ্যাডভার্টাইজিং করে দেখবেন আমি সোশ্যাল মিডিয়া বা আদার প্ল্যাটফর্মে, তারা কিন্তু আইডিয়া শেয়ার করে যে আমরা এটা করবো, আমরা বাংলাদেশটাকে এইভাবে দেখতে চাই, ওইভাবে দেখতে চাই, এই কাজগুলো। তো এটা কিন্তু আইডিয়া শেয়ার করে বাই অ্যান আইডেন্টিফাইড স্পন্সর, একটা আইডেন্টিফাইড স্পন্সর দিয়ে। এটা অবশ্যই কোনো অ্যাডভার্টাইজিংয়ে দেখবেন কোনো কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠান নাই, এরকম অ্যাডভার্টাইজিং আমরা সাধারণত দেখি না। এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর টোটাল বিষয়টা। আমরা এটা অ্যাডভার্টাইজিং এর যে ডিসিশন, প্রথমে অবজেক্টিভ সেট করতে হবে,
বাজেট ডিসিশন নিতে হবে, আপনাদের সিলেবাস এইভাবে দেওয়া আছে। দেন মেসেজ ডিসিশন, মিডিয়া ডিসিশন, আমরা কি মেসেজ দিব মানুষকে সেটা সেট করতে হবে, কোন মিডিয়া দিয়ে দিব সেটা সেট করতে হবে, এবং অ্যাডভার্টাইজিং ইভ্যালুয়েশন করবো, শেষ। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কাজ কি, মানে অবজেক্টিভ সেট করা। অ্যাডভার্টাইজিং এর 3টা অবজেক্টিভ আছে, আমরা একটু পরে পড়বো। তারপর আমরা বাজেট সেট করবো, যে কি কি বাজেট, এখানে অ্যাফোর্ডেবল অ্যাপ্রোচ, প্রাইস অফ সেলস, কম্পিটিটিভ প্যারিটি, অবজেক্টিভ অ্যান্ড টাস্ক। হ্যাঁ, আমি বাজেটটা আপনাদের বইতে, বিশেষ করে আমাদের প্রিন্সিপালস অফ মার্কেটিং বইতে ডিটেলসে আলোচনা করা হয় নাই, বা এই টার্মসগুলোর কথা বলা হয় নাই, কিন্তু আমাদের বিশেষ করে মার্কেটিং ম্যানেজমেন্ট বইতে আবার এটা ডিটেলস আলোচনা হয়েছে। আমি আপনাদেরকে এই স্লাইডটা থেকে এই বাজেটটা দেখাই দিব। আর তারপর নাম্বার 3-তে এই 2টা কাজ করতে হয়, মেসেজ ডিসিশন, যে কি মেসেজ দিব আমরা, এটা হচ্ছে পার্ট 1, মানে 1 অ্যান্ড 3-এর 1 অ্যান্ড 2। আর 2 হচ্ছে মিডিয়া ডিসিশন, যে কোন মিডিয়াতে দিব, কখন দিব, কত সময়ের জন্য দিব, কোন টাইম পিরিয়ডটাতে দিব, এই ব্যাপারগুলো এখানে খেয়াল করতে হয়। আর লাস্ট হচ্ছে অ্যাডভার্টাইজিং ইভ্যালুয়েশন, যে আমি অ্যাডটা যে দিলাম এটার ইভ্যালুয়েশনটা কি। হ্যাঁ, তো আমরা ফেসবুকে যেটা হয়, আমরা ফেসবুকে খুব সহজে, ফেসবুক আমাদেরকে সে অপশন দিয়ে রাখছে যে এই একটা কজনের কাছে পৌঁছেছে, কজন ক্লিক করছে, কজন কমেন্ট করছে, কজন রিয়েকশন দিয়েছে, সব দেখা যায়। এটা খুব সহজ। কিন্তু আমাদের বিভিন্ন নর্মালি যে আমরা যেই আমাদের ট্রেডিশনাল যে মিডিয়া আছে, ওখানে আসলে অ্যাডভার্টাইজিং ইভ্যালুয়েশন করাটা একটু কঠিন। তাহলে আমরা শুরু করি। অ্যাডভার্টাইজিং অবজেক্টিভ হচ্ছে 3টা: ইনফর্ম, পারসুয়েড, রিমাইন্ডার। ইনফর্ম মানে যখন নতুন, আমি এখানে ডিটেলসে আপনাদের আছে, এগুলো আপনারা একটু ডিটেলসে পড়েন, যে কখন কখন আসলে ইনফরমেশন অ্যাডভার্টাইজিং হয়, কখন পারসুয়েসিভ হয়, আর কখন রিমাইন্ডার হয়, ডিটেলসে আছে। আমি শর্ট করে বলছি। ইনফরমেশন অ্যাডভার্টাইজিং যখন নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসা হয়, ইনফর্ম করা। হ্যাঁ, মানে এই কাজ হচ্ছে ইনফর্ম করা, মানে ইনফরমেশন অ্যাডভার্টাইজিং মানে মানুষকে ইনফর্ম করা যে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি, নতুন কিছু নিয়ে আসা, প্রোডাক্ট চেঞ্জ হলে, কাস্টমারের জায়গা, কোনো অফিস চেঞ্জ হলে, নতুন কোনো ফিচার্স নিয়ে আসলে ইনফর্ম করা, বা কোনো যদি মানুষের কোম্পানির সম্পর্কে নেগেটিভ কিছু ধারণা থাকে সেটাকে পজিটিভ করানো, এইটা হচ্ছে ইনফরমেশন। তো প্রথমে কোম্পানিগুলো যেটাই নতুন কোম্পানি আসুক, প্রথমে সে কি করে, ইনফর্ম করে। তারপর হচ্ছে সেকেন্ড যে অ্যাডভার্টাইজিং এর পারসুয়েট করা। এখন তো অলরেডি আপনার কোম্পানির সম্বন্ধে মানুষ জানে, তো তাকে পারসুয়েট করবেন। পারসুয়েট করা বলতে তাকে কনভিন্স করানো, হ্যাঁ, যে ভাই আপনি তো আমাদের অপশন নিতে পারেন, এটা একটা ভালো অপশন হবে, এটা আপনার জন্য একটা বেটার অপশন হবে, আপনি চাইলে, আপনি তো অলরেডি আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানেন, দীর্ঘদিন ধরে আমরা মার্কেটে আছি, এটা সেটা, মানে এই ধরনের ব্যাপারগুলো বলে আপনি তাকে পারসুয়েট করবেন। তো এই পারসুয়েট করবো, কনভিন্সিং করা, এটা হচ্ছে নাম্বার 2। তাহলে ফার্স্ট হচ্ছে ইনফরমেটিভ অ্যাডভার্টাইজিং, নাম্বার 2 হচ্ছে পারসুয়েসিভ অ্যাডভার্টাইজিং, নাম্বার 3 রিমাইন্ডার অ্যাডভার্টাইজিং। রিমাইন্ডার অ্যাডভার্টাইজিংটা অনেক সময় মানুষ মনে করে যে এটা কি আসলে একটা খরচ বা লস কিনা, বা কোম্পানির একটা অপচয় কিনা। ডেফিনেটলি নট, কারণ রিমাইন্ডার অ্যাডভার্টাইজিং খুবই ইফেক্টিভ। যেমন আমরা যদি কোকা কোলার কথা বলি, বা বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে, ধরেন মানে ইউনিলিভার, বা ধরেন যে সানসিল্ক, এগুলো কিন্তু আমরা অলরেডি চিনি, আমরা কনভিন্স, সে কি করে, রিমাইন্ডার অ্যাডভার্টাইজিং দেয়, মানে রিমাইন্ড মনে করে দেয় যে আমি কিন্তু মার্কেটে আছি। যেমন বিকাশকে তো আমরা ভালোভাবে চিনি, ইনফরমেশন জানি, পারসুয়েট করে, তারপর কিন্তু বিকাশ কি আমাকে সেটা স্মরণ করিয়ে দেয়, বিভিন্ন সময় আমাকে মনে করে দেয়, হ্যাঁ আমি কিন্তু মার্কেটে এখন আছি। গ্রামীণ ফোন অনেক রিমাইন্ডার অ্যাডভার্টাইজিং করে, যেমন স্বপ্ন যাবে বাড়ি আমার, এই ধরনের বিভিন্ন ধরনের একটু ইমোশনাল বা একটু আপনার নস্টালজিক কিছু অ্যাডভার্টাইজিং করে, যেন মানুষ তাকে আবার মনে রাখে বা রিমাইন্ডার করে। এই 3টা জিনিস। তাহলে কি করা, মানুষকে ইনফর্ম করা, দেন পারসুয়েট করা, দেন হচ্ছে রিমাইন্ডার দেওয়া। এই 3টা ভিউ পয়েন্ট থেকে আসলে অ্যাডভার্টাইজিংটা করা হয়। তো এখন আমি যখন অবজেক্টিভ সেট করবো, তুই অ্যাডভার্টাইজিংটা কি হবে, আমি কি ইনফরমেশন দিব, ইনফর্ম করব, নাকি পারসুয়েট করব, নাকি রিমাইন্ডার করব, মানে এখন এটার উপর ডিপেন্ড করবে। অনেক সময় আবার পারসুয়েট রিমাইন্ডার অনেক সময় মিক্স করতে পারে, হ্যাঁ, বা ইনফরমেশনটা সাধারণত আবার অত মিক্স করা যায় না, তো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে অ্যাড তৈরি করা যেতে পারে। অ্যাডভার্টাইজিং বাজেটের ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে আমার প্রোডাক্টটা কোন প্রোডাক্ট লাইফ সাইকেল আছে। আমি প্রোডাক্ট লাইফ সাইকেল বলেছিলাম, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইন, লাস্ট আমাদের লেকচারে। সো এটা কোন স্টেজে আছে সেটা নিতে হবে। যদি ডিক্লাইন স্টেজে থাকে তাহলে আমাদের অ্যাডভার্টাইজিং হবে একরকম, আর যখন এটা ইন্ট্রোডাকশন স্টেজে থাকে, তাই না, ইন্ট্রোডাকশন স্টেজে থাকে, তখন এটা অ্যাড হবে একরকম। ইন্ট্রোডাকশনে প্রচুর অ্যাড দিতে হবে, আর ডিক্লাইন হয়তো আমি তো খুব বেশি অ্যাড দিয়ে আর লাভ নেই, কারণ যেটা অলরেডি ডিক্লাইন হয়ে গেছে। বা ম্যাচিউর যখন হবে তখন হয়তো আমার কাছে টাকাও আছে, আর তখন আমি ভালোতে অ্যাড দিব, তাই না। যেমন Xiaomiর ক্ষেত্রে দেখবেন তারা খুব বেশি অ্যাড ইউজ করে নাই, একটা সময় কি অ্যাড ইউজ করছে, যখন তাদের কাছে হিউজ টাকা পয়সা চলে আসছে তখন তারা মনে হচ্ছে না অ্যাড দেওয়াটা জরুরি। আগে মনে করছে না তার মধ্যে অ্যাড প্রয়োজন নেই, মানুষ মুখে মুখে চলে যায়। মার্কেট শেয়ার আপনার কেমন আছে সেটা অনুযায়ী অ্যাড দিতে হবে। এখন গ্রামীণ ফোনের এত এক্সপেন্সিভ কেন, কারণ তার তার ধরেন 8 কোটি 10 কোটি বা এরকম, বা 5 কোটি 6 কোটি ওরকম তাদের গ্রাহক। এখন ওই গ্রাহককে রিচ করার জন্য তাকে একটা হিউজ স্কেলে কি করতে হয়, অ্যাড দিতে হয়। কম্পিটিশন উপর বেস করে কি করতে হয়, মানে অ্যাড দিতে হয়। কম্পিটিশন কীরকম, মানে মার্কেটে কীরকম কম্পিটিশন আছে, এইটার উপরও বেস করে কী করতে হয়, অ্যাড ঠিক করতে হয়। আমরা এখন বাজেটের মেথড শিখবো। আমাদের বাজেটের মেথড আছে 4টা।
2 3 4। প্রথম হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যাপ্রোচ, মানে আমার যা ক্যাপাবিলিটি আছে সেই অনুযায়ী আমি অ্যাড দিব। আমার ক্যাপাবিলিটি আছে 1,00,000 টাকা, তো আমি 1,00,000 টাকার অ্যাড দিব, এর বেশি ভঙ্গি আমার সম্ভব না, ক্যাপাবিলিটি অনুযায়ী অ্যাফোর্ডেবিলিটি। পার্সেন্টেজ অফ সেলস, এখন আমি 10,00,000 টাকা হচ্ছে আমার কি, আমার হচ্ছে 10,00,000 টাকা হচ্ছে আমার ধরেন আমার সেলসের 10% আমি অ্যাড দিব প্রতি বছর। গত বছরের সেলস 10,00,000 টাকা, 10% 1,00,000 টাকা আমি সেলস দিব, মানে আমি অ্যাড দিব। কথা কি বুঝতে পেরেছেন? তো বা 10,000 টাকা হইতে পারে। তো এরকম মানে আমি ধরেন আমার 100 টাকা সেল, আমি 10% সেল দিব, 10 টাকা অ্যাড হবে 10 টাকা। এটাকে বলা হচ্ছে কি পার্সেন্টেজ অফ সেলস। আর নাম্বার 3 হচ্ছে কম্পিটিটিভ প্যারিটি। এখন ধরেন রবি দিতেছে আমার 2,00,000 টাকার অ্যাড করতেছে, কথার কথা রবি, এখন গ্রামীণ ফোন চিন্তা করো, আমি তো 2,00,000 টাকা নিচে অ্যাড করা যাবে না। তো কম্পিউটাররা কত টাকা খরচ করতে সেই অনুযায়ী অ্যাড দেয়, সেটা হচ্ছে কম্পিটিটিভ প্যারিটি। এন্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, অবজেক্টিভ অ্যান্ড টাস্ক। এটাকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব সবচেয়ে মানে বেটার অপশন বলা হয় কিসের জন্য, অ্যাডভার্টাইজিং এর জন্য, যে আসলে অবজেক্টিভ এবং টাস্ক অনুযায়ী অ্যাড দেওয়া, অবজেক্টিভ এবং টাস্ক অনুযায়ী কি করা, অ্যাড দেওয়া। ঠিক আছে, আমার কাজটাকে আমি ইনফর্ম করবো, এখন পারসুয়েট করবো বা রিমাইন্ডার দিব, এখন আমার অবজেক্টিভ কি সে এবং আমার কি করতে হবে সেই অনুযায়ী আমাকে অ্যাডের বাজেট ঠিক করতে হবে। সেটা আসলে খুবই মানে এটাই সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাডের স্ট্র্যাটেজি, মানে বাজেটিং মেথড। অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি অলরেডি আপনাদেরকে বলছি, দুইটা কাজ, একটা হচ্ছে মেসেজ কি হবে এবং মিডিয়া কোনটা হবে সেটা সিলেক্ট করা। তো আমরা হয়তো ডিটেলসে খুব বেশি যাওয়ার এগুলো সুযোগ নেই, কিন্তু আপনাদেরকে এটা যেহেতু সিলেবাসে পুরো চ্যাপ্টারটাই মোটামুটি কাভার করেছে, আপনারা চেষ্টা করবেন পুরোটা চ্যাপ্টারে ভালো করে ডিটেলসে পড়ার জন্য। আমি আমার লেকচার শিটস এবং যে স্লাইড আছে আশা করি মোর দেন এনাফ এগুলো আপনাদের জন্য, আপনারা এগুলো হয়তো বুঝতে পারবেন। অ্যাডভার্টাইজিং মেসেজটা কি হইতে হবে, যেটা আমার যত ভিড়ের এত অ্যাড সারাদিন, এটার ভিড়ের জন্য আমরা বুঝতে পারি মেসেজ স্ট্র্যাটেজি কী হবে, এক্সিকিউশন স্টাইলটা কী হবে। দেখ কিছু অ্যাড আমরা দেখি ইমোশনাল, কিছু অ্যাড দেখি রেশনাল। হ্যাঁ, যেমন আমরা মানে রড সিমেন্ট এগুলোর মধ্যে আমরা দেখি যে বিভিন্ন ধরনের বইয়ের টেস্টিং এটা সেটা দেখায়। হ্যাঁ, এটা দেখায় কি করে অ্যাড করে। আবার অনেক সময় দেখা গেছে ইমোশনাল, বাবা একটা স্বপ্নের বাড়ি বানাবে এরকম একটা স্বপ্ন ছিল, এরকম ইমোশনাল বিভিন্ন গল্পের স্থলে বা ড্রামাটাইজেশন করে বিভিন্ন অ্যাড দেওয়া হয়, এগুলো আসলে এক্সিকিউশন বলা হয়। আর মিডিয়া কিভাবে করবো, রিচ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইম্প্যাক্ট। রিচ কজন মানুষের কাছে বসলো, কতবার মানুষ দেখলো এবং এটাতে কতটুকু ইম্প্যাক্ট মানে মানুষের রিটার্ন কতটুকু আসলো, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়। আমরা কোন মিডিয়া দিব, কোন অ্যাড কোন জায়গায় দিব, যেমন গান ভিত্তিক আমরা যদি ফেসবুকে যে অ্যাডটা দিব এটা টিভিতে এটা দিলে হবে না, কারণ ফেসবুক একটু বড় আকারে আমরা অ্যাড দিতে পারি, কিন্তু টিভিতে আমরা সেই বড় আকারে দিতে পারি না। তো মিডিয়া টাইমিং, কোন টাইমে আমরা অ্যাডটা দিব, যেমন আমরা দেখি ফেসবুকে যখনই আমরা কোনো একটা পোস্ট দিই বা বিশেষ করে সন্ধ্যার পরে যখন পোস্টটা দিই তখন রিচ বেশি হয়, বিভিন্ন ধরনের বিষয়গুলো আমাদেরকে জানতে হয়। অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজির এই ব্যাপারগুলো আপনারা দেখবেন, এখানে অ্যাডভার্টাইজিং ক্লাটার কথা বলা হয়েছে, আমরা একটু আগে যেটা বললাম যে ক্লাটারটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন। অবশ্যই মিনিংফুল, বিলিভেবল এবং ডিস্টিংটিভ হইতে হবে। যে কোনো অ্যাডভার্টাইজিংয়ের যে মেসেজটা হইতে হবে এটা মিনিংফুল থাকতে হবে এবং বিশ্বাসযোগ্য হইতে হবে এবং ডিস্টিংটিভ হইতে হবে, ইউনিক হইতে হবে আর কি। ম্যাজ এক্সিকিউশন আসলে সাধারণত আমি অলরেডি বলেছি দুই রকম হয়, একটা হচ্ছে ইমোশনাল আর একটা হচ্ছে রেশনাল। রেশনাল হচ্ছে লজিক্যাল আর কি, আর ইমোশনাল হচ্ছে ইমোশনাল অ্যাটাচ করে যখন অ্যাডগুলো দেওয়া হয়, আবার দুইটা মিক্স করে অনেক সময় অ্যাড করা হয়, তো এটা ডিপেন্ড করে, তাই না। মেসেজ এক্সিকিউশন হচ্ছে কিভাবে আমি মানুষকে দেখাচ্ছি আমার মেসেজটা তৈরি করলাম আমি, হ্যাঁ, খুব ক্রিয়েটিভ হয়েছে, এখন দেখাচ্ছি কিভাবে। কেউ তো বিভিন্ন ধরনের ধরেন কার্টুন ব্যবহার করে, যেমন বাচ্চাদের অ্যাডগুলোতে আমরা কার্টুন অনেক সময় দেখি, আবার কেউ মনে করেন যে নাটকের মতো করে ডিজাইন করে অ্যাডগুলো তৈরি করে, আবার অনেক সময় দেখবেন খুব ইমোশনাল একটা ভিউ পয়েন্ট থেকে দেখায়। অনেকে আবার দেখবেন একবার বইয়ের টেস্টিং সার্টিফাইড, হ্যাঁ, দেখেছে ডাক্তাররা গিয়ে টুথপেস্ট সার্টিফাইড করে দিচ্ছে যে এটাই সবচেয়ে ভালো টুথপেস্ট, আবার ইঞ্জিনিয়াররা গিয়ে বলে সেটাই সবচেয়ে ভালো রড বা ভালো সিমেন্ট, এই ব্যাপারগুলো এখানে কাজ করে। এগুলো হচ্ছে মেসেজ এক্সিকিউশন স্টাইলের, এখানে আমি ডিটেলস আর গেলাম না। মিউজিক্যাল দেখি আমরা অনেক সময়, অনেক গানের সাথে সাথে বিভিন্ন ধরনের মিউজিক, গ্রামীণ ফোনেরগুলো যেমন স্বপ্ন যাবে বাড়ি আমার, এরকম বিষয়। অনেক সময় ফ্যান্টাসি দেখানো হয়, দেখা গেছে আকাশ দিয়ে গরু উঠতেছে, এরকম বিষয়, মানে ফ্যান্টাসি টাইপের আর কি, যেটা বা সাইফাই লাইফ স্টাইল দেখানো হয়, স্লাইস অফ লাইফ জীবনের অংশ দিয়ে বিভিন্ন অ্যাড দেখানো হয়। পার্সোনালিটি সিম্বল বলতে বোঝানো হচ্ছে মিস্টার ফিক্সিট বা মিস্টার ক্লিন, হ্যাঁ, বা মিস্টার নুডলস, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের সিম্বলিক করা হয়। টেকনিক্যাল এক্সপার্ট ব্যবহার করা হয়, সায়েন্টিফিক এভিডেন্স, আইএসও কর্তৃক সনদপ্রাপ্ত বা বুয়েট কর্তৃক টেস্টেড, এরকম বিভিন্ন দেওয়া হয়। বিভিন্ন টেস্টিমোনিয়াল দেওয়া হয় যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে আমাদের নাম উঠছে, পৃথিবীর এই দেশে আমাদের টাচ, বিভিন্ন জায়গাগুলো থেকে এই এক্সিবিশনগুলো তৈরি করা হয়। এগুলোর উপর পড়েছেন, তারপর আমি আবার একটা থেকে রিমাইন্ডার করে দিলাম। মিডিয়া সিলেকশনের ক্ষেত্রে অলরেডি আপনাদের বলছি রিচ, ফ্রিকোয়েন্সি, ইম্প্যাক্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট। রিচ বলতে কতজনকে আপনি পৌঁছাতে পারছেন, কতবার করে আপনার অ্যাডটা দেখেছে। ইম্প্যাক্ট হচ্ছে দ্যাট মিনস আপনার টোটাল মানে ওখান থেকে ফিডব্যাক বা আলটিমেটলি কোনো এটা থেকে কোনো কাজ করেছে কিনা। দেন এঙ্গেজমেন্ট, মানুষ এটার সাথে এঙ্গেজ হয়েছে কিনা।
মিডিয়া কী ধরনের মিডিয়া টাইপস আছে আমরা জানি, ট্রেডিশনাল, ডিজিটাল, বিভিন্ন ধরনের মিডিয়া টাইপস আছে। মিডিয়া আমরা কি ভেহিক্যাল, মিডিয়া টাইমিংগুলো কি, এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হয়। হ্যাঁ, যে আমাদের রিচ কেমন হবে, কোনটাতে রিচ কেমন, কোনটাতে ফ্রিকোয়েন্সি কেমন, কোনটাতে ইম্প্যাক্ট কেমন, কোনটাতে এঙ্গেজমেন্ট কেমন, মিডিয়ার টাইপসগুলো আমাকে খেয়াল রাখতে হবে যে কোন মিডিয়াটা আমাকে কি, মানে কোন মিডিয়ার বেনিফিট কি, অ্যাডভান্টেজ কি, ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। মিডিয়া ভেহিকলস, মিডিয়া টাইমিং, এই ব্যাপারগুলো খেয়াল রেখে আমাকে অ্যাডভার্টাইজিংটা তৈরি করতে হবে। ইম্প্যাক্ট, ইফেক্টিভনেস এবং কষ্টের কথা খেয়াল রাখতে হবে। যেমন একটা ধরুন একটা মানে আমরা যদি টেলিভিশনে কোনো একটা অ্যাড দিয়ে যে খরচ হবে, ফেসবুকে কম্পারেটিভলি খরচ কম হবে, কিন্তু টিভির যে দর্শক এটা এক ধরনের দর্শক, আবার ফেসবুকের যে দর্শক বা সোশ্যাল মিডিয়ার দর্শক সেটা আবার আরেক ধরনের দর্শক। দ্য লাস্ট টপিক অ্যাডভার্টাইজিং থেকে, সেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিংয়ের যে ইভ্যালুয়েশন। আমি আবারও বলছি এটা খুবই কঠিন অ্যাডভার্টাইজিংয়ের, কারণ আমি এখন একটা উদাহরণ, আমি ঢাকা শহরে 10,000 পোস্টারিং করলাম আমার প্রোডাক্টে, তাই না? এখন এই পোস্টারিংয়ের কারণে এখন আমার কত টাকা আমার রিটার্ন আসলো, কী পরিমাণ মানুষ আমার প্রোডাক্টটা দেখলো, এটা আসলে যাচাই বাছাই করা একটু কঠিন। হ্যাঁ, তারপরে আমরা অনলাইন ভিত্তিক যেই অ্যাডভার্টাইজিংগুলো আছে সেটা যাচাই বাছাই করা যায়, কিন্তু আসলে অফলাইন ভিত্তিকগুলোতে একটু কম করা যায়। সো রিটার্ন অন অ্যাডভার্টাইজিং ইনভেস্টমেন্টটা সাধারণত একটু ডিফিকাল্ট। এটা কস্ট এবং কত টাকা ইনভেস্ট করছে, আমরা কত টাকা রিটার্ন আছে সেটা আসলে অ্যানালাইজ করা, কিন্তু বর্তমানে বিভিন্ন টেকনিক্যাল, বিভিন্ন টুলস টেকনিকের মাধ্যমে সেটা করা সম্ভব হচ্ছে। কমিউনিকেশন এফেক্ট, যখন আপনি কোনো অ্যাড দিবেন মানুষ আপনার সম্পর্কে জানবে, তখন যখন আপনি র্যান্ডমলি মানুষকে জিজ্ঞেস করেন ভাই আমার আপনি কি লাইভ এমসিকিউ চিনেন, তখন বলে হ্যাঁ চিনি, তাহলে বুঝে গেছি যে না আমার এটা ইম্প্যাক্টটা হচ্ছে। সেলস এন্ড প্রফিট, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন ধরেন ইউনিলিভার প্রচুর পোস্টারিং করলো, হ্যাঁ, ঢাকা শহরে বড় বড় বিলবোর্ড লাগালো, এরপরে দেখা গেছে ইউনিলিভারের প্রোডাক্টের অর্ডার বাড়লো, রিটেলার অর্ডার দিচ্ছে প্রোডাক্টে, বা টিভিতে একটা অ্যাড গেলো, তাই না, যে নতুন একটা অফার নিয়ে সানসিল্কের নতুন একটা ভার্সন আসছে, বা সানসিল্কের নতুন একটা ফ্লেভার আসছে, সানসিল্কে ধরেন একটা পার্পল কালার আসছে। তো এইটা একটা দেওয়ার পরে দেখা গেছে মার্কেটে এটা ডিমান্ড শুরু হয়েছে, মানুষ কেনা শুরু করছে, রিটেলাররা আবার ইউনিলিভারের কাছে অর্ডার দিচ্ছে। এভাবে সেলস এন্ড প্রফিট ইফেক্টের মধ্যে বোঝা যায় আমার অ্যাডভার্টাইজিং কি ইফেক্টিভনেসটা বা রিটার্ন আমার কেমন আসছে। এই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং থেকে বুঝছেন। আমরা পাবলিক রিলেশনে চলে যাচ্ছি। পাবলিক রিলেশনটা হচ্ছে বিল্ডিং গুড রিলেশন উইথ দ্য কোম্পানিজ ভেরিয়াস পাবলিকস। ভেরিয়াস পাবলিক বলতে আমরা কিন্তু অলরেডি লেকচার নাম্বার 1-এ আপনাদেরকে বলে আসছি যে পাবলিক বলতে কি, এটা কিন্তু ক্লিয়ার ওখানে করা আছে। আশা করি ওই লেকচার নাম্বার 1টা যদি আপনারা দেখেন, আশা করি ওখানে ক্লিয়ার হয়ে যাবে যে পাবলিক জিনিসটা কি। তো পাবলিক ইন জেনারেল, পাবলিকদের সাথে অবশ্যই কোম্পানির অনেক সময় সম্পর্ক মেনটেন রাখতে হয়, কারণ পাবলিক অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। অনেক সময় বিভিন্ন নিউজ পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোম্পানির সম্পর্কে নেগেটিভ নিউজ আসে, তখন কোম্পানির জন্য অনেক বেশি রেপুটেশন বা কোম্পানির বেশি ইম্প্যাক্ট ফেলে। ঠিক এমনইভাবে পাবলিক রিলেশন বিভিন্ন ধরনের স্পন্সর করে কোম্পানি, দেখবেন আপনি জিজ্ঞেস করতে পারেন কোম্পানি স্পন্সর করে লাভটা কি, ব্যাংক কেন খেলা স্পন্সর করছে, ব্যাংক কেন কনসার্টে স্পন্সর করছে, বা ব্যাংক কেন বা স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিচ্ছে, হ্যাঁ, বা বিভিন্ন বৃত্তি দিচ্ছে। এটার মেইন রিজনটা হচ্ছে যে আসলে কোম্পানি যে তার একটা ভালো একটা ইমেজ তৈরি হোক। হ্যাঁ, সবাই ব্যাংকে আসবেন এটা ঠিক আছে, কিন্তু ধরেন সাধারণ পাবলিক সবাই বলে যে এই ব্যাংকটা ভালো, বা একটা মানুষকে রিকমেন্ড করবে, বা আলটিমেটলি কোম্পানির একটা ভালো একটা গুডউইল তৈরি হবে। ভবিষ্যতে কোম্পানি যদি কোনো একটা প্রবলেমে পড়ে বা কোনো একটা ইস্যুতে পড়ে, তখন কোম্পানি সেটা ইজিলি রিকভার করতে পারবে। পাবলিসিটি, পাবলিক অ্যাফেয়ার, প্রেস এজেন্সি বা পাবলিক রিলেশন, এগুলোর মাধ্যমে আসলে পাবলিকেশনগুলো হয়। পাবলিসিটি জিনিসটা একটু ভালো করে একটু বুঝে নেন, যেটা আসলে ওইভাবে পাবলিসিটি জিনিসটা হচ্ছে যখন কোম্পানির অন বিহাফে যখন কোনো একটা, যেমন কোনো একটা পত্রিকায় নিউজ হলো, পজিটিভ নিউজ, যে এই প্রতিষ্ঠানটা বা এইটা, বা ধরেন সে ফর এক্সাম্পল লাইভ এমসিকিউ নিয়ে এটা পত্রিকার একটা ফিচার হইলো, হ্যাঁ, বললো যে লাইভ এমসিকিউ মানুষের পড়াশোনার প্যাটার্ন চেঞ্জ করছে বা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে গেতে ভালো হেল্প করছে। হ্যাঁ, তো এই ধরনের একটা ফিচার যখন হবে পত্রিকায়, এটা কিন্তু হয়তো লাইভ এমসিকিউ কোনো ধরনের পয়সা দেয় নাই বা কোনো ধরনের ফিনান্সিয়াল কোনো বেনিফিট বা কোনো প্রয়োজন হয় নাই, কিন্তু স্টিল যখন পত্রিকা এরকম কিন্তু প্রতিদিনই বিভিন্ন ভালো ভালো কোম্পানির ফিচার হয়, এগুলোকে সাধারণত পাবলিসিটি বলা হয় আর কি। আর পাবলিক রিলেশনটা যখন কোম্পানি যখন তাদের কোনো একটা পজিটিভ কোনো নিউজ আসে, এটা যখন পত্রিকায় যখন দেয় বা পত্রিকায় যখন এটাকে পাঠায় যে হ্যাঁ আমাদের এরকম একটা ঘটনা হয়েছে বা এরকম একটা নতুন শাখা উদ্বোধন হয়েছে, আপনারা এটা সম্পর্কে একটা মানে এটা নিউজ করতে পারেন বা আপনাদের পত্রিকায় এটা ছাপানোর জন্য পাঠানো হলো, এরকম বিষয়টা আর কি। তো এটা হচ্ছে নিউজ। আর পাবলিসিটি সাধারণত বাই ডিফল্ট যেটা হয়ে যায় আর কি, এটা মৌখিক রিটেন অনেকভাবে হতে পারে। আর পাবলিক অ্যাফেয়ার্স হচ্ছে ইনভলভ বিল্ডিং অ্যান্ড মেনটেনিং ন্যাশনাল অ্যান্ড লোকাল কমিউনিটি রিলেশন। লোকাল কমিউনিটির সাথে যে রিলেশন মেনটেন করা, ওইটাকে পাবলিক অ্যাফেয়ার্স বলা হয়। প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখবেন এখন পাবলিক অ্যাফেয়ার্স নামে আলাদা একটা ডিপার্টমেন্ট খুব স্ট্রংলি আগে থেকে ছিল, এখন আরো বেশি হয়েছে যেহেতু বিভিন্ন পাবলিক কনসার্নগুলো চলে আসে। স্পেশাল ইভেন্ট করা হয় বা প্রেস রিলিজ আর মিডিয়া রিলেশনটা অলরেডি বললাম। স্পেশাল ইভেন্ট, বিভিন্ন ধরনের স্পেশাল ইভেন্ট দেখবেন বাংলালিংক, গ্রামীণ ফোন, কনসার্ট, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো করে, কারণ এটা আসলে পাবলিকের মধ্যে একটা পজিটিভ একটা ভাইব তৈরি করে, তাদের ইমেজ ডেভেলপড হয়, আলটিমেটলি বিজনেসের জন্য লং টার্ম এটা বেনিফিট নিয়ে আসে।
পাবলিক রিলেশনের রোল এবং ইম্প্যাক্ট কি? এটা লোয়ার কস্ট, মানে অ্যাডভার্টাইজিং যে খরচ হয় পাবলিকেশন যে খরচ হওয়ার সুযোগ নাই, কারণ এটা সাধারণত আপনি পত্রিকাও নিউজ দরকার, কারণ পত্রিকাও তো বিক্রি হইতে হবে, পত্রিকায় নিউজ দরকার, তো আপনি আপনার নিউজটা যখন পাঠাবেন সে তার পত্রিকা এটা ছাপবে, হয়তো আপনাকে তেমন কোনো এক্সট্রা পে করতে হবে না। বা ধরেন আপনি যদি পেও করেন পাবলিক কোনো একটা পত্রিকা নিউজ কাভারেজের জন্য, যদিও নর্মালি এটা ইথিক্যাল না কখনোই যে নিউজ কাভারেজের জন্য কখনোই টাকা পে করতে হয় না, অটোমেটিকলি নিউজ কাভারেজ হয়। তো এটা ডেফিনেটলি অ্যাডভার্টাইজিংয়ের জন্য খুবই কম খরচ। এটার স্ট্রং খুব, কারণ পত্রিকার যে নিউজগুলো বা পাবলিকের যে অ্যাওয়ারনেসগুলো এগুলো খুব বেশি ইম্প্যাক্ট ফেলে। অ্যাডভার্টাইজিং মানুষ হয়তো দেখে কিন্তু বিলিভ করে খুব কম, কিন্তু দেখা গেছে একটা একটা পত্রিকা যখন একটা নিউজ আসে মানুষ কিন্তু খুব বেশি এটা বিলিভ করে। হ্যাজ দ্য পাওয়ার টু এঙ্গেজ কনজিউমার, মেক দেম পার্ট অফ দ্য ব্র্যান্ড স্টোরি। কনজিউমার কিন্তু এই যে বিভিন্ন ওপিনিয়ন দেয়, হ্যাঁ এই পত্রিকাটা ভালো, এই যে দেখবেন মানুষ পজিটিভ বিভিন্ন কোম্পানির সম্পর্কে পজিটিভ অনেক কিছু লেখে বিভিন্ন ফেসবুক বা সোশ্যাল বিভিন্ন জায়গায়। এগুলো হচ্ছে পাবলিক রিলেশনের টুলস, আমি এগুলোতে আর গেলাম না, এগুলো আপনারা আমার আমার যেই লেকচার ম্যাটেরিয়ালস আছে ওখানে অ্যাভেলেবল পাবেন। তারপর এই যে নিউজ, স্পিচেস, স্পেশাল ইভেন্ট, রিটেন ম্যাটেরিয়ালস, কর্পোরেট আইডেন্টিটি ম্যাটেরিয়ালস, পাবলিক সার্ভিস অ্যাক্টিভিটিস, বাজ মার্কেটিং যখন হচ্ছে দেখবেন অনেক ভাইরাল টপিক হয়, হ্যাঁ তো ভাইরাল টপিক কোনো একটা দেখবেন কোনো একটা ব্র্যান্ড নিয়ে অনেক বেশি ভাইরাল টপিক হয়, তখন এই ভাইরাল টপিকের যে অ্যাক্টিভিটিসগুলো এটাকে বাজ মার্কেটিংয়ের মধ্যে পড়ে, মানে বাজ তৈরি করা কি, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যান্ড ইন্টারনেট, এই সবগুলো হচ্ছে কি পাবলিক রিলেশনের টুলস। এখানে আমি প্রত্যেকটা দেখেন আলাদা করে প্রত্যেকটা পাবলিকেশনের বাংলাদেশি এক্সাম্পল আকারে উইথ এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। আমি মনে করি মোর দেন এনাফ আপনাদের এগুলো বোঝার জন্য। যেমন আপনারা যেমন বাজ মার্কেটিং, ফুড পান্ডা প্রোমো কোডস স্প্রেড বাই, যেমন ফুড পান্ডা প্রোমো কোডসগুলো যখন ইনফ্লুয়েন্সার স্প্রেড করে এটা একটা বাজ মার্কেটিং তৈরি হয়। হ্যাঁ, যেমন আপনি স্পেশাল ইভেন্টস, এসিআই অনেক সময় যে হেলথ স্যাবলনের পক্ষ থেকে যদি হেলথ অর্গানাইজ করে, আমরা যেমন হাত ধোয়া টোয়া বিভিন্ন স্কুলগুলোতে এই প্রোগ্রামগুলো দেখি। আরং যদি কর্পোরেট কনসিস্টেন্ট স্ট্রং ডিজাইন অ্যান্ড ব্র্যান্ড অ্যান্ড প্যাকেজিং, দেখবেন অনেক সময় তাদের যে ব্যাগটা, আরঙের ব্যাগটা কিন্তু একটা চমৎকার একটা কি পাবলিসিটির একটা গুরুত্ব, মানুষ কিন্তু এটা অনেক পার্সোনাল কিছু ব্যবহার করে থাকে এরকম। বা পাবলিক সার্ভিস অ্যাক্টিভিটিস, যেমন ফ্লাড রিলেটেড পিপলের জন্য যদি বিকাশ কোনো ধরনের ফিনান্সিয়াল বেনিফিট দেয় সেটাও হবে, এরকম ব্যাপারগুলো। তো যেমন সোশ্যাল নেটওয়ার্কিং তো আমরা দেখি, এই লাইভ এমসিকিউর কথা যদি আমরা বলি, সোশ্যাল নেটওয়ার্কিং হচ্ছে তাদের একটা বড় একটা পাবলিক রিলেশন, একটা বড় জায়গা যে আমরা কি করছি বা কি করা হচ্ছে এগুলো এখানে আমরা খুঁজে পান। দ্য লাস্ট টপিক ফ্রম টুডেজ সেশন দ্যাট ইজ সেলস প্রমোশন। সেলস প্রমোশন একদম শর্ট করে যদি আপনারা মনে রাখেন, এরকম আপনারা অ্যাড সবসময় দেখেন, তাই না? মানে ইনসেন্টিভ, শর্ট টার্ম ইনসেন্টিভ শব্দটা খুব মনোযোগ সহকারে এই ওয়ার্ডটা মনে রাখবেন, না হলে কিন্তু আপনার জন্য কনফিউশন তৈরি হয়ে যাবে। শর্ট টার্ম ইনসেন্টিভস টু এনকারেজ পারচেজ অর সেলস অফ প্রোডাক্ট অর সার্ভিস। কোম্পানি যখন মাঝে মাঝে ছোটো ছোটো কিছু শর্ট টার্ম ইনসেন্টিভ দেয়, কী করার জন্য? মানুষের প্রোডাক্ট পারচেস করতে মানে তাদেরকে এনকারেজ করে যে প্রোডাক্ট পারচেস যেন করে। তো এই প্রসেসটাকে বলে সেলস প্রমোশন। কোম্পানিগুলো এটা আমরা প্রতিনিয়ত কোম্পানির, আমরা এমন কোনো কোম্পানি আমরা পাবো না খুঁজে যে বিভিন্ন ধরনের সেলস প্রমোশন দেয় না। বিকাশ থেকে শুরু করে সব কিছু, লাইভ এমসিকিউ থেকে শুরু করে সবাই মোরলেস বিভিন্ন সময় ছোটো ছোটো কি শর্ট ইনসেন্টিভ দেয়। এটা অনেক লম্বা সময় তো না, শর্ট টার্ম বলছে, হ্যাঁ এই কথাটা কিন্তু মনে রাখেন। শর্ট টার্ম ইনসেন্টিভ মানে অল্প সময়ের জন্য যে ইনসেন্টিভটা দেয়, উদ্দেশ্য কি? মানুষকে এনকারেজ করা, সেলস প্রোডাক্ট যেন পারচেস করে, দ্যাটস ইট। তো সেলস প্রমোশনে আমাদের সিলেবাস অনুযায়ী আমাদেরকে যে বিষয়গুলো দিয়েছে আমরা সেটা দেখবো, যে সেলস প্রমোশন অবজেক্টিভগুলো কী কী আছে। কনজিউমার সেলস প্রমোশন সাধারণত কার জন্য করা আমরা নর্মালি জানি যে কনজিউমার প্রমোশন, ট্রেড প্রমোশন, বিজনেস প্রমোশন, সেলস ফোর্স প্রমোশন। হ্যাঁ, তো কনজিউমার প্রমোশন তো আমরা নর্মালি জানি কাস্টমারের জন্য যেটা করা হয়। ট্রেড প্রমোশন আর বিজনেস প্রমোশনের মধ্যে বেসিক জায়গাটা হচ্ছে যে ট্রেড প্রমোশন মূলত কোম্পানিগুলো যখন তাদের রিটেলার হোলসেলারদেরকে দেয় বা ডিলারদেরকে, তাদেরকে ট্রেড প্রমোশন। বিজনেস প্রমোশন বিটুবি যখন করে, তখন আরেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কোনো একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান বা আরেকটা প্রতিষ্ঠান যারা বিজনেস বা প্রোডাক্টটা হয়তো বিজনেস পারপাসে কিনবে, সেই জন্য সেখানে কিছু প্রমোশন দেওয়া হয়। আর সেলস প্রমোশন মানে প্রোডাক্টটা যারা সেল করবে তাদেরকে বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দেওয়া, বিভিন্ন ধরনের বেনিফিট দেওয়া হয়, সেটার মাধ্যমে কি এই প্রমোশনগুলো এখানে কাউন্ট করা হয়। আমরা একদম সেলস প্রমোশনের টুলসে চলে আসছি। সেলস প্রমোশনের টুলস অনেক রকমের টুলস আছে, এর মধ্যে মোটামুটি এখানে 12টা টুলসের কথা বলা আছে। আমরা প্রত্যেকটা টুলস চেষ্টা করবো একটু বুঝিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা অলরেডি পড়েছেন, আপনারা জানেন, তারপর আমি প্রত্যেকটা জিনিস একটু সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করবো। স্যাম্পল থেকে শুরু করে গেমস, আমি সবগুলোই বাংলাদেশি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝবো। স্যাম্পল তো আমরা সহজে বুঝি। স্যাম্পল বিভিন্ন প্রোডাক্ট আগে আমাদের সেটা অনেক বেশি ছিল, এখন তো খুব বেশি দেখা যায় না। নতুন যখন প্রোডাক্ট আসে তখন একটা স্মল অ্যামাউন্ট বা ছোট্ট একটা প্রোডাক্ট বা স্মল একটা স্যাম্পল আপনাদেরকে দেওয়া হয় টেস্ট করার জন্য। স্যাম্পল বিশেষ করে ফিজিশিয়ান, ডাক্তারদের প্রচুর এই স্যাম্পল ওষুধ দেওয়া হয়। যেমন ডাক্তাররা এটা, যদি ডাক্তার এটা বিক্রি করে দেয় মার্কেটে, আমি যতটুকু দেখেছি, বাট এইটা দেওয়া হয় ওই যে সাধারণত ডাক্তার কী করবে, ওষুধটা নিজে খাবে না, এটা হয়তো কাউকে দিয়ে দিবে, অথবা
রোগীদের দিতে পারে, বিশেষ করে গরিব রোগী যারা আছে তাদেরকে এটা দিতে পারে, এটা একটা ভালো প্র্যাকটিস হতে পারে, কিন্তু ডাক্তার এটা সাধারণত বিক্রি করে দেয়। তো এই স্যাম্পলটা আমরা চিনি, বা বিভিন্ন সময় আমরা বিভিন্ন সুপার স্টোরে গেলে বা দোকানেও যদি আমরা যাই, বা মিষ্টির দোকানে যখন আমরা যাই, এটা স্যাম্পল একটা বড় জায়গা হচ্ছে মিষ্টির দোকান, যদি আমরা গিয়ে বলেন যে ভাই মিষ্টিটা যে কেমন হবে, এটা হবে কিনা ভালো, মানে এরকম একটা কনফিউশন যখন আপনার মধ্যে থাকে, তখন কিন্তু সে কি করে, একটা খুলে শ্বাস করে একটা মিষ্টি হাতে নিয়ে বলে খেয়ে দেখেন, বলে না ভাই খাইতে হবে না, খাইতে হবে না, খান এটা এমনি, এখানে টাকা দিতে হবে না। তো এই যে স্যাম্পল, এটা কিন্তু আমাদের একদম বাই বর্ন, এটার সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে। তো আমরা দেখি আমাদের কি কি বিষয়গুলো আছে। স্যাম্পল আমরা বুঝলাম। কুপন, আমরা কুপনের সাথে প্রোমো কোড, বিভিন্ন ধরনের কুপন দেওয়া হয়, 100 টাকা 200 টাকা, বিভিন্ন দারাজে আমরা প্রচুর দেখি। ক্যাশ রিফান্ড, আপনার ক্যাশের রিফান্ডের অফারটাও খুবই চমৎকার, এটাও ক্যাশ রিফান্ড, মানে নট কুপন তো হচ্ছে 100 টাকা ছাড় প্রোডাক্টের সাথে। ক্যাশ অফার বলতে আমরা যখন বিভিন্ন ধরনের মোবাইলে বিভিন্ন রিচার্জ করি বা বিকাশে দেখবেন ক্যাশ রিফান্ডটা খুব বেশি জনপ্রিয়, যে আপনি যে 1000 টাকার প্রোডাক্ট কিনেন 10% ক্যাশব্যাক পাবেন, ক্যাশব্যাক। তো ক্যাশব্যাকটা আমাদের খুবই একটা চমৎকার একটা স্ট্র্যাটেজি। ক্যাশব্যাক, মানুষ মনে করে আমি তো দিচ্ছি 1000 টাকা, আবার পেয়ে যাচ্ছি 200 টাকা, তাহলে তো আমার খরচ হচ্ছে মাত্র 800 টাকা। তাহলে এটা মানুষের মধ্যে একটা খুব পজিটিভ একটা ভাইব আসে আর কি। প্রাইস প্যাক হচ্ছে দ্যাট মিনস তীর সল্ট অফারিং 2 kg প্লাস 500 ফ্রি কম্বো ডিউরিং দ্য রামাদান। ধরেন প্রাইস প্যাক যখন আমরা ওই যে একসাথে 2-3টা প্রোডাক্টকে মিক্সিং করে তখন আমরা দেই, যে আমরা ধরেন 1 কেজির সাথে 1 কেজির সাথে 1 কেজি প্রোডাক্টের সাথে মানে 100 গ্রাম বা 200 গ্রাম ফ্রি, এটা তো আমরা প্রায় দেখি। তো প্রাইস প্যাকটা সাধারণত যে অথবা 2 কেজির 1 কেজির 2 কেজির 2টা প্রোডাক্ট একসাথে হয়তো আমরা 3 কেজির প্রাইসে দিয়ে দিলাম, এরকম বিভিন্ন ধরনের প্রাইস প্যাক ব্যবহার করা হয় বিভিন্ন ফরম্যাটে। প্রিমিয়ামস হচ্ছে যখন কাইন্ড অফ ধরেন মানে কোনো কিছু স্পেসিফিকলি, যেমন ফ্রেশ মিল্ক পাউডার গিফটস ফ্রি বেবি স্পুন আর মগ উইথ লার্জ প্যাক। হ্যাঁ, ধরুন একটা গিফট আইটেম পাশাপাশি কোনো একটা সাথে যে গিফট আইটেমটা দেওয়া হয়, এটা সাধারণত প্রিমিয়ামস বলা হয়। তো প্রিমিয়ামসের আরও একটা মানে এক্সাম্পল আছে। ধরেন প্রিমিয়াম যখন করা হয়, মানে প্রিমিয়াম যখন দেওয়া হয়, তখন সাধারণত কোম্পানিগুলো এই প্রিমিয়ামটাকে প্রপারলি ব্যবহার করার চেষ্টা করে, যে বিভিন্ন ধরনের কিছু কিছু ছোটো ছোটো গিফট আইটেম বা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের রিলিভেন্ট যে বিষয়গুলো থাকে, সেটার মাধ্যমে আমরা কি এই কাজটা করে থাকি, বা গিফট আইটেমগুলো দেওয়া যায়। অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট বলতে বোঝানো হচ্ছে যখন আমরা মার্চেন্ডাইজ, হ্যাঁ, যেমন আমরা দেখি ওষুধ কোম্পানি থেকে শুরু করে বিকা, মানে যতগুলো কোম্পানি আছে, বিশেষ করে বিভিন্ন ডেভেলপার কোম্পানি দেখবেন বিভিন্ন ধরনের মগ টি শার্ট, যেমন লাইভ এমসিকিউর আপনারা বিভিন্ন দেখবেন অনেক সময় ওনাদের ব্র্যান্ডের টি শার্ট, কি রিং, বিভিন্ন বিষয়, এগুলো কিন্তু কাইন্ড অফ অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট এগুলোকে বলা হয়, মানে আমাদের থিওরিটিক্যাল ভাষায়। যেটা মনে রাখবেন যে মার্চেন্ডাইজ করে বিভিন্ন ধরনের প্রোডাক্টের যে কলম পেন্সিল এটা সেটা, এই জিনিসগুলোকে অ্যাডভার্টাইজিং। প্যাট্রোনাইজ রিওয়ার্ড প্রোগ্রাম, এটা খুবই একটা চমৎকার একটা মানে ফরম্যাট, যে রিওয়ার্ড প্রোগ্রামটা যেটা ব্যবহার করা হয়, এইটা কিন্তু অনেক বেশি মানে উপকৃত হয়, যে রিওয়ার্ড প্রোগ্রামগুলো অনেক সময় দেখবেন অনেক অনেক বেনিফিট, অনেক সুবিধাজনক, অনেক বেনিফিট পায়। যে রিওয়ার্ড প্রোগ্রাম মানুষ যখন, যেমন বিশেষ করে স্বপ্ন, আরং, বিভিন্ন ধরনের গ্রামীণ ফোনের যে রিওয়ার্ড প্রোগ্রাম আছে, যেমন পয়েন্ট সিস্টেম বা রিওয়ার্ড, মানে প্যাট্রোনাইজ রিওয়ার্ড বেসিক্যালি হচ্ছে কাস্টমারকে একটু আলাদা করে স্পেশালি মানে ফিল করানো, যে সে তো আমাদের দীর্ঘদিন ধরে আমাদের প্রোডাক্ট পারচেস করছে, সেই জায়গাটা থেকে ফিল করানো। পয়েন্ট অফ পারচেজ মানে হচ্ছে বিভিন্ন সুপার স্টোরগুলোতে যখন দেখবেন, যখন আপনার প্রোডাক্টটা মানে বিল করতে আসবেন, ওই বিলের জায়গায় কিছু কিছু প্রোডাক্ট থাকে খুব অ্যাট্রাকটিভ প্রোডাক্ট, ছোটো ছোটো চিপসের প্যাকেট বা বিভিন্ন ধরনের স্ন্যাক্সের প্যাকেট, ছোটো ছোটো চানাচুরের প্যাকেট, এটা সেটা বিভিন্ন ধরনের চুইংগাম বার, এই ব্যাপারগুলো রাখা হয়, এগুলোকে পয়েন্ট অফ পারচেজ ডিসপ্লে বলা হয়। এখানে অনেক বেশি মানুষ যখন শেষের মুহূর্তে আসে, মানুষ দু একটা জিনিস বলে আচ্ছা এটা কিনে নেই। বিশেষ করে আমি পৃথিবীর অনেক দেশে কম বেশি দেখার সুযোগ হয়েছে, যে ওখানে বিশেষ করে পারফিউম, বডি স্প্রে, জায়গাগুলো ওখানে ওরা খুব মানে খুব সুন্দরভাবে রাখে। তো দেন আমাদের যে ডেমনস্ট্রেশন হচ্ছে যে বলা হচ্ছে যে ইউনিলিভার বিউটি অ্যাডভার্টাইজার ডেমনস্ট্রেশন সানসিল্ক ফেয়ার অ্যান্ড লাভলি শপিং মলস, বিশেষ করে বসুন্ধরা সিটি শপিং মল আপনারা যারা গিয়েছেন বা দেখেছেন, বড় বড় শপিং মলগুলোতে, এবং ডেমনস্ট্রেশন করে দেওয়া হয় যে প্রোডাক্টটা কীভাবে কাজ করে, ফিজিক্যালি দেওয়া হয়, বা ফেস ওয়াশ দেওয়া হয়, আপনি ওখানে মুখ ওয়াশ করতে পারবেন, বা শ্যাম্পু যারা হয় ওখানে দেখবেন আপনার চুলের কন্ডিশন কি, বা সেন্সোডান আপনার দাঁতের টেস্ট করা হয়, বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন করে প্রোডাক্ট দেওয়া হয়। কন্টেস্ট, আমরা তো কন্টেস্টের সাথে খুবই পরিচিত, বিভিন্ন ধরনের ফটো কন্টেস্ট, এটা সেটা কন্টেস্ট আমরা প্রায় দেখি, এগুলো মানুষকে অনেক বেশি উদ্বুদ্ধ করে যে এই প্রোডাক্টটা কিনলে আপনি কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন। সুইপটেক্স, এইটা একটু ভালো করে বুঝছেন সুইপটেক্সটা, যে স্ক্র্যাচ অ্যান্ড উইং, বিভিন্ন ধরনের ওই যে র্যান্ডমলি, এটা এখন কে পাবে কে পাবে না, যেমন বাচ্চাদের অনেক পপুলার দেখবেন চিপসের গায়ে স্ক্র্যাচ ফরম্যাট দিয়ে রাখি, যে কোনো গিফট পেতে পারে, র্যান্ডমলি হিসেবে গিফট পাবে, এটাকে সুইপটেক বলা হয়। আর গেমস, বিভিন্ন ধরনের গেমস আপনি অনলাইনে যেমন বিকাশের অ্যাপের সাথে গেমস আছে, বা বিভিন্ন ফুড পান্ডাও বিভিন্ন ধরনের গেমস অ্যারেঞ্জ করে থাকে। গেমস নর্মালি আমরা যেই বিভিন্ন ধরনের গেমস একটা অ্যাক্টিভিটি, ওই অ্যাক্টিভিটির মাধ্যমে
আপনি যখন কোনো কিছু রিওয়ার্ড বা কোনো বেনিফিট পাবেন সেটাকে বলছে গেমস। এই হচ্ছে মোটামুটি আমাদের টুলস সেলস প্রমোশনের এবং বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে এক্সাম্পলগুলো। আর কাস্টমারের জন্য মানে ট্রেড প্রমোশন যেটা থাকে সেলস প্রমোশনে, সেটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউন্স। অলরেডি আমরা আলোচনা করেছি, কোম্পানিগুলো ফ্রি গুড দেয় তাদের যারা রিটেলার আছে, যে ফ্রি গুড দেয়, যে আপনার একটু ফ্রি গুড আসে। আর স্পেশালিটি অ্যাডভার্টাইজিং, এটা তো আমরা দেখি রিটেলার দোকানে, বিশেষ করে রঙের যে কোম্পানিগুলো আছে বা ধরনের বড় বড় যেই কোম্পানিগুলো, বিশেষ করে গ্রামীণ ফোন, দেখবেন তাদেরকে টি শার্ট, কলম, প্যাড, ডায়েরি, মানে যা কিছু প্রয়োজন দেখবেন তাদের মার্চেন্ডাইজ করে এটা দিয়ে থাকে। বিশেষ করে পেইন্টস কোম্পানিগুলো অনেক বেশি এটা ব্যবহার করে থাকে, স্পেশালিটি অ্যাডভার্টাইজিং। ডিসকাউন্ট অ্যালাউন্স অলরেডি আপনারা জানেন, বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া, যে আপনারা এত % ডিসকাউন্ট। আর অ্যালাউন্স হচ্ছে নির্দিষ্ট একটা টাকা পেমেন্টে, ধরেন 33 দিনের মধ্যে টাকাটা পে করে দিলে তাকে একটা একসাথে টাকাটা ক্যাশে কিনলে এত, ক্যাশ ছাড়া কিনলে এত, এরকম বিভিন্ন ধরনের অ্যালাউন্স দেওয়া হয়। আর ফ্রি গুডস স্বাভাবিকভাবে স্যাম্পল আকারে গুডস দেওয়া হয় রিটেলারদেরকে, যেন প্রোডাক্টটা ওরা চেক করতে পারে। এখন আমি এক্সপ্লেন আকারে দিয়েছি, আপনারা কাইন্ডলি এটা একটু নিজেরা দেখবেন। যে যেমন আমি ডিসকাউন্ট যদি বলি যে একটা নির্দিষ্ট ভলিউম ডিসকাউন্ট, আর যদি অ্যালাউন্স বলে যে এসিআই গিভস সব ওনার্স এক্সট্রা ইনসেন্টিভ টু ডিসপ্লে স্যাভলন প্রোডাক্ট প্রমিটিং। এখন যদি স্যাভলনের প্রোডাক্টটা সামনে রাখে তাহলে তাকে এক্সট্রা একটা বেনিফিট দেওয়া। অ্যালাউন্স মানে যে বেনিফিট প্রোভাইড করা আর কি। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। সেলস প্রমোশনের কিভাবে ডেভেলপ করতে হবে এটা আপনাদের সিলেবাসে আছে, যদিও এটা খুবই সিম্পল একটা, মানে এত ডিটেলস টপিক না, এটা খুবই নর্মালি একটা টপিক, যে ডেভেলপিং সেলস প্রমোশন প্রোগ্রাম। তো কিভাবে প্রোগ্রাম করতে হবে, আপনাকে কতটুকু ইনসেন্টিভ দেবেন, সেই ইনসেন্টিভের সাইজটা সেট করতে হবে। কি কন্ডিশনগুলো, যেমন গেমসে দেখবেন, গেমস অথবা সুইপটেক্স যখন হয় তখন দেখবেন বিভিন্ন কন্ডিশন দিয়ে দেয়, যে কী কী কন্ডিশন থাকবে প্রমোশন। এবং আপনি যে এই সেলস প্রমোশনটা দিচ্ছেন, এটা কিন্তু আবার কি, এই যে আপনি ডিসকাউন্টটা দিচ্ছেন বা অ্যালোয়েন্স দিচ্ছেন, ফ্রি গুডস, মার্চেন্ডাইজ, এগুলো কিন্তু কি, যেমন লাইভ এমসিকিউ আপনাদেরকে বলছে, আপনারা যদি পরীক্ষা অ্যাটেন্ড করেন বা একটা যদি আপনারা কম্পিটিশনের মাধ্যমে যাবেন, তাহলে আপনাদেরকে টি শার্ট দেওয়া হবে ব্র্যান্ডেড। তো এইগুলো কিন্তু আপনাকে আবার কি করতে হবে, প্রমোশন আকারে জানাইতে হবে, কতদিন চলবে এটা ঠিক করতে হবে। এবং প্রোগ্রামটা যে আমরা করলাম, সেলস প্রমোশন কেন দেওয়া হয়, আলটিমেটলি কোম্পানির বেনিফিট বা প্রফিট এনশিওর করার জন্য, তো বেশি প্রোডাক্ট সেল হওয়ার জন্য। এখন দিলাম সেলস প্রমোশন, কিন্তু প্রোডাক্ট কতটুকু সেল হলো ইভ্যালুয়েশন করা, এই হচ্ছে কাজ। তাহলে এই 5টা প্রসেস ফলো করে যে কোনো একটা প্রমোশনাল প্রোগ্রাম ডিজাইন করা যেতে পারে। দেন আমরা কিছু কোশ্চেনে চলে আসছি একদম শেষের দিকে। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ অ্যাডভার্টাইজিং? আমরা জানি ইনফর্ম, পারসুয়েড এবং রিমাইন্ড। ইনফর্ম, পারসুয়েড এবং রিমাইন্ড, এই জিনিসটা মনে রাখেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন সেটিং আপ অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম? অ্যাডভার্টাইজিং ফার্স্ট অবজেক্ট কি? অবজেক্টিভ সেট করা। আমরা দেখেছিলাম আমাদের ডায়াগ্রামটা, এই কারণে আমি ডায়াগ্রামটা দিয়েছি, যেন আপনারা একবার অ্যাট এ গ্লান্স এটা মাথায় রাখতে পারেন যে কোনটার পরে কোনটা। বলছে এই কোম্পানি ডিসাইড টু সেট অ্যাডভার্টাইজিং বাজেট বেসড অন দ্য কম্পিউটার। যদি অ্যাডভার্টাইজিং বাজেটটা কম্পিউটার উপরে হয় তাহলে কি হবে? কম্পিটিটিভ প্যারিটি। অ্যান্সার ইজ সি, আর এর অ্যান্সার হচ্ছে ডি। হুইচ অফ দ্য ফলোইং রেফার্স টু দ্য ডিসিশন অ্যাবাউট মেসেজ কন্টেন্ট অ্যান্ড মিডিয়া ডিসিশন? অবশ্যই মেসেজ কন্টেন্ট অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি আমাকে সেট করতে হবে। আমরা সেলস প্রমোশন যদি দেখি, সেলস প্রমোশন প্রাইমারিলি ফোকাস অন কি করে, সেলস প্রমোশন আমরা মাত্র বলে আসলাম শর্ট টার্ম ইনসেন্টিভ টু বুস্ট সেলস। ওকে, হুইচ অফ দ্য ফলোইং আবার নট এর কোয়েশ্চেন, সবসময় এখানে এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনের ফরম্যাট। এ কনজিউমার সেলস প্রমোশন টুল কোনটা না, হ্যাঁ, মানে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনজিউমার সেলস প্রমোশন টুল। কিন্তু দেখেন দুইটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, নট আর কনজিউমার বলছে, ট্রেড বলে নেই। আপনি কিন্তু অ্যালায়েন্স বলবেন, যার ট্রেডে তো অ্যালায়েন্স আছে, কিন্তু না, কনজিউমারে নেই। কনজিউমার আছে, কুপন আছে, কন্টেস্ট আছে, স্যাম্পল আছে, অ্যালায়েন্স নাই। তাহলে অ্যান্সার ইজ অ্যালায়েন্স। দ্য পারপাস অফ সুইপটেক্স ইন সেলস প্রমোশন প্রোগ্রাম ইজ, সুইপটেক্স কি? সুইপটেক্সে গিভ কাস্টমার চান্স টু উইন প্রাইস র্যান্ডমলি। এটা আসলে কে কোন প্রাইস পাবে এটা কোনো গ্যারান্টি নেই, র্যান্ডমলি পাওয়া হয়। সুইপটেক্স স্ক্র্যাচ কার্ড যেটা করা হয়। পাবলিকেশন বলি, হোয়াট ইজ দ্য কি ফোকাস অন পাবলিকেশন? পাবলিকেশন কি ফোকাস কি? বিল্ডিং অ্যান্ড মেনটেনিং পজিটিভ ইমেজ, মানে এটার মেইন কাজ হচ্ছে কি, একটা ইমেজ ডেভেলপ করা। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজর টুল অফ ইউজড ইন পিআর? আমরা মেজর টুল হিসেবে ব্যবহার করি টেলিমার্কেটিং না, কন্টেস্ট না, ডাইরেক্ট অ্যাডভার্টাইজিং না, বাজ মার্কেটিং। মানে ওই কোম্পানিতে একটা মার্কেটে একটা বাজ ক্রিয়েট করা, যে হ্যাঁ এই কোম্পানিটা পজিটিভ একটা জিনিস। তো এই হচ্ছে মোটামুটি আমাদের টপিক। আমি জানি একটু অনেক লম্বা হয়ে গিয়েছে ক্লাসটা, একটু কম্পারেবলি অন্যান্য আমার যে লেকচারগুলো আপনারা দেখেছেন বা দেখছেন এটা থেকে একটু বেশি, কিন্তু আমি এই জন্য খুবই দুঃখিত। আসলে এই টপিকটা সবগুলো বিষয়কে একটা সিস্টেমেটিক একটা ফর্মেটে আনার জন্য এটা একটু ক্লাসটা লম্বা হয়েছে। আমি আর ক্লাসটা খুব বড় করছি না। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনারা এই লাইভ এমসিকিউর যে প্রস্তুতি পর্ব জয়েন করেছেন। আপনাদের সামনের দিনগুলো সুন্দর হোক, আপনাদের প্রস্তুতিগুলো খুবই ভালোভাবে সম্পন্ন হোক। লাইভ এমসিকিউ আপনাদের সাথে আছে এবং আপনাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা যেন আপনারা বুঝতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।